হবে না, এই জন্য আমরা আগানোর চিন্তা ভাবনা করছি না। ধন্যবাদ। যদি কেউ লাইভ কথা বলতে চান হ্যান্ড রেজ করতে পারেন। শামিমা, আপনি কোশ্চেন করতে পারেন। শামিমা, শামিমা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না ভাই, আমরা মনে হয় তবে শুরু করে দিই। লাইট দাও, ওই পর্দাটাকে মেলায় দাও। হ্যাঁ ভাই, আমি শুরু করলে মনে হয় ভালো। জাস্ট আমাকে একটু জানেন আর স্লাইডটা ঠিক মতো শেয়ার হয়েছে কিনা এটা একটু যারা পার্টিসিপেন্ট আছেন। অনেকদিন পর আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আশা করতেছি সবাই ভালো আছেন। তার আগে একটা প্রশ্ন আমি করবো, প্রশ্নের উত্তর একটু দেন। যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অলরেডি একটা ডেট জানেন 29 অক্টোবর, এবং এটা কখনো চেঞ্জ হবে না আর কি। 29 অক্টোবর এই পরীক্ষা হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা তো থাকবে, পরবর্তীতে এই বিষয়ে আর কথা হবে পরীক্ষার আগে কি করা যেতে পারে। তো আমাদের ক্লাসগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এই সময়টাতে আমি একটু জিজ্ঞেস করি, যারা রেগুলার ক্লাসগুলো করেছেন, আই মিন আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করেছেন, সবার সিলেবাস কি একদম শেষ পর্যায়ে কিনা? কারণ আমরা আসলে এভাবে প্ল্যান করেছিলাম যে মাস দেড়েক আগে যেন আপনার সিলেবাসটা শেষ হয়ে যায়, দেন আপনি নিজের মতো করে একটা প্রিপারেশন নিতে পারবেন, এবং ফাইনালি মডেল টেস্ট গুলো যখন দিবেন তখন একদম সলিড প্রিপারেশন হয়ে যাবে, একটা সার্টেন মার্কস যেন আপনি পেয়ে যায়। তো এই জন্য আমি জিজ্ঞেস করতেছি যে আপনাদের মোটামুটি একবার করে সবগুলো টপিক পড়া হয়ে গেছে কিনা, বা আমরা যতটুকু পর্যন্ত এগিয়েছি, যেহেতু অল্প কিছু ক্লাসই বাকি। তো এটা একটু যদি আমাদের চ্যাট বক্সে জানান যে মোটামুটি যে টপিকগুলো আমরা পড়িয়েছি বা সব বিশেষ সিলেবাস যেটা আছে সবগুলো মোটামুটি আপনারা একবার শেষ করেছেন কিনা। রেসপন্স করেন, আপনার জন্য সুবিধা হবে। ওকে, আমি মোটামুটি যে রেসপন্সটা পাচ্ছি সেটা হলো আপনাদের অনেকেরই মোটামুটি ক্লাসের সাথে লাগানো হয়েছে। ভেরি গুড, একবার করে পিস পড়া হয়েছে, মোটামুটি পড়া হয়েছে। ভেরি গুড। ওকে, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করবো, যেগুলো মনে আছে কিনা বা মনে থাকতেছে কিনা। আপনি যদি এখন চিন্তা করেন, রিকল করার চিন্তা করেন যে আপনি ওই ক্লাসে কি পড়ছিলেন, বাংলাতে কি পড়ছিলেন, ইংলিশে কি পড়ছিলেন, এগুলো কি মনে থাকে কিনা? আমি একজন দুজন পেয়েছি যারা বলতেছেন 30% 40% মনে থাকে। আমার নিজের অভিজ্ঞতা শুনলে আমার কিছুই মনে থাকতো না। আমার ইটস ট্রু, একদম ট্রু, যে আসলে কিছু মনে থাকতো না। মনে হতো যে এত যে পড়লাম, এতদিন ধরে যে পড়লাম, এগুলো গেল কোথায়? তো যাদের মনে থাকতেছে না, আপনারা সঠিক রাস্তায় আছেন, ডোন্ট ওয়ারি। এগুলো মনে থাকবে না, পরীক্ষা যত কাছে আসবে এই মনে না থাকাটা আরো বড় হয়ে দাঁড়াবে, তখন দেখবেন যে একেবারেই ভুলে গেছেন, তখন আর নিজের উপর রাগ উঠবে। তো এই কথাগুলো বলে দিচ্ছে এই কারণে যে ঘটনাগুলো যদি আমাদের সাথে ঘটছে বা আমরা যাদের চিনি তাদের সাথেও ঘটছে, এই জন্য বলে দেওয়া, জাস্ট ম্যাচ করানো নিজের সাথে, যে আপনি একমাত্র না যার মনে থাকে না। সিএসএ এখনো পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে, ভালো করেছে, সবারই এরকম ঘটনা ঘটতেছে যে অনেকদিন ধরে পড়তেছে বাট স্টিল মনে থাকে না। সো মনে না থাকাটা কোনো দোষ না, সময় মতো মনে পড়বে যদি আপনি আসলে পরিশ্রমটা করে যান। আপনি যদি সলিডলি পড়াশোনা করেন, সিস্টেমেটিক ভাবে পড়াশোনা করেন, পরীক্ষাগুলো রেগুলার দেন, একদম মূল পরীক্ষায় দেখবেন মনে পড়ে গেছে। কারণ মূল পরীক্ষায় তো আপনি যে বিশাল একটা সিলেবাস কভার করে যাচ্ছেন, অনেকগুলো বই পড়ে যাচ্ছেন, অনেকগুলো তথ্য পড়ে যাচ্ছেন, সব কিন্তু মূল পরীক্ষায় কাজে লাগবে না। মূল পরীক্ষায় হয়তো বাংলাদেশের জন্য 30টা কোশ্চেন কাজে লাগবে, ম্যাথের জন্য হয়তো 15টা কোশ্চেন কাজে লাগবে, বাকি তো লাগবে না। সো যেটা দরকার তার ম্যাক্সিমাম দেখবেন মনে পড়ে যাবে। সো শেষ মুহূর্তে এসে এই টেনশন যেটা হচ্ছে এটা মাথায় রাখবেন যে হ্যাঁ এটা কমন, এটা হবে, এটা মেনে নিয়ে আগাবেন। ঠিক আছে? আবার পরে আরেকটু কয়েকটা প্রশ্ন দিব এই সিমিলার প্রিপারেশন রিলেটেড। আজকের যে টপিক সেটা হলো সেট, বিন্যাস ও সমাবেশ। আমি বিন্যাস পার্টটা একটু শুরুতে আলোচনা করবো, ডিটেলস আলোচনা করবো এই কারণে যেন যাদের একেবারেই বিন্যাস সম্পর্কে আইডিয়া নেই বা নন ব্যাকগ্রাউন্ড সায়েন্সে পড়াশোনা করেনি তাদের জন্য জিনিস একটু সহজ মনে হয়। সো আমি যে বিন্যাসে সবকিছু করাবো ইটস নট পসিবল। আমি যেটা করবো সেটা হলো বিসিএস এর যে প্রশ্নগুলো বারবার আসে বা যে প্যাটার্নের প্রশ্নগুলো করা হয় বা যে প্যাটার্নের প্রশ্নগুলো করতে পারে, ওই প্যাটার্নগুলো ধরাই দিব, এটা একটা কাজ। ওই প্যাটার্নগুলোর বেসিকটা একটু ধরাই দিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আসলে সলভ করতে হয় কিভাবে। আমি আপনাকে রুলস বলে দিলাম, ফর্মুলা বলে দিলাম, এটা কাজ করবে না। আপনাকে এক্স্যাক্টলি একটা করে ম্যাথ করাই দিব ওই সিমিলার টপিকের, যেন ওই রকম প্রশ্ন আসলে আপনি পরবর্তীতে সলভ করতে পারেন। সো মূল কাজ হলো যত বেশি প্রবলেম বা টাইপ আপনাকে দেখাই দিতে পারি, যেমন সিমিলার প্রশ্ন আপনি আনসার করে আসতে পারেন। একটু চ্যাট বক্সে আমাকে রেসপন্স করেন যে আপনাদের মধ্যে যদি আপনি সায়েন্সের হন তাহলে ইয়েস লেখেন, তাহলে নো লেখেন। সায়েন্সের হন ইয়েস, আর যদি সায়েন্সের না হন তাহলে নো লেখেন। হ্যাঁ, মোটামুটি সায়েন্স কমার্স দুজনই আছে। যারা সায়েন্সের তাদের জন্য কিছুটা সহজ মনে হতে পারে, কমন টপিক। আর যারা কমার্সের, আমি তাদের রিকোয়েস্ট করবো ক্লাসে পরবর্তীতে আরেকবার দেখার জন্য, কারণ ফার্স্ট টাইম একদম প্রথমবারের মতো বিন্যাস করতে গেলে আসলে কঠিন মনে হয়, ম্যাক্সিমাম জিনিস মনে হয় বোঝা যায় না। তো আমি শুরু করি। ওকে, আমরা প্রথমে বিন্যাস এবং সমাবেশের একদম বেসিক যদি বলি যে একসাথে পড়লে জিনিসটা কি, তো কিছু বাংলা কথা আছে, যেমন বিন্যাস জিনিসগুলোর ক্রম বিবেচনা করা হয়, ক্রম একটা কথা আছে। সমাবেশে জিনিসগুলো ক্রম বিবেচনা করা হয় না। ব্যাপারটা কি, আমি এক্সাম্পল সহ এখানে বলি যে ক্রম জিনিসটা কি। মনে করেন আমি লিখলাম এ বি সি, এই যে এ কে আগে লিখলাম, বি কে মাঝখানে লিখলাম, সি কে পরে লিখলাম, এটা একটা ক্রম। আর কিভাবে লেখা যায়, এ সি বি আকারে লেখা যায়। তাহলে এখানে কিন্তু ক্রম চেঞ্জ হয়ে গেছে, এটা ওয়ান, এটা টু। ওকে আরো বেশ কয়েকভাবে লেখা যায়, যেমন যদি বলি বি এ সি অথবা বি সি এ, মোট 6 ভাবে লেখা যায়, 3 4। তো এই যে প্রত্যেকবার যখনই আমি অবস্থান পরিবর্তন করতেছি, এ কে প্রথমে না লিখে বি কে প্রথমে লিখছি, বা বি কে মাঝখানে না লিখে সি কে মাঝখানে লিখছি, এই পরিবর্তনগুলোকে বলা হয় বিন্যাস। তাহলে বিন্যাস কিভাবে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা সংখ্যার অবস্থান পরিবর্তনের সাথে বিন্যাস পরিবর্তন হচ্ছে। তাহলে বিন্যাসের সাথে আমি একটু ছোট করে লিখি, অবস্থানের সাথে পরিবর্তন, অবস্থান পরিবর্তন হলে বিন্যাস পরিবর্তন হবে, এটা মাথায় রাখবেন। কিন্তু এই ক্রম ব্যাপারটা কার জন্য ভ্যালিড না,
সমাবেশের জন্য ভ্যারি এই ক্রমর উপরে সমাবেশের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এ বি সি আমি যেভাবেই লিখি না কেন, সিএবি লিখি অথবা সিবিএ লিখি, এই যতভাবেই লিখি না কেন, এই তিনজন মিলে কিন্তু একটা দলই তৈরি হয়েছে, এ বি সি এর দল। আমি যদি সোজা বাংলায় বলি, আমি বললাম যে এ বি সি তিনজনে মিলে ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলার দলে কে কে আছে? এ বি সি আছে। এ আগে আছে নাকি বি আগে আছে না সি আগে আছে, এটা এখন ম্যাটার করতেছে না। যখন আমি দল বলতেছি, ওই দল ঘটনা যেখানে যাদের ক্রম ম্যাটার করে না সেটাই হলো সমাবেশ, আর যেখানে ম্যাটার করে সেটা হলো বিন্যাস। এটা হলো প্রথম কথা। এই জন্য পরের লাইনটা দেখেন, সমাবেশে অন্তর্ভুক্তি মুক্ত, মানে ভেতরে সে আসে না, ভেতরের শুরুতে আছে, মাঝখানে আছে, এটা ম্যাটার নয়, ক্রম ইম্পর্টেন্ট না। তো আমি যে এবিসি দিয়ে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ওই এক্সাম্পল এখানে দেয়া আছে। সো আপনাকে যদি সংখ্যা বলি আমি 1 2 3, এই 1 2 3 মিলে সমাবেশ কিন্তু কয়টা হবে ভাই? সমাবেশ হবে একটা, কিন্তু বিন্যাস হতে পারে একাধিক। বিন্যাস হতে পারে একাধিক। এক্স্যাক্টলি কয়টা হবে সেটা আমরা একটু পরে একদম ফর্মুলা আকারে দেখাবো যে কতগুলো হয়। বাট এটা মাথায় রাখবেন, যতগুলো সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা, 5টা সংখ্যা যদি ফিক্স করে ফেলি, ওই 5টা সংখ্যা সমাবেশ সংখ্যা সবসময় হয়, বাট বিন্যাস সংখ্যা একাধিক হতে পারে। এবং বিন্যাসটা কিভাবে চেঞ্জ হবে, এই ক্রম কথাটা মাথায় রাখবেন। ক্রম পরিবর্তনের সাথে সাথে বিন্যাস পরিবর্তন হয়। ক্রমটা কি? অবস্থান পরিবর্তন, শুরু থেকে শেষে কে, মাঝখানে কে। ঠিক আছে? আচ্ছা, এবার এই বিন্যাস সমাবেশ কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় সেগুলো একটু দেখেন। শব্দ গঠনের ক্ষেত্রে বিন্যাসের একটা পরিবর্তন আছে, বা বিন্যাস আপনাকে দিয়ে করতে বলতে পারে। দল বা শ্রেণী গঠনের জন্য আপনার সমাবেশ ব্যবহার করা হয়। শব্দ গঠন কি? যেমন আপনি যদি বলি ক্যাট, সি এ টি, ক্যাট, টি ই এন, পেন, টি ই এন, পেন, ক্যাট দিয়ে একটা শব্দ হয়, সি এ টি, ক্যাট দিয়ে একটা শব্দ বোঝায়, টি ই এন দিয়ে একটা শব্দ বোঝায়, টি এন দিয়ে একটা শব্দ বোঝায়। দেখেন তো, টি এ সি এটা কিন্তু আসলে একটা ডিরেক্টলি কোনো শব্দ বোঝায় না, বা এন টি ই দিয়ে কোনো ডিরেক্টলি শব্দ বোঝায় না, বা এন এ টি দিয়ে আরেকটা শব্দ বোঝায়, বা এন টি ই এটা দিয়ে কিন্তু কোনো শব্দ বোঝায় না। তাহলে দেখেন অবস্থান পরিবর্তনের সাথে সাথে বিন্যাস চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি বলেন যে সি এ টি, এই তিনজন ব্যক্তি, সি ডি একজন ব্যক্তি, এ ডি আরেকজন ব্যক্তি, টি ডি একজন ব্যক্তি, ওরা হলো ফুটবল খেলবে আপনার সাথে, আপনার দলের সাথে। ওদের দলে কে কে আছে? সি এ টি আছে। সি আগে আছে না টি আছে, তখন আর ম্যাটার করবে না, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে সমাবেশ। তাহলে সংখ্যা বা অক্ষরগুলো সেম হতে পারে, কোথায় ব্যবহার করতেছে তার উপর ডিপেন্ড করে বিন্যাস এবং সমাবেশ অঙ্ক আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার সংখ্যা গঠন, শব্দ গঠন যদি হয়, সংখ্যা গঠন হবে 1 2 3 হতে পারে, 3 2 1 হতে পারে, পরিবর্তন হতে পারে। চক্রাকার বিন্যাস একটু শেষের দিকে টপিকে আছে, আমরা এটা পরবর্তী আসবো। জ্যামিতিক সমস্যা, জ্যামিতিক সমস্যাটাকে কোথায় দিছে? সমাবেশের সাথে দিছে। কেন একটু বলি। ধরেন এই হলো একটা বিন্দু, এই হলো একটা বিন্দু, আর এই হলো একটা বিন্দু। এই তিনটা বিন্দুকে যদি আপনি যোগ করেন, এখানে একটা রেখা পাবেন, এখানে একটা রেখা পাবেন, এখানে একটা রেখা পাবেন। আপনি আলটিমেটলি একটা আউটপুট কি পাচ্ছেন? আউটপুট পাচ্ছেন একটা ত্রিভুজ। মানে এই তিনটা বিন্দু দিয়ে আপনি ত্রিভুজ পাবেন একটা। এখন আপনি কোন রেখাটা আগে আসছেন ইট ডাজন্ট ম্যাটার। ত্রিভুজ গঠনের জন্য প্রথম রেখাটা আগে আঁকতে হবে কোনো কথা নেই। তাহলে তিনটা বিন্দু যেভাবেই থাকুক, যে কোনো রেখা আপনি আগে আঁকেন না কেন, আউটপুট যেহেতু ত্রিভুজ, মানে জ্যামিতিক একটা জ্যামিতিক একটা বস্তু, সেটা কিন্তু সমাবেশে চলে যাবে। তো আমরা অঙ্ক করার সময় এটা খুব ক্লিয়ারলি বলে দিব কোন ধরনের ম্যাথে সমাবেশ অ্যাপ্লাই করতে হয় আর কোন ধরনের ম্যাথে বিন্যাস অ্যাপ্লাই করতে হয়। সো এই ম্যাথ করার সময় প্রথমে আপনি চিন্তা করবেন যে এই ম্যাথটা সমাবেশে যাবে নাকি বিন্যাসে যাবে। যদি বিন্যাসে যায়, বিন্যাসের ফর্মুলা কি? যদি সমাবেশে যায়, সমাবেশের ফর্মুলা কি? এগুলো আমরা একটা এক্সাম্পলে খুব ভালো মতো বুঝবো। আপাতত মনে রাখেন, শব্দ গঠন, সংখ্যা গঠন, এগুলো কোথায় যাবে? বিন্যাসে। আর দল গঠন বা জ্যামিতিক সমস্যা, এগুলো কোথায় যাবে? সমাবেশে। এগুলো একদম বেসিক দুইটা পার্থক্য। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু আপনাদের সামনে নিয়ে আসছি। সো কি রকম এক্সাম্পল? বিন্যাস মানে যে বিন্যাস, যে সাজানো ব্যাপারটা একটু বুঝাই। ধরেন সবচেয়ে কমন যে এক্সাম্পল, যেটা আপনি ম্যাক্সিমাম বই পাবেন, ওইটাই বুঝাই। ধরেন আপনি এখন আছেন হলো ঢাকায়, আপনার বর্তমান অবস্থান এখন ঢাকাতে। আর আপনার যে গ্রামের, ধরেন বরিশাল, বরিশালের বানাম কিন্তু এসএস দিয়ে লিখছি, আপনারা মনে জানেন, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন ঢাকা থেকে বরিশাল আপনি অনেকভাবে যেতে পারেন। আমি একটা কাল্পনিক চিন্তা করতেছি যে ঢাকা থেকে প্রথমে আপনি গুলিস্তান গেলেন। আপনি প্রথমে গেলেন গুলিস্তান। তো গুলিস্তান আপনি কিভাবে যেতে পারেন? ঢাকা আপনি যেখানে বাসা হোক, বাসাবো রামপুরা বা মতিঝিল, যেখানে বাসা হোক, আপনি একটা কাজ করতে পারেন, আপনি প্রথমে রিক্সায় যেতে পারেন, এটা একটা ওয়ে। অথবা আপনি কি করতে পারেন? আপনি একটা বাইক দিয়ে যেতে পারেন, উবার বা মোটর দিয়ে যেতে পারেন, অথবা আপনি একটা গাড়ি দিয়ে যেতে পারেন, কার দিয়ে যেতে পারেন। তিনটা ওয়ে আমি আপনাকে বললাম, তিনটার যে কোনো একটা ওয়েতে যেতে পারবেন। তিনটা দিয়ে কিন্তু যেতে পারবেন, এটা একটু মাথায় রাখবেন, পরস্পর নিরপেক্ষ এরা যে কোনো একটা কাজ করবে। এবার গুলিস্তান ধরলাম কোনো একদিন আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে এবং একই সাথে এখানে সদরঘাটও চলে আসছে, বা ভেরি ক্লোজ টু সদরঘাট। তাহলে গুলিস্তান থেকে আপনি বরিশালে যেতে পারবেন, একটা হলো এয়ার, আপনি উড়ে যেতে পারবেন, মানে এয়ার টিকেট করে যেতে পারবেন, এটা একটা ওয়ে। আপনি সদরঘাট দিয়ে যেতে পারেন, যেটাকে আমরা বলবো ওয়াটার ওয়ে গুলো বলতেছি আর কি। আর আরেকটা ওয়ে বললাম হলো রোড। আপনি কোন একটা ডিরেক্ট বাসে, ঢাকা টু বরিশাল ডিরেক্ট যে বাসগুলো যায়, এই তিনটা ওয়েতে যেতে পারবেন। এখন আপনি বাইরে থেকে চিন্তা করেন তো, আপনি ঢাকার যে বাসায় আছেন, এটা আমি হোম বলি, আপনি যে বাসায় আছেন, বাসা থেকে গুলিস্তান যেতে পারবেন তিন ভাবে, 1 2 3। এটা ক্যালকুলেশন করা ইজ ভেরি ইজি। কি করতে হবে? তিনটা রাস্তা যোগ করবো। আবার যদি বলি গুলিস্তান থেকে বরিশাল কত ভাবে যাওয়া যায়, 1 2 3 এয়ার অথবা রোড, এটাও কিন্তু খুব ইজি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি সরাসরি ঢাকা থেকে বরিশাল, মানে যে মাঝখানেরটা কাউন্ট করে ঢাকা থেকে বরিশাল কত ভাবে যেতে পারেন, কত ভাবে, তাহলে আপনাকে কিন্তু দুইটাকে ক্যালকুলেশন করতে হবে। একটা হলো ঢাকা থেকে গুলিস্তানও ক্যালকুলেশন আনতে হবে, গুলিস্তান থেকে বরিশালও ক্যালকুলেশন আনতে হবে। এবং এই ক্যালকুলেশনটা কিভাবে করতেছি, মানে ফর্মুলা যদি আমি বলি, এটার আনসার কত ভাবে আনসার হলো খুবই সহজ, 3 × 3 দ্যাট ইজ 9। এখন 3 × 3 হলো কেন? এটা একটা বড় কোশ্চেন, যে 3 + 3 না হয়ে 3 × 3 কেন হলো? এবার আমি একটু বুঝাই। আমি কালারগুলো ইউজ করবো, কালারগুলো একটু ভালো মতো ডিনোট করবেন। ধরেন আপনি প্রথম যে রাস্তা, মানে ঢাকা থেকে বা বাসা থেকে গুলিস্তান যাওয়ার জন্য কি ইউজ করলেন? রিক্সা ব্যবহার করলেন। শুরুতে আপনি রিক্সা দিয়ে গুলিস্তানে আসলেন, এটা হলো আপনার রাস্তা নাম্বার 1। আসার পর আপনি কয়টা অপশন পাবেন? এয়ার, ওয়াটার, রোড। একের জন্য আউটপুট কয়টা? 3টা। মানে প্রথম রিক্সা দিয়ে আসার পর আপনি কয়ভাবে যেতে পারবেন? 3 ভাবে। ভালো মতো বুঝেন। বাসা থেকে রিক্সা দিয়ে গুলিস্তান আসলেন, আসার পর দেখতেছেন আপনি 3 ভাবে যেতে পারবেন। তাহলে রিক্সা দিয়ে আসার পর কয়টা অপশন পাচ্ছেন? 3টা। সেম ঘটনা। এবার যদি আপনি
বাইক দিয়ে আসেন, বাইকে আমি 2 নাম্বার রাস্তা ধরলাম, বাইক দিয়ে আসলেন গুলিস্তান, তারপরও রাস্তা পাচ্ছেন কয়টা? 2টা। তাহলে 2 এর জন্য রাস্তা পাচ্ছেন 2টা। এবার হলো বাকিটা যেটা হলো কার, অন্য কালার দেখ। কারকে আমি বলতেছি 3 নাম্বার রাস্তা, 3 নাম্বার রাস্তা দিয়ে গুলিস্তান আসছেন, এখনো রাস্তা কয়টা পাচ্ছেন? 3টা। তাহলে এই 3 এর জন্য আউটপুট হলো 3টা। তাহলে এখানে 3 প্লাস 3 প্লাস 3, এই 3টা আসলে যোগ করলেই মানে 3টাকে যোগ করলে আপনি পাচ্ছেন কত? 9। আর আমি সেটাকে বলছি কি সরাসরি 3 * 3, মানে প্রথমবারে 3 ভাগে যাওয়া যায়, পরের বারও যেহেতু 3 বারে কাজ করা যায়, এই দুটাকে গুণ করে দিলে আপনি সহজে উত্তরটা 9 পেয়ে যাবেন। এটা হলো একদম সিম্পল এক্সাম্পল যদি বলি। এই সিম্পল এক্সাম্পল দিয়ে আপনি সব বিন্যাস বুঝবেন না, বাট স্টিল আপনি কোন রাস্তা দিয়ে আসতেছেন, রাস্তা চেঞ্জ করার সাথে সাথে যে বিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা ছোট্ট এক্সাম্পল এখান থেকে পাওয়া যায়। ওকে, আচ্ছা এখন এই এক্সাম্পলের মধ্যে যদি আমি সমাবেশটাকে নিয়ে আসি, তাহলে কি হবে? ঢাকা থেকে গুলিস্তান যাচ্ছে, কিভাবে যাচ্ছেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, বাইক দিয়ে যাচ্ছেন, কার দিয়ে যাচ্ছেন, সেটা যদি ম্যাটার না করে। কোথায় ছিলেন, কোথায় আছেন, সরল রেখা যদি চিন্তা করেন, বাসায় ছিলেন, গুলিস্তান আছেন, একটা মানে এখানে একটা ডিস্টেন্স কভার করছেন। দেন গুলিস্তান ছিলেন, বরিশাল গেছেন, তাহলে গুলিস্তান থেকে বরিশাল এই হলো ডিস্টেন্স। কিভাবে গেছেন সেটা যদি ম্যাটার না করে, তখন সেটা হয়ে যাবে সমাবেশ। তাহলে যখন বিন্যাস রাস্তাটা ম্যাটার করবে, আর যখন সমাবেশ তখন রাস্তা ম্যাটার করবে না, কোথায় ছিলেন আর কোথায় আছেন সেটা ম্যাটার করবে। এই হলো একটা বেসিক। যদি এই অংশটা বুঝতে পারেন, আমাকে একটু চ্যাট বক্সে গিয়ে মানে ইয়েস বা বুঝতে পারছি এটা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার এই বিন্যাস বা সমাবেশ এই দুইটারই ম্যাথ করার জন্য আপনার একটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, তো ফ্যাক্টোরিয়াল কিভাবে চিনবেন? ফ্যাক্টোরিয়াল হলো এই এক্সক্লামেটরি যে চিহ্ন, এটা ফ্যাক্টোরিয়াল বোঝানো হয়। আরেকভাবে বোঝানো হয় এই কোন আকৃতির যেটা, এটাও ফ্যাক্টোরিয়াল। আমি দুইটা এক্সাম্পল লিখে একটা অনুমান নেই, এটাও 5 ফ্যাক্টোরিয়াল, এটাকেও 5 ফ্যাক্টোরিয়াল বলা হবে, অথবা এইভাবে লিখতে পারেন ইট ইজ অলসো 5 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটু আইডিয়া জানতে হবে। তো জিনিসটা কি, একটা এক্সাম্পল এখানে দিছে, ফর্মুলার মতো করে দিছে যে n ফ্যাক্টোরিয়াল সমান n * n - 1 n - 2 ... 3 2। ইটস এ ভেরি টাফ এক্সাম্পল, আপাতত দৃষ্টিতে দেখলে আসলে জিনিসটা কঠিন মনে হয়। সো আমি এটা এক্সাম্পল আকারে দিই যেন একেবারে কঠিন বানানো হয়। প্রথমে বললাম যে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল আসলে কি বোঝায়? 4 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এর অর্থ হলো 4 ফ্যাক্টোরিয়াল। এবার যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাবে 3 গুণন 2 গুণন 1। যদি বলি 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাবে 2 গুণন 1। এবার যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি বলবো? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল দিয়ে বলতে বোঝায় 4 মানে 4 থেকে শুরু 1 ঘর করে কমবে 1 পর্যন্ত গুণফল। 5 ফ্যাক্টোরিয়াল বলতে 5 থেকে শুরু করে 1 ঘর করে কমবে 1 পর্যন্ত। এবার আমি এই সূত্রের ব্যাখ্যাটা দিই। যে সূত্রটা আমি বলছিলাম যে দেখতে কঠিন মনে হয়, যে n ফ্যাক্টোরিয়াল একটা ফর্মুলা বলছিল যে n * n - 1 n - 2 ... 3 * 2 * 1। এটা কিভাবে হলো? ধরেন n এর মানটা আমি বললাম 6 ফ্যাক্টোরিয়াল, এটা এক্সাম্পল হিসেবে দিলাম। এই ফর্মুলা না দিয়ে আপনি নরমালি চিন্তা করেন তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 থাকবে, তার সাথে গুণ করব 5, তার সাথে গুণ করব 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এখন এই 6 মানে কি দেখেন, n 6 ফ্যাক্টোরিয়াল যদি n ফ্যাক্টোরিয়াল হয়, 6 মানে হলো n, তাহলে আমি 6 এর জায়গায় লিখলাম n গুণন, এখানে লিখছি 6 এর জায়গায় 5, 5 কে লেখা যায় কি 6 - 1, তাই না? ইনটু 4, 4 কে কি লেখা যায় 6 - 2 ডট, এরপর মনে করেন না লিখে 3 2 1 টা লিখলাম একটু মিল রাখার জন্য, জাস্ট বুঝতে মিল রাখার জন্য। এবার এই 6 আসলে কি ছিল? 6 আসলে n ছিল, n ফ্যাক্টোরিয়াল কিন্তু 6 ফ্যাক্টোরিয়াল লিখছি, তাহলে n * n - 1 n - 2, এইভাবে কত পর্যন্ত গুণ হবে? ওই 3 2 1 পর্যন্ত গুণ হবে। এটা হলো মোর দেন 3, মানে 3 এর চেয়ে বড় সংখ্যা বা 4 মিনিমাম 4 হলে এই সূত্রটা। যদি আপনাকে 2 ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, তাহলে আসলে এত বড় ফর্মুলা তো লাগতেছে না, জাস্ট 2 * 1 লিখলে হবে। এই হলো সেই ফর্মুলা যে n ফ্যাক্টোরিয়াল মানে হলো প্রথমে n গুণন n থেকে একটা ছোট সংখ্যা গুণন n থেকে একটা মানে 2টা ঘর ছোট, এভাবে করতে করতে 1 পর্যন্ত গুণ করলে এই সংখ্যাটা চলে আসবে। তো এই হলো ফ্যাক্টোরিয়াল, এই হলো ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা। এখন একটু এক্সটেনশন দেই, ফ্যাক্টোরিয়ালের একটা স্পেশাল ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে। জিনিসটা কেমন? আপনাকে আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, আপনি বলেন যে ভাই 5 থেকে 1 গুণ করলে 5 4 3 2 1 গুণ করলে হয়ে যায়। ওকে, তাহলে করেন 5 * 4 * 3 * 2 2 * 1। এইবার কোনো ক্ষেত্রে ম্যাথ করতে গিয়ে আপনার লাগতে পারে, দেখেন এই 5 মানে 5 যেটা আছে সে আছে, 5 কে রাখলাম, 4 থেকে 1 পর্যন্ত গুণফল 4 * 3 * 2 * 1, এটাকে আমি কি লিখতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ভালো মতো দেখেন, 4 থেকে 1 পর্যন্ত গুণফলকে আমি লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 কে আমি চাইলেই 5 * 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এটা আসলে কারো দ্বিমত থাকা উচিত না। একইভাবে আমি যদি 6 ফ্যাক্টোরিয়ালকে বলি কি লেখা যায়? আপনি চাইলেই 6 * 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এতে কোনো ডাউট নেই। তাহলে আমাকে একটু বলেন তো কেউ একজন, আমি কি 10 ফ্যাক্টোরিয়ালকে 90 * 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা? এটা কি ঠিক আছে না ভুল করছি? একটু বলেন তো আমাকে একটু চ্যাট বক্সে। আমি যে লিখছি 10 ফ্যাক্টোরিয়াল সমান 90 * 8 ফ্যাক্টোরিয়াল, ইজ ইট রাইট অর রং? কয়েকজন বলছেন ভুল, কয়েকজন বেশ কয়েকজন ভুল বলছেন। ওকে, বেসিক্যালি এটা আসলে আমি ঠিক লিখছি, আমি একটু ক্লিয়ার করি। 10 ফ্যাক্টোরিয়াল মানে হলো 10 গুণন 9 গুণন 8 গুণন ... মানে 7 গুণন ... লাস্টে হবে 1। তো আমি 8 পর্যন্ত আলাদা করে ফেললাম, তাহলে এখানে থাকলো কত? 8 7 6 8 ফ্যাক্টোরিয়াল, 10 * 9 9 × 90, তাহলে 90 * 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে যারা রং লিখছিলেন, মানে যারা ভাবছিলেন এটা ভুল, তারা আশা করি বুঝতে পারছেন যে এখন আসলে ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়ালকে চাইলে 90 * 8 ফ্যাক্টোরিয়াল লিখা যায়। তাহলে এটা প্রথম দিন, মানে আজকেই শিখছেন, আজকে যে পারবেন দ্যাটস নট ট্রু, এটা পারবেন আস্তে আস্তে দেখবেন অঙ্ক করার সময় এটা মাঝে মাঝে কাজে লাগে, দ্যাটস আমি এটা এখন শিখাই দিছি। এখন আশা করি কারো সমস্যা হবে না। এরকম চাইলে আমি অনেকগুলোই মাঝে মাঝে অঙ্কের মধ্যে কাজ করাবো। ওকে, এবার কয়েকটা ফর্মুলা মানে ফ্যাক্টোরিয়ালের নাম, এগুলো আসলে মুখস্থ থাকলে খুবই ভালো হয় ম্যাথ করার সময়, যেহেতু প্রিলির পরীক্ষার সময় কিন্তু আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিছু ডেটা মুখস্থ থাকলে খুব ভালো। আর অঙ্ক করতে দেখবেন এমনিতেই মুখস্থ হয়ে যাচ্ছে। তো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 * 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1 মানে 6,
4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4 3 4 12 2 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, কয়েকটা অঙ্ক করলে দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে। 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল 40320, 9 ফ্যাক্টোরিয়াল 3,62,880। এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, কারণ আমরা অনেকদিন ধরে করতেছি। কোনো ম্যাজিক ট্যাজিক না, বেশ কয়েকবার করবেন দেখবেন ইজি হয়ে গেছে। ওকে, ঝামেলা আছে একটা, ঝামেলা হলো 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। এটার প্রুফ আছে, দরকার হবে না আপনাদের প্রুফ, বাট স্টিল মনে রাখেন 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। আর নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে না আপনাদের জন্য, নেগেটিভ সংখ্যা বা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ এর ফ্যাক্টোরিয়াল অঙ্ক আসবে না। বাট আপনারা যদি হায়ার ম্যাথমেটিক্স করে যান, বা যারা এখানে অনেকেই বুঝতেছেন, যারা আসলে ইঞ্জিনিয়ারিং করছেন বা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন, ওই নেগেটিভ ফ্যাক্টোরিয়াল বা ফ্র্যাকশন কেউ কিন্তু আলটিমেটলি কাজ করা যায়। বাট বিসিএস এর জন্য কোনোভাবে ইম্পর্টেন্ট না, জাস্ট কষ্ট করে এটা একটু মনে রাখবেন যে 0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1। এটা ডিটেইলসে যেতে যাচ্ছি না, কারণ পরীক্ষা আসার কোনো সম্ভাবনা এটা নাই। ওকে, যাদের খুব আগ্রহ আছে তাদের পরবর্তীতে আমরা যদি কোনো সময় পাই তখন এটা আলোচনা করব। আচ্ছা, তাহলে একটা জিনিস গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো ফ্যাক্টোরিয়াল, সেটা আমরা আশা করতেছি মোটামুটি ভালো মতোই বুঝছি। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো এনপিআর আর এনসিআর। এখানে ফর্মুলা আকারে খুব সুন্দরভাবে দিয়ে দিছে, প্রত্যেকটার ব্যাখ্যাও দিয়ে দিছে। বাট এই স্লাইড থেকে না পড়ে আমি একদম স্টার্টিং থেকে শুরু করবো, জাস্ট ফর্মুলাটা দেখাই দিব আপনাকে। এনপিআর ওর একটা ফর্মুলা এখানে দিয়ে দিছে। এই ফর্মুলাটা মূলত আপনাদের জন্য বিন্যাসের ক্ষেত্রে মানে ব্যবহার করা হবে। পি দিয়ে এখানে পারমুটেশন বোঝাচ্ছে, আর এন দিয়ে মোট সংখ্যা, আর দিয়ে কয়টা নিতে হবে এটা বোঝাচ্ছে। তো আমি একটু আলাদা একটা স্লাইডে যাই, স্লাইডে গিয়ে একটু ডিটেইলস আলোচনা করি যেন বুঝতে সমস্যা না হয় আপনাদের। চলেন, তো ফর্মুলাটা ছিল এন, পি দিয়ে বোঝাচ্ছে এখানে পারমুটেশন, যদিও মূল সূত্রটার উৎপত্তি অন্য কোনো জায়গা থেকে, বাট আজকে সেটা দরকার হবে না। এনপিআর এটাতে আসলে কি বুঝি, আমি প্রথমে বাংলা কথাটা লিখি। বাংলা কথাটা হলো এন সংখ্যক বস্তু হতে, এন সংখ্যক বস্তু, আর আপনার কাছে এন সংখ্যক বস্তু আছে, এই এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা। অর্থাৎ আপনার কাছে এন সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আপনি আর সংখ্যক বস্তু নেবেন, নিয়ে কতভাবে সাজানো যায় বা কতভাবে বিন্যাস করা যায়। এই কথাটা বলার পরেই একটা কন্ডিশন এখানে বলতে হবে। সো কন্ডিশনটা আমি আগে আপনাদের গেস করতে বলি। কন্ডিশনটা হলো এন আর থেকে বড় হবে, নাকি আর এন থেকে বড় হবে, না দুইটা সমান হবে। একটু গেস করেন তো, এখানে কোনটা বড় হবে, এন বড় হবে না আর বড় হবে, নাকি দুইটা সমান হবে। এটা একটু গেস করে আমাকে চ্যাট বক্সে বলেন তো। একটা কন্ডিশন এখানে লিখবো, কোনটা বড় কোনটা ছোট। ওকে, আপনাদের উত্তরগুলো আমি পাচ্ছি এন ইজ বিগার, আর ইজ বিগার, সেম হতে পারে। ওকে, আর ছোট। আচ্ছা, এন ইজ বিগার, ওকে, এটা মনে হয় মোটামুটি সবাই বুঝে গেছে যে এন বড় হবে, এন গ্রেটার দেন আর, দ্যাট ইজ ট্রু। আমি একটু লাল কালার দিয়ে লিখি এটা যেন আপনাদের মনে থাকে। এন এবং আর সমান হতে পারে, এন ডেফিনেটলি বড় হবে অথবা সমান হবে। এন কখনোই কখনোই আর থেকে ছোট হওয়া যাবে না। তো ছোট হলে কি হয়, আপনার কাছে মনে করেন 3টা বল আছে, আমি আপনাকে বললাম এই 3টা বল থেকে 4টা বল নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, দ্যাটস নট পসিবল। আপনার কাছে 3টা বল থাকলে আপনি একটা বল নিতে পারেন, 2টা বল নিতে পারেন, 3টা বল নিতে পারেন, 4টা বল নিতে পারবেন না। সো এন এর মানটা আর এর সমান অথবা আর থেকে বড় হবে, এটা হলো কন্ডিশন। সো এটা খুব একটা কঠিন জিনিস। এবার আমি ফর্মুলাটা লিখি। হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল যেহেতু আমরা বুঝে গেছি, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বের করা আসলে খুব একটা কঠিন কাজ না। আমরা একটা এক্সাম্পলে চলেছে। এক্সাম্পলটা কি দিব? মনে করেন 5p3, কোন একটা অঙ্কে আপনার কাছে 5টা বল আছে, আপনাকে বললো 5টা থেকে 3টা নিয়ে কতভাবে সাজানো যায়। আবার বলি, আপনার কাছে 5টা বল আছে, 5টা বল থেকে 3টা বল নিয়ে কতভাবে সাজানো যায়। কন্ডিশন হলো সবগুলো বলের কালার আলাদা 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 রং। তো সেই ক্ষেত্রে 5p3 হবে আপনার সিম্পল আনসার। অথবা আপনার কাছে 5টা বই আছে, কতভাবে আপনি 3টা বই সাজাতে পারেন। অথবা আপনার কাছে 5টা লেটার আছে, অথবা 5টা সংখ্যা আছে, অথবা 5টা হাতঘড়ি আছে। অনেকভাবে প্রশ্ন আসতে পারে 5টা থেকে 3টা কতভাবে নেওয়া যায়। উত্তর কিন্তু সবগুলোর একটাই 5p3। এবার দেখি 5p3 ভ্যালুটা কিভাবে বের করা যায়। তাহলে 5p3 npr ভেরি সিমিলার টু npr। তাহলে উপরে যাবে কি 5 ফ্যাক্টোরিয়াল, উপরে দিলাম 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে n মাইনাস r, মানে হলো 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। একটু আগাই, এখানে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওর মান বের করা খুব একটা কঠিন কাজ আপনার হবে না। 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1। কাটাকাটি করি, 2 1 2 1 কাটা, তাহলে 4 5 20, 3 20 60, 60 ইজ দ্য আনসার। এটা হলো একটা উপায়, আপনি কাটাকাটি করতে পারেন। কয়েকদিন পর যখন আপনি স্মার্ট হয়ে যাবেন, আপনি যেটা করবেন, আপনি করবেন যে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলবেন। কারণ আপনি তো জানেন, আপনাকে এই সিস্টেমটা দেখানো হয়েছে যে 5 4 3, তারপরে 2 আর 1 আছে, 2 আর 1 মিলে 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আপনি মানে স্মার্ট হয়ে গেলে আপনি দেখবেন যে এখানে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিয়েছেন, তাহলে 4 5 20, 3 20 60। এটাও একটা উত্তর, দ্যাট ইজ অলসো ট্রু, একই জিনিস। আচ্ছা, এবার আমি আপনাকে আরেকটু স্মার্ট বানাবো, তার আগে আরেকটা एग्जांपल দেই। মনে করেন 6p4, এটা একটা एग्जांपल। তাহলে এটা হবে কত? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 4, মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল। সরাসরি লিখলাম, একটু অ্যাডভান্স হওয়ার চেষ্টা করতেছি। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে কত পর্যন্ত লিখবো? 4 ইনটু 3। আর লিখবো না, কেন লিখবো না ভাইয়া? কারণ এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে, 3 এর পরে 2 আর 1, এই দুইটা মিলে কাটাকাটি করবো। তাহলে একটু পর্যন্ত লিখলে আসলে বুঝতে পারি যে 2 আর 1, নিচে 2 আর 1 আছে, কাটাকাটি করে দিলাম। তাহলে এখান থেকে থাকলো কত? 5 6 30, 30 3 4 12, 120, 120 কে 3 দিয়ে গুণ করলে 360, দ্যাট ইজ 360। এটা হলো আনসার। একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তো, যে 5p3 এর মান বের করলাম, 6p4 এর মান বের করলাম, এটা কি বুঝতে পারছেন কিনা আপনারা? একটু রেসপন্স করেন। 5p3 বা 6p4, ওকে, ম্যাক্সিমাম বুঝতে পারছেন। যাদের সমস্যা হয়েছে তাদের জন্য আমি অঙ্কটা একটু লিখে দিই, এখানে কারো সমস্যা হতে পারে। এটা হলো 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর নিচে হলো 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ইনটু 1।
তো বেসিক্যালি কাটাকাটি করলে উপরে লাইনে আসবে 2 আর 1 কাটা 2 আর 1 কাটা, তাহলে 6 থেকে 3 পর্যন্ত গুণফল, 6 থেকে 3 পর্যন্ত গুণফল। ওকে, এটা হলো একদম সিম্পলিফাইড ওয়েতে যদি আপনি অঙ্ক করেন। এবার আমি আপনাকে স্মার্ট বানাবো, দেখেন কিভাবে স্মার্ট হতে হয়। প্রথমে লিখলাম মনে করেন 5p3 5p2, দেন লিখলাম 6p2 6p3, দেন লিখলাম 7p4, দেন লিখলাম 7p1, এরকম অনেকগুলো লিখলাম। এই সবগুলো আমরা একদম মানে ইনস্ট্যান্টলি করে ফেলবো, তো এই জন্য অনেকগুলো লিখে রাখলাম। এবং কিভাবে করতে হয় আমি সিস্টেমটা দেখাই দিব, দেন আপনারা এক লাইনে আমার উত্তরগুলো বলবেন। যে কোনো একটা এক্সাম্পল আমি নেই, মনে করেন 5p2 নেই, এটা মনে দিলাম 5p2। কনভেনশনাল যে ওয়ে সেটা আমি লিখবো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি একটা প্যাটার্ন তৈরি করবো এখান থেকে। উপরে থাকলো 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকলো 5 মাইনাস 2, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল। উপরে থাকবে 5 থেকে গুণ করা শুরু করবো, 5 4 3 2 1। যদি আপনি স্মার্ট হলে 3 এর পর আর লিখবেন না, আর নিচে লিখবো 3 2 1। এবার আপনি কাটাকাটি করবেন 3 2 1 3 2 1। লাস্টে থাকলো 5 ইন্টু 4, আমি 4 5 20টা লিখবো না, জাস্ট 5 ইন্টু 4 লিখবো। এখানে লিখলাম 5p2। এবার আমি একটু প্যাটার্নটা আপনাকে বুঝাই। প্যাটার্নটা হলো 5p2, তাহলে শুরু হবে কত দিয়ে? 5 দিয়ে। এখানে যেটা আছে সেটা শুরু করবো। নিচে কত আছে? 2, তাহলে কতটা গুণ মানে কয়টা সংখ্যা গুণ হবে? 2টা, তাহলে 5 এর পরে কত? 4, 5 ইন্টু 4। ভালো মতো বুঝেন, 5p2 শুরু হবে 5 দিয়ে, কয়টা সংখ্যা নিব? 2টা সংখ্যা, তাহলে 5 আর 4 শেষ। তাহলে এখানে যদি বলি 5p3, তার মানে কি শুরু হবে 5 দিয়ে, কয়টা সংখ্যা নিব? 3টা, ইন্টু 4 ইন্টু 3, 3টা সংখ্যা হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন কিনা একটু চ্যাট বক্সে বলুন তো। আমরা একটু শর্ট করার চেষ্টা করতেছি ফর্মুলা, পরীক্ষার জন্য আপনি খুব ফাস্ট করতে পারেন। ওকে, 50-50 আছে, কেউ কেউ বুঝছেন, কেউ কেউ বুঝেন নাই। আমি আরেকবার বলি, দেন অঙ্কগুলো করবো। প্রথম ফর্মুলা ছিল 5p2, ফর্মুলা বের করতে আমরা দেখছি আনসার হলো 5 ইন্টু 4 বা 20, 4 5 20, বা আমি লিখছি 5 ইন্টু 4। তাহলে 5p2 এর মান কত আসতেছে? শুরু হচ্ছে 5 দিয়ে, 5 কে আগে লিখলাম, উপরে যেটা আছে। দেন নিচে আছে 2, 2 মানে 2টা সংখ্যা, তাহলে 5 এর পরে কত আসে? 4, 5 ইন্টু 4। দেন আমি লিখি 5p3, তাহলে 5 দিয়ে শুরু, কয়টা সংখ্যা নিতে হবে? 3টা, তাহলে 5 4 3 শেষ। এবার দেখেন আমি বলি 5p3 মানে হলো 5 গুণন 4 গুণন 3, 5p2 মানে 5 ইন্টু 4, 6p2 মানে 6 ইন্টু 5, 6p3 মানে 6 ইন্টু 5 ইন্টু 4, 7p4 মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, মানে 4টা সংখ্যা, 7p1 মানে শুধু 7। এইবার বলেন বুঝতে পারছেন? আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি যেন বুঝতে সমস্যা না হয়। গুড, থ্যাংক ইউ। এখন আর কেউ সমস্যা নাই। যেহেতু সমস্যা নাই, তাহলে আমি একটা বললি, আপনারা একটা বলেন, তাহলে আমারও মানে আত্মায় সন্তুষ্টি আসবে যে আপনারা বুঝছেন। আমাকে বলেন 10p3 এটা কত, আর 11p2 এটা কত? এই দুইটা মান বলেন তো। 10p3 এর ভ্যালু কত, আর 11p2 এর ভ্যালু কত? Okay, এখনো পর্যন্ত আমি কারো কাছ থেকে ভুল উত্তর পাই নাই, তার মানে আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। স্টিল আমি লিখে দেই 10p3 মানে 10, সরি 10 9 8 মানে 3টা, 8 9 72, 10 দিয়ে গুণ করলে 720, 720 আনসার। 11p2 মানে কি? 11 কয়টা গুণ করবো? 2টা সংখ্যা, এখানে 2 আছে, দ্যাট ইজ 110। ওকে, ডান হয়ে গেল আমাদের। ওকে, এখন আমরা অঙ্কে চলে যাব, বাট লাস্ট ওয়ান এক্সাম্পলটা বলে অঙ্ক চলে যাবো। ধরেন আপনার কাছে 5টা বস্তু আছে, 5টি বস্তু আপনার কাছে আছে, আপনাকে বললো 5টিকেই নিতে হবে, 5টি নিয়ে বিন্যাস। তো আমরা একটু আগে করলাম 5টার জায়গায় যদি 3টা হয় বা 4টা হয় সেটা আমরা পারি। যে 5টা থেকে 3টা যদি নেই, আপনার আনসার হলো 5p3, 5টা থেকে 4টা যদি নেই, আপনার আনসার হলো 5p4, তাহলে 5টা থেকে 5টাই যদি নেই, আপনার আনসার হলো 5p5। আমি একটু 5p5টা বের করবো, একটা রিজন আছে কেন বের করতেছি। 5p5, তাহলে উপরে যাবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে যাবে কত? 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। আপনাদের কি মনে আছে 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? হ্যাঁ বলে দিয়েছেন, গুড। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হলো 1, আর উপরে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে মান কত? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5p5 এর মান যদি 5 ফ্যাক্টোরিয়াল হয়, মানে অঙ্ক যেটা বের করে দেখলাম, তাহলে npn এর মান কত? n ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা করে জাস্ট দেখাই দিছি, লাগবে না, জাস্ট আপনারা মনে রাখবেন আর কি। npn হলো n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তার মানে 5টা থেকে 5টা বস্তু নিলে 5 ফ্যাক্টোরিয়াল, 10টা থেকে 10টা বস্তু নিলে 10 ফ্যাক্টোরিয়াল, 6টা থেকে 6টা বস্তু যদি নেই 6 ফ্যাক্টোরিয়াল, 7টা থেকে 7টা বস্তু যদি নেই 7 ফ্যাক্টোরিয়াল। সো এটা আশা করি খুব একটা কমপ্লেক্স কিছু না, অঙ্ক না করে আপনি ডিরেক্টলি বলে দিতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন একদম ফুল স্পিডে অঙ্ক করা শুরু করবো। ফুল স্পিডে অঙ্ক করা শুরু করবো, দেখবেন অঙ্কগুলো তুলনামূলক সহজ, জাস্ট থিওরি যেহেতু আপনারা বুঝতে পারছেন। প্রথম প্রশ্ন ভেরি ইজি। এ বি সি হতে 3টি করে বর্ণ নিয়ে, বর্ণ আছে কিন্তু 3টা, এ বি সি হতে 3টি করে বর্ণ নিয়ে কত প্রকার সাজানো যায়? বলেন, উত্তর বলেন, আমি বলবো না আপনারা বলবেন। অঙ্কগুলো সব আপনারা বলবেন, অঙ্কগুলো এত সহজ আমাকে কোনোটাই বলতে হবে না। এই আমি খুবই ডিপ্রেসড, কয়েকজন তো ভুল বলছেন, ইটস নট পসিবল। এটা কিভাবে ভুল হয়? এটা কিভাবে ভুল করেন আপনারা? এটা ভুল করার কোনো অপশনই নাই। এ বি সি, তাহলে এখানে বর্ণ কয়টা আছে? প্রথমে লিখেন বর্ণ, মোট বর্ণ 3টি। নিতে হবে কতটি? নিতে হবে কয়টি? 3টি। 3টা থেকে 3টাই কিন্তু নিতে হবে। তাহলে আমাকে কি বের করতে বলছে? বিন্যাস। দেখেন আমি বলছিলাম কিন্তু প্রশ্ন দেখতে হবে কি বের করতে বলে, বিন্যাস। সূত্র কি? 3p3, 3p3 মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল, একটু আগে বলছি আমি এটা। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইনটু 2 ইনটু 1, দ্যাট ইজ 6। আনসার কিন্তু 6। এক দুজন 3 বলছেন, আমি কষ্ট পাইছি একটু। 3 তো কখনোই হবে না। দেখতে না, অঙ্ক কিন্তু খুবই সহজ। চলো আমরা পরের অঙ্কটা করি। অঙ্কটা দেখতে মনে হয় অনেক বড় অঙ্ক, বাট অ্যাকচুয়ালি
ঠান্ডা মাথায় যদি করেন, আপনার যদি মিডল টার্ম করছিলেন যে ছোটকালে, ওই মিডল টার্মটা মনে থাকে, দেখবেন অঙ্কটা হয়ে যাবে সহজে। জাস্ট একটু করতে হবে। বলছে np4 সমান সমান 14 n-2 p3, এটা হলো সমান, আপনাকে বের করতে হবে n এর মান কত। ওকে, লেট মি ট্রাই। np4 সমান সমান এদিকে হলো 14 n-2, এটা ভয় পাওয়ার কিছু নাই, n এর জায়গায় n-2, তাহলে সমস্যা কি? n এর জায়গায় n থাকতে পারে, p থাকতে পারে, q থাকতে পারে, x y z সবই থাকতে পারে। এটা জাস্ট একটা সংখ্যা দিয়ে, মানে একটা সহগ বুঝাচ্ছে, আর কিছু না। স্যার এটা চলো, n এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। আপনি আপনার কাছে আপনি ফর্মুলা বসাবেন। np4 এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-4 ফ্যাক্টোরিয়াল, এটা হলো ফর্মুলা। এই পাশে আছে কত? 14। একটু গুণ আকারে লিখি, একটু বুঝতে যেন আমাদের সুবিধা হয়। এখানে আছে n-2, n এর জন্য n ফ্যাক্টোরিয়াল যদি হয়, n-2 এর জন্য n-2 ফ্যাক্টোরিয়াল, এটা ভুল করবেন না। আর নিচে কত? এখানে কি করছিলাম? n-4, মানে উপরটা থেকে নিচেটা বিয়োগ, তাহলে এখানে উপরটা থেকে নিচেটা বিয়োগ, তাহলে কি করব? উপরে হলো n-2, বিয়োগ করব কত? 3, এটা হলো ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছেন। এইবার আমার মূল কাজটা শুরু হবে। মূল কাজটা কি? আমি n ফ্যাক্টোরিয়াল কে লিখবো n ইনটু n-1 n-2 ফ্যাক্টোরিয়াল। কেউ আমাকে বলেন যে আমি যে কথাটা লিখছি, n ফ্যাক্টোরিয়াল কে লিখছি n ইনটু n-1 ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল, এতে কি কোনো সমস্যা আছে কিনা? এতে কি কোনো সমস্যা আছে? একজন বলে দিছে, ভাই আপনি তো কাটাকাটি করার জন্য লিখছেন। গুড, ভেরি রাইট। এই পাশে দেখেন একটা n-2 ফ্যাক্টোরিয়াল আছে, আমি আসলে দেখে দিয়ে লিখছি। এই পাশে যে n-2 ফ্যাক্টোরিয়াল আছে, আমি ভাবছি যে দিকে একটা n-2 ফ্যাক্টোরিয়াল যদি থাকে, এটা তো মাশাআল্লাহ আমি কাটাকাটি করতে পারবো, এই কাটাকাটি করে ফেলতাম, এই জন্য লিখছিলাম, আর কোনো কারণ নাই। আচ্ছা, এখানে শেষ করি নাই, এটা হলো 3n-5 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথম যেটা কাজটা করলাম, আমি একটু সিম্পলিফাই করলাম, কিন্তু দেখেন আমি কিন্তু কিছুটা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করার কি থাকতেছে? উপরে থাকতেছে n ইনটু n-1 ডিভাইডেড বাই n-4 ফ্যাক্টোরিয়াল। আমাকে লিখবো না, একটু পরে লিখবো, ঝামেলা আছে এখানে। আর এখানে নিচে আছে কত? n-5 ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন আমি আবারও কাটাকাটি করতে চাই, আমি চাই এখানে আবারও কাটাকাটি হোক। এই জন্য ছিল n-4 ফ্যাক্টোরিয়াল, আমি তাকে লিখবো n-4 ইনটু n-5 ফ্যাক্টোরিয়াল। এটাও কিন্তু লেখা যায় n-4, তার থেকে এক যদি কমান, মানে n-4 থেকে যদি এক কমান n-5 ফ্যাক্টোরিয়াল আসে, দ্যাটস আমি n-5 ফ্যাক্টোরিয়াল লিখলাম এবং কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের সূত্র কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। এখানে কি থাকতেছে? n ইনটু n-1, তার মানে হলো n স্কয়ার মাইনাস n। আর ওই পাশে কি থাকতেছে? 14 ইনটু n-4, তাহলে 14n মাইনাস 14 ইনটু 4, 14 2 56, 56। এখন অনেকের কাছে অঙ্কটা সহজ হয়ে গেছে, n স্কয়ার মাইনাস n মাইনাস 14n প্লাস 56 সমান সমান 0, বা n স্কয়ার মাইনাস 15n প্লাস 56 সমান সমান 0। বুঝতে পারতেছেন 56 কে ভাঙা যায় কত হবে? 7 আর 56, 7 আর যোগ করলে 15 হয়, তাহলে n এর মান আসবে দুইটা, একটা হলো 7, একটা হলো 8। এই মিডল টার্ম আমি আর করলাম না, আশা করতেছি এগুলো আপনারা পারেন। ওকে, একজনের কাছে প্রশ্ন আসছে n-4 ফ্যাক্টোরিয়াল থেকে কিভাবে n-5 ফ্যাক্টোরিয়াল হয়। ওকে, লেটস ক্লিয়ার দিস, আমি একটু চেক করি। n ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি n ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়, ইটস ট্রু, এটা আমি দেখাইছি আগে। তাহলে একই ভাবে n এর জায়গায় আমি বসালাম n-4 ফ্যাক্টোরিয়াল। ম্যাচ করেন তো, n ফ্যাক্টোরিয়াল ছিল, শুরুতে ছিল n, তাহলে শুরুতে কত থাকবে? n-4, তারপরে গুণ হবে, গুণ হয়ে কি হয়েছে? -1 হয়েছে না? তাহলে n-4 আগে ছিল, তার থেকে এক বিয়োগ করব, তারপর ফ্যাক্টোরিয়াল বসাই দিব। তাহলে দেখেন n-4 ইনটু n-4 -1 মানে হলো n-5 ফ্যাক্টোরিয়াল, সেম জিনিস। আমি ভেঙে লিখছি কাটাকাটি করার জন্য। এইবার আশা করতেছি সবাই বুঝতে পারছেন। তো একটু লেন্দি অঙ্ক, বাট কঠিন না, জাস্ট একটু ঠান্ডা মাথায় করলে অঙ্কটা মিলে যাবে। এই ধরনের অঙ্ক যখন আসে তখন মাথায় রাখবেন এটা সময়, এই অঙ্ক আপনি ধুমধাম করে ফেলতে পারবেন না। এক দুজন বলছে ভাই অপশন টেস্ট, হ্যাঁ অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট করতে আপনার সময় অনেক লাগবে। আপনি সিরিয়ালি যদি আমি যেভাবে সেভাবে করেন আর অপশন টেস্ট করেন, আপনার অপশন টেস্টের সময় বেশি লাগবে, কারণ কোনো কারণে যদি এই অপশনটা 7 এবং 8 যেটা সঠিক উত্তর এটা লাস্টে থাকে, তাহলে আপনার তো সবগুলো টেস্ট করে আসতে হবে, তাই না? সো এই অঙ্কের জন্য অপশন টেস্ট নট এ ভেরি গুড আইডিয়া। আপনি হালকা কিছুটা করার পর, যেমন এই যে 14 আর 15, এখানে 15 আসার সাথে সাথে আপনি গেস করতে পারবেন, তো কিছুটা সময় পর গেস করা যায়, বাট বেস্ট অপশন হলো সিরিয়ালি আরাম। ওকে, ইজ ইট ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় একটু আমাকে বলেন যে ওয়াই এটা বুঝতে পারছেন, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। থ্যাংক ইউ, আপনাদের রেসপন্স খুবই ভালো। এখনো পর্যন্ত রেসপন্স ভালো, এটা বলতে আসলে সুনাম করছি আপনাদের, আপনি এখনো পড়াশোনা করতেছেন, ভেরি গুড, এটা ছাড়বেন না। আচ্ছা, এইবার একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ আমরা করবো, মানে ম্যাথ শুরু করতে যাবো তার আগে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা দেখেন কি আছে। n সংখ্যক বস্তু বা বর্ণমালাকে সাজানো যাবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হঠাৎ করে p q r আসছে। নরমালি আমরা জানি কি 5টা থেকে 5টা নিয়ে যদি আমি বিন্যাস গঠন করি 5 ফ্যাক্টোরিয়াল, রাইট? হঠাৎ করে p q r কেন আসলো? একটা ব্যাখ্যা দিছে, p q r হলো ভিন্ন ভিন্ন গোত্রের একই জাতীয় বস্তু বা বর্ণ সংখ্যা। ভেরি কমপ্লিকেটেড, এই কথাটা বললে একটু কঠিন, আমি একটু বুঝাই তারপরে এই কথাটা সহজ মনে হচ্ছে। সো আমি প্রথম যে কাজটা করব, আমি বোর্ডটাকে দুই ভাগে ভাগ করে নেই, কারণ একটা অঙ্ক আমি দুই পাশে করবো দুই ভাবে, যেন আপনি ফর্মুলা বুঝতে পারেন। আচ্ছা, আমি শুরু করি। আপনার অঙ্কটা হলো এবিসি দিয়ে শুরু করবো, কারণ এবিসি দিয়ে আপনাদের জন্য সবকিছু বুঝতে সুবিধা হয়। এবিসি, আর এই পাশে লিখলাম এ এ বি। একটা পার্থক্য আছে, পার্থক্য হলো এখানেও 3টা সংখ্যা, এখানেও 3টা সংখ্যা, কিন্তু এখানে প্রত্যেকটা সংখ্যা আলাদা, এখানে একটা সংখ্যা দুইবার চলে আসছে। এই হলো আমার পার্থক্য, এই পার্থক্যের জন্য ঝামেলা হবে। দেখেন আমি ঝামেলাগুলো করি। এবিসি কে যদি আমি বলি বিন্যাস করেন, আপনি বলবেন যে ভাই 3টা সংখ্যা আছে, 3টা থেকে 3টা যদি নেই, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 6, বিন্যাস সংখ্যা হবে ভাই 6। এবং আমি বলছি হ্যাঁ, তাহলে বিন্যাসগুলো কি কি এগুলো একটু লিখে দিই আপনাকে। একটা হবে এ বি সি, আরেকটা হবে এ সি বি, তাহলে প্রথম বিন্যাস, এটা দ্বিতীয় বিন্যাস। দেন আমি বি দিয়ে শুরু করি, বি এ সি, বি সি এ, আরো দুইটা বিন্যাস পেলাম। এবার সি দিয়ে শুরু করি, সি এ বি, সি বি এ। এই হলো 6টা বিন্যাস, এটা 1 নাম্বার বিন্যাস, এটা 2 নাম্বার বিন্যাস, এটা 3 নাম্বার বিন্যাস,
এটা 4 নাম্বার বিন্যাস, এটা 5 নাম্বার বিন্যাস, এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান 6 নাম্বার বিন্যাস। কোনো সমস্যা নাই, পারফেক্টলি ওকে একটা অঙ্ক। এবার আসেন ঝামেলা করব না, যেখানে সমস্যা হবে সেটা একটু বলি। এখানেও তিনটা সংখ্যা আছে, তাহলে অন এভারেজ আমি একটু আগে যে সূত্র শিখেছি যে ভাই তিনটা থেকে তিনটা নিয়ে তো 3 ফ্যাক্টরিয়াল বা 6টা বিন্যাস হওয়া উচিত, তাই না? তাহলে 6টা বিন্যাসগুলো একটু করি। প্রথমে কি হবে, এখানে দেখেন সিরিয়ালে ছিল, আমি সিরিয়ালে বসেছি, তাহলে এ এ বি, এটা একটা বিন্যাস, দ্যাট ইজ আওয়ার নাম্বার 1, এটা কোনো সমস্যা নাই। তারপর কি করছিলাম, বি এবং সি কে চেঞ্জ করে দিয়েছিলাম, তাহলে এ থাকলো, এখানে বি আসলো, এখানে এ গেল, এটা একটা বিন্যাস, এটাও কোনো সমস্যা নাই, এটা পর্যন্ত okay। তারপর কি দেখেন, বি কে লিখছিলাম শুরুতে, বিটা এখানে কি ছিল, মাঝখানের বর্ণটা, তাহলে আমি যদি বি কে শুরুতে লিখি, তারপর এ লিখি, তারপর এ লিখি, দেখেন বি কে শুরুতে লিখছি, তারপর এ সি লিখছি, তারপর কি সি এ লিখছিলাম, আবার বি লিখে এ কে আগে লিখলাম, এ কে পরে লিখলাম। একটু ভালো মতো কম্পেয়ার করার জিনিস, আমি যেটা বলতেছি ভালো মতো কম্পেয়ার করেন। প্রথমে বি লিখছি, এখানে প্রথমে বি লিখছি, এই দুইটাতেই প্রথমে বি, এই দুইটাতেই প্রথমে বি, তারপর কি এই দুইটাকে ইন্টারচেঞ্জ করছি, প্রথমে মাঝখানে লিখছি, এরপর লাস্টে লিখছি, দেন মাঝখানে লিখছি, লাস্টে লিখছি। বাট এখানে যে মাঝখানে লাস্টে লিখাতে, যদিও এটা দুইটা বিন্যাস, দুইটা আসলে দুইটা আলাদা আর দুইটা সেম, তো বলুন তো আমাকে, এই দুইটাকে আলাদা থাকলো না সেম হয়ে গেল? সেম হয়ে গেছে। তাহলে সেম যদি হয়ে যায়, তাহলে দুইটা মিলে তো আলাদা কিছু হলো না, একটা হইলো, তাহলে এটাকে আমরা বলতে পারবো 3 নাম্বার বিন্যাস। ঝামেলা কিন্তু একটা হইছে, তাহলে এখানে 6টা তো হচ্ছে না, কারণ এটা আলাদা আলাদা যদি হতো তাহলে 6টা হতো, এই দুইটা মিলে একটা হয়ে গেছে, ঝামেলা আছে। আচ্ছা লাস্টে আসো, এখানে বি কে রাখছিলাম মাঝখানে, মানে সি কে আসলে আগে রাখছিলাম, সি হলো 3 নাম্বার সংখ্যাটা, তাহলে 3 নাম্বার সংখ্যাটা এখানে মনে করেন এ, তাহলে এ কে আগে রাখলাম আর বি কে রাখলাম লাস্টে। ওকে, আচ্ছা একটা চেঞ্জ আমি করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, পাশেই লিখি যেন বুঝতে সুবিধা হয়। দেখেন এই প্রথম বিন্যাসটা কি করছি, এ এ বি, আমি এ এটাকে এখানে লিখলাম, এ এটাকে এখানে লিখলাম, আর এখানে বি লিখলাম, যদিও দুইটা আলাদা ইন্টারচেঞ্জ কিন্তু করছি, কিন্তু এই দুইটা মিলেও কিন্তু একটা বিন্যাস হচ্ছে। আবার দেখেন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে এ আছে, এটাকে যদি এখানে লিখি, এটাকে যদি এখানে লিখি, আর মাঝখানে যদি বি রাখি, ইন্টারচেঞ্জ করছি কিন্তু বিন্যাস হচ্ছে কয়টা, একটা। তাহলে এই যে দুইটা দুইটা করে আমি আলাদা আলাদা করে লিখতেছি, যারা দেখতে মানে আলাদা ভাবে বসাচ্ছি কিন্তু বিন্যাস হয়ে যাচ্ছে একটা, তার একটাই কারণ, কারণ এখানে একটা সংখ্যা দুইবার আছে। তো একটা সংখ্যা যদি দুইবার থাকে তার জন্য এই ফর্মুলাটা সম্পূর্ণ সত্য না, এটা আংশিক সত্য। এখানে আরেকটা ঘটনা ঘটাতে হবে, তো সেটা কি, সেটা হলো এই যে 3 ফ্যাক্টরিয়াল আছে, তাকে ভাগ করতে হবে কি দিয়ে, এখানে কয়টা সংখ্যা সিমিলার, আবার বলি সিমিলার সংখ্যা কয়টা, একই ধরনের সংখ্যা কয়টা, দুইটা। তাহলে এই দুইটাকে যদি আপনি সাজান, আবার বলি এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে এ এবং এ, এ এ এ কে যদি এখানে নিয়ে আসেন বা এ কে যদি এখানে নিয়ে আসেন, এটা কোনো পরিবর্তন হয় না। তো এই দুইটা সংখ্যাকে সাজানো যায় কত ভাবে, দুই ভাবে, 2 ফ্যাক্টরিয়াল হবে। দুইটা সংখ্যাকে সাজানো যায় 2 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে এই 2 ফ্যাক্টরিয়ালই আসলে ঝামেলা করতেছিল, এগুলো আসলে আলাদা কোনো বিন্যাস নাই, এদেরকে বাদ দিতে হবে। তাহলে বাদ কি বিয়োগ দিয়ে দিবেন, আমি এখানে সবগুলো গুণ করে করছিলাম, বিন্যাসে কোনো যোগ বিয়োগ ছিল না, সবগুলো ছিল গুণ। তাহলে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, এই 2 ফ্যাক্টরিয়াল ভাগ করতে হবে, ওকেও 2 ফ্যাক্টরিয়াল ভাগ করতে হবে, তাহলে আপনার আনসার আসবে 3। দেখেন 1 2 3। তাহলে সিম্পল ভাবে আমি বলি, আরেকটা পেজে গিয়ে সিম্পল ভাবে বলি, ধরেন এ বি সি ডি, এই চারটার বিন্যাস, এই চারটার বিন্যাস হবে 4 ফ্যাক্টরিয়াল, কারণ এখানে সবগুলো আলাদা। কিন্তু এ এ বি সি এই চারটার বিন্যাস 4 ফ্যাক্টরিয়াল না, 4 ফ্যাক্টরিয়াল থেকে কমাতে হবে। কিভাবে কমাবো, এই যে দুইজন এ আছে যারা পরস্পর 2 ফ্যাক্টরিয়াল আগে সাজতে পারে, মানে এই দুইজনকে যদি বিন্যাস করে তাহলে 2 ফ্যাক্টরিয়াল, এই 2 ফ্যাক্টরিয়াল আসলে ভ্যালিড না, একই জিনিস ডাবল আসছে, এই 2 ফ্যাক্টরিয়াল ভাগ করে দিলেই অরিজিনাল বিন্যাসটা পাবো, দ্যাট ইজ অরিজিনাল আনসার। আনসার তাহলে আরেকটা एग्जांपल বলি, মনে করেন এ এ এ বি বি সি ডি ই এফ জি 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 জি, এই মনে করেন একটা বিশাল বড় শব্দ আপনাকে দিলাম, বললাম যে ভাই এটার বিন্যাস কত, তাহলে আপনি গুনবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13, এখানে 13টা সংখ্যা আছে, তাহলে 13 ফ্যাক্টরিয়াল তার বিন্যাস হওয়া উচিত, কিন্তু হবে না কেন, কারণ কিছু সংখ্যা ডাবল আছে। যেমন এ আছে কয়টা, 3টা, তাহলে এই 3টা কত ভাবে সাজতে পারে, 3 ফ্যাক্টরিয়াল, এই 3 ফ্যাক্টরিয়ালকে ভাগ করে দিতে হবে কারণ এগুলো ভ্যালিড না, একই জিনিস ডাবল আসছে। ডি আছে কয়টা, 2টা, দুইটাকে কত ভাবে সাজানো যায়, 2 ফ্যাক্টরিয়াল, এই 2 ফ্যাক্টরিয়াল দিয়েও ভাগ করতে হবে কারণ ওরাও ভ্যালিড না। ডি একটা আছে, ই একটা আছে, এফ একটা আছে, নো প্রবলেম, একটা থাকলে কোনো ঝামেলা নাই। জি আছে আবার 4টা, তাদেরকে সাজানো যায় 4 ফ্যাক্টরিয়াল, তাহলে আবারও 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে যদি কোনো বর্ণের মধ্যে একই সংখ্যা একাধিকবার থাকে, 2বার বা 3বার বা 4বার, সেই ক্ষেত্রে বিন্যাস নির্ণয় করার সময় যে সংখ্যাগুলো একই রকম তাদের নিজেদের যে বিন্যাস, এই 3টা মিলে যে বিন্যাস, এই 2টা মিলে যে বিন্যাস, এই 4টা মিলে যে বিন্যাস, এই বিন্যাস সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কারণ এরা বারবার রিপিট হচ্ছে, এই রিপিটেশনটা ক্যান্সেল করার জন্য এই ভাগটা করা হয়েছে। ওকে, এবার একটা एग्जांपल যেটা ওই শুরুতেই দেয়া ছিল ওখানে নিয়ে আসি। দেখেন একটা অঙ্ক কিন্তু এখানে করাইছিল যে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ আছে 11টি, তাহলে 11টাকে কত ভাবে সাজানো যায়, 11 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ রাইট। কিন্তু দেখেন ও বলছে দুটি এম আছে, এই একটা এম, এই একটা এম, এই দুইটার জন্য একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি। দেন বলছে দুটি এ আছে, এই একটা এ, এই একটা এ, আরো একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি। আর কি আছে, দুটি টি আছে, এই একটা টি, এই একটা টি, আরো একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি। আর অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, মানে একটা করে আছে। তাহলে আনসার হবে 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই যারা ডাবল ডাবল ছিল তাদের ফ্যাক্টরিয়ালের ভাগফল। ওকে, তো যদি এটা বুঝে থাকেন, আমি এবার একটা আপনাদের অঙ্ক দেই। একটা অঙ্ক এখানে দেয়া আছে, আজকে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের খেলা আছে, তো আপনি আমাকে বলেন বাংলাদেশ শব্দের বিন্যাস সংখ্যা কত, সংখ্যাটাও বলতে পারেন অথবা এবিসি বললেও আমি বুঝতে পারবো। আচ্ছা
আচ্ছা, একজন বলছেন যে ভাই এত বড় বিন্যাস ক্যালকুলেটর করবো কিভাবে? না না, এই বড় বড় অঙ্কের জন্য মানে 10 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল এগুলো আসলে অঙ্ক করতে হয় না। ওই 10 ফ্যাক্টোরিয়াল আকারে রেখে দিবেন বা 11 ফ্যাক্টোরিয়াল আকারে রেখে দিবেন। এটা হলো সিস্টেম। ওকে, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন এবং একজন ছাড়া, আমি দুইজন ছাড়া বাকি সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তাহলে অঙ্ক করার সিস্টেম কি? প্রথম কাজ মোট বর্ণ বের করা। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তাহলে বিন্যাস যদি বের করতে বলি, আমি বলবো যে ভাই 10 ফ্যাক্টোরিয়াল হলো বিন্যাস, 10টার জন্য 10 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ঝামেলা কি? এই যে বি, বি এখানে আছে দুইবার, বি না, ও সরি বি না, বি না, বি না, এ আছে দুইবার। এই যে এ, এ আছে এখানে দুইবার। আর কোনো কিছু মনে হয় এখানে ডাবল নাই। ডি একবার, এন একবার, জি একবার, এল একবার, ডি একবার, ই এস টি সবই একবার একবার করে। এ আছে দুইটা, তাহলে দুইটাকে কত ভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব। কোনটার সাথে ম্যাচ করে? সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং আপনাদের মোটামুটি 1 2 জন ছাড়া বাকি সবাই সঠিক উত্তর দিয়েছে। আপনাদের কষ্ট দিই, একটু আগে বলছিলাম আসলে বড় বড় করে করা লাগে না। ওই ম্যাথমেটিক্স একটা হাতে কলমে করেন দেখি নিজেরা, এটা একটু কষ্ট করেন, কষ্ট না দিলে হবে নাকি ভাই? একটু কষ্ট হবে, জাস্ট একটু কষ্ট করে যোগ বিয়োগ গুণ করতে হবে আর কি। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, হাতে গুণ করবেন। ম্যাথমেটিক্সের অঙ্কটা কিন্তু অলরেডি করাই দিয়েছি আমি। 11 ফ্যাক্টোরিয়াল ছিল না? 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই অঙ্কটা করেন, করে আমাকে উত্তর বলেন। ওকে, আপনাদের সঠিক উত্তর দাতার পার্সেন্টেজ বাড়তেছে। এটা আসলে একটা হাইপোথেটিক্যাল টেস্টের জন্য অঙ্কটা দেওয়া হয়েছে। মানে আপনাদের সাইকোলজিক্যালি আমরা যেটা বলে রাখি বা বিগত বছরের প্রশ্নে বারবার বলা হয় যে বড় বড় ফ্যাক্টোরিয়ালের মান বের করতে হয় না, কারণ বিগত বছরগুলোতে বড় ফ্যাক্টোরিয়াল গুলো ফ্যাক্টোরিয়াল আকারে রেখে দেয় ম্যাক্সিমাম টাইম এটা উত্তর বের করতে হয় না। কিন্তু কোথাও তো লেখা নাই যে আসলে কখনো দিবে না, আনফরচুনেটলি মনে করেন কোনোদিন দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে আপনি অঙ্কটা পারেন, আপনাকে কি করতে হবে? একটু সময় নিয়ে অঙ্ক করতে হবে। তো এই অঙ্কটা শুরুতে না করে শেষে করেন, কারণ শেষের দিকে আপনি একটু সময় পেতে পারেন, অনেকগুলো দাগাবেন না। তখন আপনি আস্তে আস্তে অঙ্কটা করবেন, আপনি জানেন যে ঠান্ডা মাথায় করলে অঙ্কটাতে নাম্বার পাওয়া যাবে 1 নাম্বার শিওর। তো সেই ক্ষেত্রে কিন্তু ছেড়ে আসা যাবে না। ওকে, তো আপনারা যারা পার্টিসিপেট করেছেন আমি বলবো আপনাদের সাহস আছে। আমি একটু শেয়ারও করি আপনাদের সাথে। 39% এ, 39% বি। সো এ আর বি এর যে কোনো একটা অবশ্যই হবে। দ্য রাইট আনসার ইজ এ। এটা হলো 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু। আমাকে দিলে আমিও মনে করতাম না, আপনাদেরকে দিয়ে টেস্ট করলাম আপনাদের সাহস কেমন। যারা করছেন তারা খুব সাহসী, অনেকেই মনে সাহস দেখাচ্ছিলেন, সময়ের জন্য পারেন। সো এই সাহসটা রাখবেন, পরীক্ষার হলে খুব কাজে লাগবে। আরেক অঙ্ক করলাম এখন। বলছে পারমুটেশনের বর্ণগুলোর মধ্যে যতগুলো বর্ণ আছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণগুলো যেখানে আছে ওখানেই থাকবে। বর্ণগুলোকে কত প্রকারে পুনর্বিন্যস্ত করা যাবে? এখানে দুইটা ট্রিক্স আছে। দুইটা ট্রিক্সের একটা ট্রিক্স হলো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, এটা হলো ট্রিক্স নাম্বার 1। আরেকটা হলো পুনর্বিন্যাস করা যায়, এটা হলো ট্রিক্স নাম্বার 2। এটা আমি একটু পরে বলতেছি। স্বরবর্ণ, এখানে স্বরবর্ণ আসলে কোথায়? কনসোনেন্ট আর ভাওয়েল শুনছেন? সো বেসিক্যালি ভাওয়েলকে হলো স্বরবর্ণ বলা হচ্ছে। আসলে স্বরবর্ণ কারা? এ, ই, আই, ও, ইউ, সবাই জানে। চলেন আমরা শুরু করি অঙ্কটা। প্রথমে একটু লিখি পারমুটেশন। পি ই আর এম ইউ টি এ টি আই ও এন। প্রশ্নে যখন প্রশ্ন মানে পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসবে একটু চেক করবেন, মাঝে মাঝে ওরা বানান ভুল দেয়। আপনি হয়তো লিখলেন যে ভিলেজ, ভি ডাবল এল জি, আপনি জানেন ভিলেজ বানান এটা, ওরা হয়তো একটা এল দিছে, আপনি ভাবছেন তোরা বানান ভুল করছিস, আমি আমার মতো অঙ্ক করবো। ওরা বানান ভুল করে না, ইচ্ছা করে দিছে। কারণ আপনাকে যেখানে সঠিক শব্দ দিতে হবে এটা কোনো কন্ডিশন নাই। বিন্যাসের ক্ষেত্রে সঠিক শব্দের কোনো মানে লক্ষ্য কিন্তু নেই। ওকে, মাথায় রাখবেন এটা। আচ্ছা, বলছে কি স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। স্বরবর্ণ কোথায়? ই, ই কে আমি ফিক্স করে দিলাম, ই নড়াচড়া করবে না। ইউ আসতে, ইউ নড়াচড়া করবে না। এ নড়াচড়া করবে না। আই নড়াচড়া করবে না। ও নড়াচড়া করবে না। এই যে যাদেরকে লাল করে দিলাম তারা নড়াচড়া করতে পারবে না, তারা ফিক্সড। তাহলে নড়াচড়া করবে কে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে বর্ণ আছে কয়টা? 6টা। বর্ণ বেশি আছে, কারণ 6টা কেন বললাম? কারণ স্বরবর্ণ যদি অবস্থানে পরিবর্তন করতে পারবে না, সে আর থাকা না থাকার মধ্যে কি পার্থক্য? সে বাকি 6টাকে আমি ঘুরাতে পারবো। তাহলে 6টার জন্য বিন্যাস কয়টা? 6 ফ্যাক্টরিয়াল। একদম সিম্পল বাংলা 6 ফ্যাক্টরিয়াল। এবার মাথায় রাখবেন কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু জিনিস ডাবল থাকে। এখানে মানে যেগুলো 6টা গুলো একটু লিখি যেন বুঝতে আপনার সুবিধা। পি আর এম টি টি এন, এই হলো 6টা। পি একবার, আর একবার, এম একবার, এন একবার, এতে কোনো সমস্যা নাই। ঝামেলা লাগাই দিচ্ছে আপনাকে, টি আছে দুইবার। তাহলে এই দুইজন মিলে 2 ফ্যাক্টরিয়ালের একটা বিন্যাস করে, এই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব। 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। আপনাদের বলছিলাম যে কয়েকটা ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ করে ফেলতে হবে। যেমন 4 ফ্যাক্টরিয়ালের মান হলো 24, 5 ফ্যাক্টরিয়ালের মান হলো 120, 6 ফ্যাক্টরিয়াল মান হলো 720। তাকে ভাগ করব 2 দিয়ে, আনসার কত? 360। আনসার কিন্তু এখানে আছে বি, এই যে 360, বাট দ্যাট ইজ নট দ্য রাইট আনসার। এটা ঝামেলা এখানে করছে। দেখেন তো কি ঝামেলা। এই যে 360টা আপনি শব্দ তৈরি করতে পারবেন, ভালো মতো বুঝেন। আপনি এই স্বরবর্ণগুলোকে ফিক্সড রেখে কয়টা শব্দ তৈরি করতে পারবেন? 360টা। এই 360টার মধ্যে কি একটা পারমুটেশন? আমাকে উত্তর দেন। যে আমি 360টা শব্দ তৈরি করতে পারবো যেখানে স্বরবর্ণ পরিবর্তন হবে না, স্বরবর্ণ নিজের অবস্থানে থাকবে। এই 360টার মধ্যে একজন হলো পারমুটেশন, যেটাকে আপনাকে প্রশ্ন দেওয়া হলো। আর প্রশ্ন করা হয়েছে কত ভাবে পুনর্বিন্যাস, মানে এই পারমুটেশনকে আর কত ভাবে পুনর্বিন্যাস করা যায়। তাহলে পুনর্বিন্যাসের জন্য এই 360 থেকে -1 করতে হবে, আনসার হয়ে যাবে 359, দ্যাট ইজ এ। পুনর্বিন্যাস, পুনরায় বিন্যাস, পারমুটেশন কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে। Am I clear? আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? যদি এখানে বলতো শুধু বিন্যাস, আনসার 360। পুনর্বিন্যাস আর কত ভাবে সাজানো যায়?
অলরেডি পারমুটেশন আছে, তাকে আর সাজানো কিছু নাই। দ্যাটস ওয়াই পারমুটেশনের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমি বাদ দিব, যে একবার হয়ে গেছে, আরো 359 বার সাজানো যায়। হ্যাঁ, একটু ট্রিকি বলতেছেন কারণ আমি অঙ্কটা প্রথমবার করতেছেন, সেকেন্ড টাইম করতে গিয়ে ট্রিকি মনে হবে না আপনার কাছে। সো ফার্স্ট টাইম ট্রিকি হতে পারে, বাট সেকেন্ড টাইম এটা ঠিকই না। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা আপনাদের জন্য ফুল কোয়েশ্চেন, এবং খুব পপুলার একটা ফুল কোয়েশ্চেন। এরকম অঙ্ক বিগত বছরে আসতে দেখা গেছে। এর জন্য আপনাদের সময় দেওয়া হবে 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে সলভ করবেন এবং সবাই ট্রাই করবেন। ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত গুণ? বেসিক্যালি আপনাকে দুইটা বিন্যাসই বের করতে হবে এখানে। ওকে, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের প্রায় 77%, 80% এর কাছাকাছি সঠিক উত্তর দিয়েছে। গুড, ভেরি গুড। আর যাদের একটু সময় সমস্যা হচ্ছে, আর একটু ফাস্ট করতে হবে এবং ফার্স্টটা প্র্যাকটিসের মাধ্যমে আসবে। এগুলো কমন ম্যাথ, পরবর্তী দেখবেন অঙ্কগুলো উত্তর মুখস্থ হয়ে গেছে। এটা সঠিক উত্তর হলো 2। তাহলে কি করতে হবে একটু বলি। প্রথমে ক্যালকাটা, CALCUTTA, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সি আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এল একটা, সি তো ক্যালকুলেশন করে ফেলছি, টি আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। এটা হলো ক্যালকাটার জন্য। আর আছে আমেরিকা, একটা, দুইটা, তিনটা, 3 আর 4 7 ফ্যাক্টোরিয়াল। শুধুমাত্র এ মনে হয় এখানে ডাবল আছে, আর কেউ ডাবল নাই। এম একটা, ই একটা, আর একটা, আই একটা, সি একটা। তাহলে এ যেহেতু দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল লেখা। তো আপনাকে যেটা করতে হবে, এটাকে যদি আমি বলি পি আর এটাকে যদি বলি কিউ, আপনাকে বেসিক্যালি পি বাই কিউ বের করতে হবে, এর মান হলো 2। সো দ্য রাইট আনসার ইজ 2। একটু সময় সাপেক্ষ অঙ্ক, বাট অঙ্কটা করা যায়। এই ধরনের কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়। Okay. তাহলে আমরা এই বর্ণ নিয়ে অনেক অঙ্ক করলাম, এবার আমরা একটু সংখ্যা নিয়ে অঙ্ক করি। এজ ইউজুয়াল প্রথম সংখ্যাটা অবশ্যই খুব সহজ দিব আপনাকে, বলতে পারি। বলছে প্রত্যেক অঙ্ক কেবল একবার নিতে হবে। অঙ্কগুলো দ্বারা 3 অঙ্কের কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়, 3 অঙ্কের। সো এই অঙ্কগুলো করাটা কত সহজ আমি একটু বলি। 3 অঙ্কের মানে কি, আপনার কাছে 3টা বক্স আছে, এই হলো 3 অঙ্কের সংখ্যা, এটা হলো 3 অঙ্কের সংখ্যা। এখানে আপনাকে সংখ্যা বসাতে হবে। আপনার মোট অঙ্ক কয়টা ছিল? 1 2 3 4 5 6। তাহলে মোট অঙ্ক সমান 6টি, ইংলিশে লিখি 6, 6টি, 6টা সংখ্যা আছে। ভালো মতো বুঝুন, ট্রিক্সটা বুঝুন, পরবর্তীতে দেখবেন সবগুলো সহজ হয়ে গেছে। আপনার কাছে 6টা সংখ্যা আছে, এই 6টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা আপনি এখানে বসাতে পারবেন, রাইট? আপনি 8 বসাতে পারেন, 9 বসাতে পারেন, 2 বসাতে পারেন, 3 বসাতে পারেন। তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে 6 ভাবে। প্রথম যে ঘর, সেটাকে কত ভাবে ফিল আপ করা যাবে? 6 ভাবে। এই 6টার মধ্যে একটা সংখ্যা এখানে দিয়ে দেওয়ার পর, একটা সংখ্যা বসাই দিচ্ছেন, আপনার হাতে আছে 5টা। তাহলে এই সংখ্যাটা কত ভাবে ফিল আপ করা যাবে? 5 ভাবে, কারণ একটা এখানে চলে গেছে। ইনটু এখানে একটা সংখ্যা চলে গেছে, এখানে একটা সংখ্যা চলে গেছে, হাতে আছে 4টা। তাহলে পরবর্তী ঘরটা কত ভাবে ফিল আপ করা যাবে? 4 ভাবে। আনসার হলো 6 × 5 × 4, 5 6 30, 30 কে 4 দিয়ে গুণ করলে 120 হলো সঠিক উত্তর। এটা একটা ওয়ে। আর কমন ওয়ে যদি বলি, আপনার কাছে 6টা অঙ্ক আছে, আপনাকে নিতে হবে কয়টা? 3টা। 6p3 এর মান হলো 120। যেটা আগে করছিলাম ওই ট্রিক্সও করতে পারেন, সেটাও সঠিক উত্তর। অথবা আপনি চাইলে যে আপনার কাছে 3টা ঘর আছে, 3টা ঘরকে আপনি ফিল আপ করতেছেন, কত ভাবে ফিল আপ করা যায় এইভাবে কিন্তু করা যায় অঙ্কটা। দুইটাই সঠিক ওয়ে, যেভাবে আপনি করেন। আনসার হবে 120। আপনারা দেখুন, অনেক আগে আমার বেশ কয়েকজন আমার আগে আনসার বলে দিচ্ছে। গুড। তাহলে দেখি এই অঙ্কটা আপনারা পারেন কিনা। এটা ফুল কোশ্চেন আপনাদের জন্য দিয়ে দিই আমি এটা। অঙ্কটা গেল কই? থার্ড ফুল, হ্যাঁ এটা ফুল কোশ্চেন, ফুল আনসার দেন। কেবল একবার ব্যবহার করবেন। আপনাকে কয়টা অঙ্ক দিয়ে দিয়েছে? 0 1 2 3 4 5। অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? 6 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? ওকে, আপনাদের অনেক উত্তর দিয়ে দিয়েছেন এবং পপুলার উত্তর যেটা, সেটা ভুল। আপনার 600 বলতেছেন উত্তর, 600 সঠিক উত্তর না। চলেন আমি একটু বুঝাই। একদম সিম্পলি চিন্তা করেন, আপনার অঙ্ক আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট অঙ্ক 6টি। 6টার মধ্যে 6টাকে নিতে হবে। তাহলে বিন্যাস 6টার মধ্যে 6টাই যদি নেন, আপনার বিন্যাস হওয়া উচিত 6p6, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 720। আর এটা ভুল, কারণ এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা বুঝেন। এখানে একটা 0 আছে,
এবং আপনাকে 6 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তার মানে আপনার কাছে 6টা বক্স আছে। এবার আরেকটা ট্রিক মানে আরেকটা ওয়েতে চিন্তা করতেছি। 4, 5, 6। কেউ একজন আমাকে বলেন আমি যদি শুরুতে একদম স্টার্টিং এ একটা 0 দিই, দেন 1 2 3 4 5 যাই বসাই না কেন, এই অঙ্কটা কি 6 অঙ্কের হলো? একটু বলেন তো আমাকে চ্যাট বক্সে। শুরুতে যদি শূন্য থাকে সে কি আর 6 অঙ্কের হয়? এই যে বুঝে গেছেন। তার মানে এখানে ঝামেলা হলো কি, যে শুরুতে যদি শূন্য দেই সেটা 6 অঙ্কের হয় না। তাহলে কি করতে হবে? শুরুতে শূন্য দেওয়া যাবে না। তাহলে কন্ডিশনটা আমি লিখে রাখি, শুরুতে শূন্য হবে না। কেন হবে না? কারণ তাহলে 6 অঙ্কই হবে না। এবার আপনি বলেন, শূন্য ছাড়া, এই শূন্য বাদ দেন, শূন্যকে ছাড়া বাকি পাঁচটার যে কোনো একজনকে এখানে বসানো যায় না? দ্যাটস ট্রু। বাকি পাঁচটার যে কোনো একজন এখানে বসতে পারে, তাহলে তো 6 অঙ্কের হয়। তাহলে এই ঘরটা ফিল আপ করা যায় কত হবে? 5 ভাবে। আপনার কাছে 6টা অঙ্ক আছে, বাট আপনি ফিল আপ করতে পারবেন 5 ভাবে, কারণ শূন্যকে বসানো যায় না। গুণন। আচ্ছা, 6টা অঙ্কের মধ্যে শূন্য ছাড়া বাকি যে কোনো একটাকে এখানে বসাই ফেলছেন। বাকি একটাকে বসানোর পরে দেখতেছেন আপনার এখন 6 অঙ্ক গঠন হবে। 6টার মধ্যে একজনকে বসেছেন, এখনো কিন্তু বাকি 5টা আছে। মানে এখানে তো শূন্য বসতে পারবে, বাকি সব জায়গায় কিন্তু শূন্য বসতে পারে। তাহলে প্রথমটাকে 5 ভাবে ফিল আপ করা যায়, তারপরেরটাকেও কিন্তু 5 ভাবে ফিল আপ করা যায়, কারণ আপনার হাতে তো এখনো 5টা আছে। প্রথমটাকে 6 ভাবে, মানে প্রথম সংখ্যাটাকে, প্রথম ঘরকে 6 ভাবে ফিল আপ করা যায় না, তার একটা স্পেশাল কন্ডিশন, শুরুতে শূন্য বসে না। তো বাকি 5টা, 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একজনকে বসালাম। তাহলে এই 5টার মধ্যে একজন বসে গেলে এখানে থাকবে 4টা, এরপর শূন্য, মানে মোট 5টা। শূন্য কিন্তু এখানে বসতে পারে। তাহলে এই ঘরকে ফিল আপ করা যায় 5 ভাবে। দুইটা সংখ্যা চলে গেল, এই ঘরকে ফিল আপ করা যায় 4 ভাবে, এটাকে 3 ভাবে, এটাকে 2 ভাবে, এটাকে 1 ভাবে। অর্থাৎ এই 5 ইনটু 5 থেকে 1 পর্যন্ত গুণফল দেখেন, 5 গুণ 4 গুণ 3 গুণ 1, দ্যাট ইজ 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 গুণ 5 ফ্যাক্টরিয়াল মান হলো 120, 500, 600। আচ্ছা, আপনাদের উত্তর কত আসছিল? আমি ভুলে গেছি। আপনাদের পোল কোশ্চেনের উত্তর কত ছিল ভাইয়া? এটা বলেন তো আমাকে। আই ফরগট, এক্সট্রিমলি সরি। 600 ছিল, সরি স্যার। ঠিক আছে, আপনাদের ঠিক আছে। সঠিক উত্তর হবে 600। ওকে, তাহলে এটা বুঝলাম। তাহলে এই পর্যন্ত মোটামুটি বিন্যাসের খুব কঠিন অঙ্ক না আসলে আপনারা সবগুলো অঙ্ক করতে পারবেন। এইবার আমরা নতুন একটা টপিক করবো, বিন্যাসটি টপিক, বলা হয় পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি জিনিসটা কি? একটু ছোট অঙ্ক নেই যেন বুঝতে সুবিধা হয়। মনে করেন 1 আছে, 2 আছে, 3 আছে। আপনাকে যদি বলি যে এই তিনটা সংখ্যা নিয়ে বিন্যাস কত, আপনি বলেন যে ভাই 3p3, দ্যাট ইজ 3 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 6। একটু পর্যন্ত যে কথাটা আমরা বলি না, কারণ এটা লেখা থাকে যে প্রতিটি সংখ্যা একবার ব্যবহার করা যায়। প্রতিটি সংখ্যা একবার ব্যবহার করা যায়। তাহলে এই একবার কথাটার মধ্যে যদি আমি বারবার বলি, মানে একাধিকবার, বারবার বা একাধিকবার, তাহলে কিন্তু এই 3p3 আর থাকতেছে না। এই যে একাধিকবারের জন্য কি হবে, চলুন এটা একটু দেখি। 1 2 3 কন্ডিশন হলো পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি? একাধিকবার ব্যবহার করা যাবে, একাধিকবার ব্যবহার করা যাবে। তাহলে কি হবে? আমরা অন এভারেজ কি পাই? 1 2 3, 1 3 2, 2 1 3, 2 3 1, 3 1 2, 3 2 1। এই হলো 6টা যেগুলো আমরা অন এভারেজ পেয়ে যাই। এর বাইরে কি থাকতে পারে দেখেন তো? 1 1 1, 2 2 2, 3 3 3, এটা হতে পারে। অথবা 1 2 1 হতে পারে, 1 1 2 এটাও হতে পারে, তাই তো? 2 1 1 হতে পারে, 2 2 1, 3 3 1, 3 1 3। তো বুঝতেছেন যে একাধিকবার নিলে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এর জন্য কষ্ট করে একটা ফর্মুলা শিখবেন, ফর্মুলা, দ্যাট ইজ n টু দি পাওয়ার r। হোয়াট ইজ n টু দি পাওয়ার r? এখন এই n টু দি পাওয়ার r মানে হলো আপনার সংখ্যা কয়টা? 3টা। কতটা নিতে হবে? 3টা। এর তো বুঝতেছেন কয়টা সংখ্যা কয়টা নিতে হবে, এটা তো আগে থেকেই জানেন। n হলো মোট সংখ্যা কয়টা, আর হলো কত সংখ্যা নিতে হবে। তাহলে 3টা সংখ্যা থেকে 3টাই যদি নেই, আপনার আনসার হবে 27। দ্যাট ইজ আনসার। এটা হলো নরমালি, মানে সহজভাবে চিন্তা করলে আপনার অঙ্কগুলো এখানে মিলে যাবে। এবার এই n টু দি পাওয়ার r এর একটা স্পেশাল কন্ডিশন বলি। n হলো পাওয়ারফুল আর r হলো লেস পাওয়ারফুল। এটা একটু পরে গিয়ে কাজে লাগবে, এখন লাগবে না, যে ধরে রাখলাম n টু দি পাওয়ার r এ n হলো বেশি পাওয়ারফুল আর হলো কম পাওয়ারফুল। তাহলে যে বেশি শক্তিশালী তার মাথার উপর কম শক্তিশালী থাকতে পারে, মানে যে একটু শক্তমুক্ত সেই তো ছোট জনকে মাথায় নেয়। তাহলে r হলো একটু কম শক্তিশালী, n হলো বেশি শক্তিশালী, এই জন্য n r কে মাথায় নিতে পারবে। এটা পরবর্তীতে একটা অঙ্কে কাজে লাগবে, তখন এটা আমি আবার রিকল করবো। আপাতত জাস্ট মনে রাখেন। সো সিমিলার একটা অঙ্ক আপনাদের জন্য আছে। বলছে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকে। একটি শহরের টেলিফোন সংযোগ নাম্বারগুলো যদি 5 অঙ্ক বিশিষ্ট হয়, 5 অঙ্ক বিশিষ্ট মানে 5টা ডায়াল করতে হয়, 1 2 3 4 5, অথবা 1 1 1 1 1, 5টা 1 অথবা 5টা এরকম হয়। ওই শহরে কতগুলো টেলিফোন সংযোগ দেয়া যাবে? ওই শহরে কতগুলো টেলিফোন সংযোগ দেয়া যাবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, আপনার সংখ্যা কয়টা? 0 থেকে 9, 10টি। 0 কিন্তু একটা সংখ্যা, আপনার সংখ্যা হলো 10টা। তাহলে প্রথম ঘরটা কতভাবে ফিল আপ করা যাবে একটু চ্যাট বক্সে বলতো ভাইকে। প্রথম ঘর কতভাবে ফিল আপ করা যাবে? 10টা সংখ্যার মধ্যে প্রথমে কয়টা বসাতে পারি? কেউ বলতেছেন 9, মানে শুরুতে শূন্য হয় না। শুরুতে শূন্য হবে না কেন? শূন্য হতে পারে না? আপনার মোবাইল নাম্বারে 0 থাকে না? ওই স্পেশাল কন্ডিশন বাদ দেন, আমি তো বলি নাই যে শুরুতে শূন্য হয় না। গুড, এখন ঠিক আছে। সবাই বলতেছেন যে শুরুতে আমি 10টা দিতে পারি। আচ্ছা, স্বাভাবিকভাবে চিন্তা করলে 10টা থেকে একটা ব্যবহার করে ফেলছি, পরবর্তীতে কয়টা হওয়া উচিত? এখন বলেন তো, একটা যেহেতু ব্যবহার করে ফেলছি, তাহলে পরবর্তীতে কয়টা হওয়া উচিত? 9টা। কিন্তু 9টা হবে না। পরবর্তীতে 9টা সংখ্যা না, মানে 0 থেকে 9 এর মধ্যে 10টা সংখ্যা আছে, আপনি একটা ব্যবহার করছেন। এরপরেও আপনি 10 ভাবে ফিল আপ করতে পারেন, কারণ একটা সংখ্যা তো রিপিট হতে পারে। এখানেও 1, এখানেও 1 হতে পারে, এখানেও 2, এখানেও 2 তো হতে পারে, তাই না?
এখানেও জিরো হতে পারে। এক সংখ্যা যেহেতু একাধিকবার ব্যবহার করতেছি, তাহলে আগে আমার যে কন্ডিশন যেখানে একবারই ফিল আপ করা যাবে, পরবর্তীতে ওই সংখ্যা নাই, এখন কিন্তু এটা নাই। টেলিফোন সংখ্যার একই নাম্বার বারবার আসতে পারে, তাহলে তারপরের ঘরটাও 10 ভাবে ফিল আপ করতে পারবো, তারপরেরটাও 10 ভাবে ফিল আপ করতে পারবো, তারপরেরটাও 10 ভাবে ফিল আপ করতে পারবো। তাহলে 10 টু দি পাওয়ার 5 হলো রাইট আনসার। আবার বলি 10 টু দি পাওয়ার 5 দ্যাট ইজ দ্য রাইট আনসার। এখানে ওই একটা করে কমে যাবে সেই কন্ডিশন নাই, তার কারণ কি একই সংখ্যা বারবার ব্যবহার করা যায়। ঠিক আছে, তো সি ইজ দ্য রাইট আনসার। এবার পাওয়ারের কথাটা বলছিলাম একটু, এবার পাওয়ারের কথা, পাওয়ারটা একটু বুঝেন। 10 এবং 5, এখানে 5টা কি ওই কয়টা ডায়াল আছে, ডায়াল সংখ্যা, আর 10টা কি নাম্বার। এবার ক্ষমতাটা বুঝাই যে কিভাবে ক্ষমতা। দেখেন নাম্বার মানে হলো 0 1 2 0 1 2 3, এগুলো আমরা নাম্বার বলছি, আর ডায়াল মানে ঘর। দেখেন এই 0 বা 1 বা 2 এরা কিন্তু সব জায়গায় বসতে পারে, মানে ইট ইজ পসিবল যে সব জায়গায় 5 অথবা সব জায়গায় 4 অথবা সব জায়গায় 3, এটা কিন্তু সম্ভব। মানে একটা সংখ্যা সবগুলো স্থান অকুপাই করতে পারে। কিন্তু আপনি চিন্তা করুন তো, এই একটা ঘরের মধ্যে যদি আমি 0 বসাই তাহলে কি 1 কে আর বসাতে পারবো না? আমি যদি 5 বসাই 6 কে আর বসাতে পারবো না? তাহলে এই ঘরগুলো কম শক্তিশালী, সংখ্যাগুলো বেশি শক্তিশালী। তাহলে কে শক্তিশালী সে নিচ্ছে, 10 হলো নিচ্ছে, 10টা সংখ্যা তারা নিচ্ছে। আর যে কম শক্তিশালী মানে ঘর, একটা ঘরে তো দুইটা সংখ্যা বসতে পারে না, তার শক্তি কম, তাকে দিছি 10 টু দি পাওয়ার 5। এটা এখানে কাজে লাগে না, পরবর্তীতে গিয়ে দেখতে কাজে লাগবে, পরের অঙ্কটাতে কাজে লাগবে। দেখেন 3টা পুরস্কার, এই অঙ্কটা দেখেন 3টি পুরস্কার 5 জন ছাত্রের মাঝে কতভাবে দেওয়া যায়। তো বুঝতে পারতেছেন একজন ছাত্র কিন্তু একাধিক পুরস্কার পেতে পারে, একজন ছাত্র একাধিক পুরস্কার পেতে পারে, দ্যাট ইজ পসিবল। তাহলে আপনার ফর্মুলা হলো n টু দি পাওয়ার r। এবার বুঝতে হবে r কোনটা, m কোনটা। আমি বলছিলাম m হলো একটু পাওয়ারফুল মনে রাখার জন্য, আর এর r হলো লেস পাওয়ারফুল। এবার দেখেন কে বেশি পাওয়ারফুল কে কম পাওয়ারফুল। 3টি পুরস্কার 5 জন ছাত্র, একটা পুরস্কার 2-3 জন ছাত্র পেতে পারে না, বাট একজন ছাত্রই 3টা পুরস্কার পেতে পারে। তাহলে ছাত্র সংখ্যাটা এখানে পাওয়ারফুল, দ্যাট ইজ 5, পুরস্কারটা কম পাওয়ারফুল, দ্যাট ইজ 3। তাহলে 5 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 125 হলো কারেক্ট আনসার। এই জন্য এই পাওয়ারফুল কম পাওয়ারফুল ঘটনাটা বুঝিয়েছিলাম, যেটা আপনি সহজে বুঝতে পারেন। ঠিক আছে, Okay. তাহলে সিমিলার একটা অঙ্ক বলি যেন আপনারা বুঝতে পারেন, এটা আপনারা উত্তর দিবেন আমাকে। কোশ্চেনটা হলো 3টি চিঠি 5টি খামে কতভাবে দেওয়া যায়। এই উত্তর বলুন তো আমাকে। 3টি চিঠি 5টি খামে কতভাবে দেওয়া যায়। অপশন কিন্তু দুইটা, হয় 3 টু দি পাওয়ার 5 অথবা 5 টু দি পাওয়ার 3। সঠিক উত্তর কোনটা, 3 টু দি পাওয়ার 5 না 5 টু দি পাওয়ার 3? আমি অপশন দিয়ে দিই, অপশন কিন্তু দুইটা, হয় 3 টু দি পাওয়ার 5 হবে অথবা 5 টু দি পাওয়ার 3 হবে। গুড, ভেরি মাচ ইমপ্রেস। এখানে খাম হলো পাওয়ারফুল, একটা খামে অনেকগুলো চিঠি আসতে পারে, বাট একটা চিঠি দুইটা খামে কখনো যেতে পারে না। সো খাম যেহেতু পাওয়ারফুল, 5 টু দি পাওয়ার 3 হলো রাইট আনসার, 3 টু দি পাওয়ার 5 হলো রং আনসার। ঠিক আছে, তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর একটা টপিক আছে যেটা হলো চক্রাকার বিন্যাস। চক্রাকার বিন্যাসের জন্য আপনাকে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা একটু বলে দিই। বৃত্ত, গোল টেবিল, বৃত্ত বা গোল টেবিল এরকম যদি থাকে, আপনার ফর্মুলা হলো n-1 ফ্যাক্টোরিয়াল। আর যদি কখনো বলে যে মালা, মানে ফুলের মালা বোঝায় আর কি, ফুলের মালা যদি বলে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, বেসিক্যালি এগুলো কখনো পরীক্ষা আসবে না। স্টিল আপনার জানার জন্য বলে দিই, যদি বৃত্তাকার কখনো আপনি গোল টেবিলের বসা নিয়ে প্রশ্ন আসে, সূত্র হবে n-1 ফ্যাক্টোরিয়াল। আর যদি ফুলের মালা নিয়ে প্রশ্ন করা হয় তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল। একটু অঙ্ক করে দিলে জিনিসটা সহজ, এগুলো খুব একটা বোঝার দরকার নেই বা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, এগুলো আসার সম্ভাবনা কম, জাস্ট এক্সট্রা হিসেবে আমরা শিখে রাখছি। দেখো কি বলছে, কত উপায়ে 6 জন ব্যক্তি একটি গোল টেবিলে বসতে পারে। 6 জন ব্যক্তি তাহলে 6 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। এটা হলো সঠিক উত্তর। সো একটু ছোট করে না বললে আসলে আপনারা বলবেন যে ভাই অঙ্ক করালেন বুঝলেন না, তাহলে তো সমস্যা। তো আমি এই জিনিসটা একটা গোল টেবিল নিলাম, 3 জনের জন্য চিন্তা করি। এখানে এ বসছে, এখানে বি বসছে, এখানে সি বসছে, এটা একটা কম্বিনেশন। এরপর আমি আরেকটা কম্বিনেশন আঁকতেছি, আপনারা আমাকে বলবেন দুইটা কি সেম কম্বিনেশন নাকি আলাদা কম্বিনেশন। বলেন তো এই দুইটা কম্বিনেশন কি সেম না আলাদা? একই, গুড, আপনারা বুঝতে পারছেন দুইটা আসলে সেম কম্বিনেশন। দেখেন এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ। এখানেও দেখেন এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে এ। সো আমি আলাদা জায়গায় বসাইছি, বাট কম্বিনেশনটা তো সেম, সরি পারমুটেশন তো সেম, একই জিনিস। তাহলে এইভাবে যদি আপনি ঘুরতে থাকেন তাহলে আপনি সারা জীবন ধরে বিন্যাস পেতে থাকবেন, এটা কোনো শেষ হবে না। তাহলে কি করতে হবে, একজনকে ফিক্স করে দিতে হবে। কি করতে হবে দেখেন, এই যে এ, ওকে আর ঘুরাইতে পারবে না, ও ফিক্সড। এখানে বি দিতে পারেন, এখানে সি দিতে পারেন, এটা একটা অপশন। আর এটা কি করতে পারে, এ যেহেতু ফিক্সড এখানে সি দিতে পারেন, এখানে বি দিতে পারেন, এইগুলো দুটো অপশন, আর কোনো অপশন কিন্তু নাই। তো দেখেন এখানে 3 জন ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি থেকে মানে 3 জনের জন্য 3 - 1 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 2। তাহলে 3 জনের জন্য বিন্যাস হলো 2। একইভাবে দেখেন ওই 6 জন ব্যক্তি যখন ছিলেন, একজনকে আমি ফিক্সড করে ফেলছি, তাহলে বাকি থাকলো 5 জন। 5 জনকে কতভাবে ফিল আপ করা যায় বা কতভাবে ঘোরানো যায়, 5 ফ্যাক্টোরিয়াল। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? একজনকে ফিক্সড করে ফেলছি বলে এই 1টা বিয়োগ করে দিতে হয়। এম আই ক্লিয়ার? একজনকে ফিক্সড করে ফেলছি, তাকে তো ঘোরাচ্ছি না, তার কোনো পারমুটেশন হচ্ছে না, যার পারমুটেশন হচ্ছে না সে সংখ্যা আবার 6 জনের মধ্যে একজনকে ঘুরাবো না, তাহলে বাকি থাকলো 5 জন। 5 জনকে কতভাবে পরিবর্তন করা যায়, 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ আনসার। তাহলে বিন্যাস এই পর্যন্তই। এরপর আমরা সমাবেশ শুরু করবো। 5 মিনিটের একটা ব্রেক নেই, 5 মিনিট পরে আমরা সমাবেশ শুরু করবো। ওকে, তাহলে একটু পানিটা খান, 5 মিনিট পরে আমরা সমাবেশ শুরু করবো। মামুন ভাই, মামুন ভাই কি আছেন? সাবির ভাই তো আছে না? ঠিক আছে তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা
সাবির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? তাহলে বিন্যাস থেকে শুরু করেন আর কি, থাকুন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এর মাঝখানে একটু আরেকটু বলে রাখি, ফুলের মালা নিয়ে একটু বলছে যে ফুলের মালাতে দুই ভাগ কেন? আপনি একটা টেবিলকে কিভাবে দেখেন? এক পাশ থেকে দেখেন, উপর থেকে দেখেন, তাই না? ফুলের মালাটা দেখেন তো আপনি দুই পাশে, আমি একটা ফুলের মালা যদি হাতে নেন, আপনি বাম দিক মানে সামনে থেকেও দেখতে পারেন, পিছন থেকেও কিন্তু দেখতে পারেন, রাইট? তো এই দুই ভাবে যে দেখতে পারতেছেন, এই যে দুই ভাগ করতে হয়, এটা একটা রিজন। টেবিলকে কিন্তু আপনি চাইলে হাতে নিয়ে উল্টে দেখতে পারবেন না, পসিবল না, তাই না? বা বৃত্তাকার মাঠের চারপাশে যদি কেউ ঘুরে, আপনি মাঠটাকে ঘুরাইতে পারবেন না, বাট হাত মানে ফুলের মালাটাকে হাতে নিয়ে দুই পাশে ঘুরে দেখতে পারেন। দ্যাটস আরো কিছু কম্বিনেশন হয়, ওগুলো বাদ দিতে হবে, এটা একটা রিজন। হ্যাঁ সাবির ভাই, আমরা শুরু করে দিই। হ্যাঁ অন ভাই, জাস্ট এ মিনিট, এটা আমাদের শুরু করে দিচ্ছি।
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেকেন্ড পার্টে, আজকের ক্লাসের সেকেন্ড পার্টে। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই কি ব্রেক থেকে ফিরে এসেছেন? আমি তাহলে শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই আছেন ধরে নেওয়া যাচ্ছে। আসিফ ভাইয়া বলছেন মিস করি। ওকে ভাইয়া, আসলে ব্যস্ততা অনেক বেশি, এখন আসলে একটু সময় কম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমরা বিন্যাস পার্টটা আসলে পুরোপুরি কমপ্লিট করে দিয়ে গিয়েছে আমার সৌরভ। তো এখন আমরা দেখবো হচ্ছে সমাবেশ পার্ট, অর্থাৎ আমাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট। সমাবেশের পরে আমরা সেট নিয়ে কিছু প্রবলেম সলভ করবো। সো আমরা একটু কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আচ্ছা, বিন্যাস সম্পর্কে যেহেতু একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে সমাবেশের কথা অবশ্যই সৌরভ বলে গিয়েছে। তারপর আমি একটু আপনাদেরকে বলি যে সমাবেশ বলতে হচ্ছে আপনাকে জাস্ট কোনো কিছু বাছাই করে নেওয়া। ঠিক আছে, আপনারা সাইটটা দেখতে পাচ্ছেন যে সেখানে বাছাই করে দল গঠনের কথা বলা হয়েছে, কমিটি গঠনের কথা বলা হয়েছে, কোনো কিছু নির্বাচন বা ইলেকশন করার কথা বলা হয়েছে, কোনো কিছু বাছাই করা, ত্রিভুজ গঠন, এই টাইপের ক্ষেত্রে আসলে আপনার সমাবেশটা দরকার হয়। তো এই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার কোনো ক্রম থাকবে না। ক্রম বলতে কোনো অর্ডারলি ওয়েতে আমাকে সাজাতে হবে না। মনে করেন হচ্ছে আপনাকে বলা হলো, একটা ছোট উদাহরণ দেই। মনে করেন আপনার কাছে 15টা বই আছে, 15 বুকস। এর মধ্যে আপনার হিস্ট্রির বই আছে মনে করেন 3টা, বাংলা আছে আপনার মনে করেন 5টা, এরপরে ইংলিশের বই আছে আপনার মনে করেন 2টা, আর মনে করেন হচ্ছে ফিজিক্সের বই আছে 5টা। তো আপনাকে বলা হলো হচ্ছে এখান থেকে আপনি 5টা বই বাছাই করবেন, 5টা বইকে নিয়ে নিতে বললো। তো আপনি কি করতে পারেন? এখান থেকে 3টা নিয়ে নিতে পারেন, এখান থেকে 2টা নিয়ে নিতে পারেন, অথবা বিভিন্ন জায়গা থেকে নিজের ইচ্ছা মতো আপনি বাছাই করে নিতে পারতেছেন। ঠিক আছে, কিন্তু এগুলোকে নেওয়ার পর আপনাকে কিন্তু সাজাতে হবে না, বা আপনার সমাবেশ করতে হচ্ছে, এই বিন্যাস করতে হচ্ছে না। তো এই কারণেই হচ্ছে এই জায়গাতে পার্থক্য, যে বিন্যাসে হচ্ছে নতুন করে এগুলোকে আবার সাজাতে হয়। ঠিক আছে, শব্দ গঠন অথবা আপনার মিনিংফুল কোনো ওয়ার্ড ক্রিয়েশন, এই টাইপের কথাগুলো সৌরভ বলে গিয়েছে। সমাবেশে হচ্ছে আমি জাস্ট হচ্ছে বাছাই করে নিব, আমার হাতে বিভিন্ন অপশন আছে, অপশন থেকে আমি কিছু নিয়ে নিলাম আমার কাছে, এই হচ্ছে কথা। তো আমরা আসলে একটু ডিটেইলসে যাই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনার কাছে 5টা জিনিস আছে, 5টা বস্তু, যে কোনো রকমের বস্তু হতে পারে। তো 5টা বস্তু থেকে আপনাকে বলা হলো কি 3টা বস্তু আপনাকে বাছাই করতে বললো। সো সমাবেশের ক্ষেত্রে যেটা হবে, বিন্যাসের ক্ষেত্রে কি ছিল, এই ক্ষেত্রে কি হতো বলেন তো? এক্ষেত্রে চ্যাটে লিখেন তো ভাইয়া, 5টা থেকে 3টা বস্তু নিয়ে বিন্যাস করতে বললে আমরা কি লিখতাম? ওকে, হ্যাঁ 5p3। আচ্ছা, এই পিটা এসেছিল হচ্ছে পারমুটেশনের জন্য, অর্থাৎ বিন্যাসের জন্য পি, পারমুটেশন ইংলিশ মিনিং, সেখান থেকে পিটা ইউজ করা হয়েছিল। এখন যেটা আমরা সমাবেশ করছি, আমরা এখন নিব হচ্ছে কম্বিনেশনের জন্য, তার মানে আমরা ইউজ করব হচ্ছে এখন এখানে সি। ওকে, সো 5টা বস্তু থেকে 3টা বস্তু বাছাই করার উপায় হচ্ছে আমার 5c3। এটাকে যদি আমরা একটু ভাঙাচোরা করি, ভাঙাচোরা করলে যেটা হবে, কারণ আমি আগে এন সংখ্যক জিনিস দিয়ে বুঝাই নিই। মনে করেন এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আপনি কি করতেছেন? সমাবেশ করতেছেন বা বাছাই করতেছেন। সেই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা হবে সমান সমান এন সি আর, জাস্ট এনপিআর এর একটা অন্যরকম ভাষণ আর কি। কিন্তু এনপিআর এ যেরকম ছিল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হয়েছিল বলেন তো ভাইয়ারা? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম ছিল মনে হয়, তাই না? আচ্ছা, কিন্তু সমাবেশের ক্ষেত্রে এরকম হবে না, সমাবেশের ক্ষেত্রে একটু চেঞ্জ থাকবে। সেটা হচ্ছে সমাবেশের ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তার মতোই থাকতেছে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আগের মতো থাকবে, কিন্তু এক্সট্রা একটা জিনিস আমাদের অ্যাড হবে নিচে। কি জিনিস অ্যাড হবে? সেটা হচ্ছে এই যে আর আছে, এই আর ফ্যাক্টোরিয়াল এখানে একটা এক্সট্রা অ্যাড হবে গুণ আকারে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হচ্ছে সমাবেশের জন্য সূত্র। আচ্ছা, এছাড়া আপনাদের কিছু টুকটাক সূত্রের কথা একটু বলি। যেমন তাহলে এখানে কি হতো, এই 5c3 একটু ব্যাখ্যা করে আসেন। 5c3 ব্যাখ্যা করলে কি হবে? NCR এর সাথে তুলনা করব হচ্ছে 5c3 কে, তার মানে আমার n এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে 3। ওকে, সো ডাক দিয়ে নিলাম। উপরে হবে হচ্ছে আপনার n ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে r ফ্যাক্টোরিয়াল গুণ আকারে থাকবে মানে 3 ফ্যাক্টোরিয়াল গুণ থাকবে। ঠিক আছে, আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মান আমরা জানি, জানি বলতে এখন করতে করতে মুখস্থ হয়ে গেছে 120। 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6, আর 5 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2, তাহলে 120 বাই হচ্ছে 12, তাই না? সমান সমান হচ্ছে 10। তো এইরকম ভাবে আসলে আমাদেরকে বের করে নিতে হবে, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করার উপায়। তো এখন কথা হচ্ছে এখানে আরো কিছু একটা সম্পর্ক আছে, অর্থাৎ পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? রিলেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন আপনি যদি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করেন প্রথমে, অর্থাৎ npr করেন, আবার আরেকটা কাজ করলেন n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করলেন বা কম্বিনেশন করলেন, সেখানে কি হলো? ncr। এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে আপনার একটা r ফ্যাক্টোরিয়াল গুণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সূত্র। তো এরকম কিছু সূত্র আপনাদের এই স্লাইডে লিখে দেওয়া হয়েছে, আমরা একটু দেখি এখানটা। বিন্যাসের ক্ষেত্রে এরকম সূত্র নাই, সমাবেশের ক্ষেত্রে এরকম কিছু সূত্র আছে যেগুলো আমরা পরীক্ষার খাতায় ইউজ করা লাগতে পারে। কেন লাগতে পারে একটু দেখেন। এই যে প্রয়োজনীয় কিছু সূত্র খেয়াল করি আমরা, এই সূত্রটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আপনাদের এটা প্রমাণ করার আসলে কোনো প্রয়োজন নাই, একটু বুঝে রাখার চেষ্টা করবেন। আমি আর প্রমাণটা দেখাবো না এখানে, কারণ প্রিলি বলেন বা রিটেন বলেন কোনোটার ক্ষেত্রে আসলে প্রমাণ কাজে আসে না। ঠিক আছে, আবার এই যে সূত্রটা আছে NCR সমান সমান NCR মাইনাস 1, ঠিক আছে, এটা সূত্রটা একটু ব্যাখ্যা করে দেখলে বোঝানো যেত। যেমন ধরেন আপনার কাছে 10টা জিনিস আছে, সেখান থেকে 3টা জিনিস নিয়ে আপনার সমাবেশ করতে বললো, তাহলে আপনি কি করবেন? 10c3 করবেন, করে এটার একটা মান বের করলেন সাপোজ। আবার আপনি করবেন কি, যেহেতু 3টা নিয়েছেন, বাকি থাকে কয়টা? 7টা বাকি থাকে। আবার একটা কাজ করেন, 10c7 বের করেন। 10c7 এর যে মানটা হবে আর 10c3 এর যে মানটা হবে, দেখবেন যে দুইটা মানই হচ্ছে আপনার, বলেন তো কি, সেম, দুইটা মান হচ্ছে একই। তো এই জন্য এখান থেকে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে NCR সমান সমান NC আপনার হচ্ছে কত বলেন? NC কি হবে? NC n মাইনাস r। ঠিক আছে, এটা হবে মেইন সূত্র। এখন আপনাদের একটু খটকা লাগতে পারে যে কিভাবে ভাইয়া স্লাইডে দেওয়া আছে NCR মাইনাস 1, এখানে কেন n মাইনাস r লিখলেন? আসলে এটা n মাইনাস r হবে, আপনারা একটু কারেকশন করে নেবেন। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, তাহলে আর লাস্টের যে ইকুয়েশনটা আছে সেটা একটু আমরা দেখি। মনে করেন আপনার n সংখ্যক জিনিস থেকে x সংখ্যক জিনিস নিয়ে আপনার সমাবেশ করতে বললো, আবার আরেকটা কথা বলে দিল, বললো যে n সংখ্যক জিনিস থেকে y সংখ্যক জিনিস নিতে, মানে ধরেন হচ্ছে 10টা থেকে আপনি 3টা নিছেন, আবার 10টা থেকে আপনি মনে করেন 7টা নিছেন, এরকম বলে দিল। সেক্ষেত্রে কি হবে, যদি এই দুইটা সমান হয়ে যায় তাহলে অবশ্যই, আমি বলতেছি আবার, এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই x সমান সমান y হবে, ঠিক আছে, অথবা n সমান সমান হবে হচ্ছে x প্লাস y, অর্থাৎ এই উপরের রাশিটার মান বা টোটাল যে বস্তুর সংখ্যাটা আমাদের দেওয়া ছিল সেটা হবে হচ্ছে এই x এবং y এর যোগফলের সমান। এইগুলো হচ্ছে এমসিকিউ তে খুব কাজে আসে, আমরা একটা এমসিকিউ এখনই দেখে নিব। খুবই একটা ইনিশিয়াল স্টেজের প্রবলেম আমরা এখন সলভ করব। এটা একটু চ্যাট বক্সে আপনার অ্যানসার দিবেন। কি হবে দেখেন, কি বলেছে, NC12 সমান সমান NC6 হলে আপনার n এর ভ্যালু কত। আমি একটু আগে বলে এসেছি NC1 যদি NCy এর সমান হয়, কন্ডিশনটা কিন্তু এখানে ভাইয়া যে সমান হতে হবে। সমান হলে কি লিখতে পারি আমি, হয় x সমান সমান y অথবা n সমান সমান x প্লাস y। যেহেতু x সমান সমান y এখানে হচ্ছে না, তাহলে অবশ্যই ধরে নিতে হবে হচ্ছে n সমান সমান x প্লাস y। তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 12 প্লাস 6 সমান সমান 18। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আপনারা সবাই করে ফেলেছেন, তার মানে ধরতে পারছেন। এগুলো একটু ছোট ছোট ম্যাথ। আর প্রিলির জন্য একটু আপনাদেরকে বলি, খুব বেশি কঠিন ম্যাথ আসার কথা না, হয়তো কোনো কারণে একটা হয়তো এসে যেতে পারে, আশা করি ভাইয়া খুব একটা সমস্যা হবে না। আর এই আজকে যে টপিকগুলো আছে বিন্যাস, সমাবেশ এবং সেট, এখান থেকে আপনি আপনার বিসিএস এর প্রিলিতে মিনিমাম 2টা প্রশ্ন পাবেন, ঊর্ধ্বে আপনি 3টা পেতে পারেন, আর যদি আরো তারা প্রশ্ন সেট করতে চাই জায়গা থেকে 4টাও দিতে পারে। সব মিলে আপনি মিনিমাম 2 থেকে 3টা অবশ্যই পাবেন। ওকে, আচ্ছা আমরা তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন এক এক করে সমস্যার মধ্যে ঢুকবো। সমস্যা যেটা প্রথমে আমরা ফেস করতেছি সেটা হচ্ছে 16 জনের একটা দল আছে, ভালো কথা, দল থাকতেই পারে। 16 জনের দল থেকে 7 জনকে নির্বাচন করতে হবে। ওকে, 16 জন হচ্ছে আমার ইনিশিয়াল, সেখান থেকে আমি নিব হচ্ছে 7 জনকে, খুবই ভালো কথা। কিন্তু একটা কথা আছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কন্ডিশনটা হচ্ছে 4 জন লোক সর্বদাই থাকবে, 4 জন ব্যক্তিকে আমার সবসময় রেখে তারপর 7 জনকে নির্বাচন করতে হবে। আচ্ছা, তাহলে আপনারা চিন্তা করে বলেন যে 16 জনের দল থেকে 7 জনকে নির্বাচন করতে হবে, তো আমি 7টা ব্লক একটু আঁকিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো 7টা ব্লক আমি এঁকে ফেললাম। এখন খেয়াল করে দেখেন, বলছে কি 4 জনকে অবশ্যই রাখতে হবে, মানে ভিআইপি মানুষ, এটাকে বাদ দেওয়ার কোনো অপশন নাই। সো আমি এক কাজ করলাম কি, সেই 1 2 3 4 এই 4টা ব্লকে সেই 4 জনকে রেখে দিলাম সাপোজ, যেটাকে তো আর আলাদা করা যাচ্ছে না বা সরানো যাচ্ছে না। এখানে কিন্তু ভাই সাজানোর কোনো ব্যাপার নাই, বারবার বলতেছি। সব এই যে বাছাই করা, তারপর হচ্ছে কমিটি গঠন করা, টিম গঠন করা, তারপরে ত্রিভুজ গঠন করা, চতুর্ভুজ গঠন করা, যেখানে এই কথাগুলো থাকবে বুঝতে হবে আপনাকে অবশ্যই সমাবেশের অঙ্ক দিয়েছে, এখানে সাজানো গুছানোর কোনো ব্যাপার নাই। আপনি অবসর থাকলেও কেউ আপনাকে প্রবলেম করবে না। আচ্ছা, তাহলে এই 4 জনকে আমি এখানে রেখে দিচ্ছি, এদেরকে তো রাখতেই হচ্ছে। তো 4 জনকে যদি ফিক্স করে রাখি, আমার এখন টোটাল মানুষ কতজন হয়ে গেল বলেন তো? অ্যানসার অনেকেই দিয়েছেন ভাই, আমি দেখছি, আমার সাথে একটু কোঅপারেট করেন। হ্যাঁ, 12 জন। 4 জন অলরেডি চলে গেছে, তার মানে এখন 12 জন আছে। এখন 12 জনকে, সরি 12 জন থেকে আমাকে আরো কিছু মানুষ নিতে হবে, কারণ আমি তো 4 জনকে নিয়েছি, আমাকে নিতে হচ্ছে 7 জনকে। তার মানে বাকি আছে কয়জন? আরো 3 জন বাকি আছে, যাদেরকে এখনো চুজ করা হয় নাই। তার মানে আমি কি করব, আমি হচ্ছে ওই 12 জন যে রয়ে গেছে তাদের থেকে এই বাকি 3 জনকে আমি সুন্দর করে বাছাই করে ফেলবো, সেটা হবে 12C3। এটাই হচ্ছে আপনার অ্যানসার। বুঝতে পারছেন কিনা প্লিজ? 12C3 কে যদি ভাঙাতে বলেন তাহলে কিভাবে ভাঙাবো? 12 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে আপনার 12 - 3 মানে 9 ফ্যাক্টোরিয়াল, আর এখানে গুণ থাকবে কত? 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, ভাঙানোটা একটু দেখিয়ে দেই। 12 ফ্যাক্টোরিয়াল মানে কি ভাইয়া বলেন তো? 12 ফ্যাক্টোরিয়াল হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সবগুলো গুণ আছে। তার মানে 12 ইনটু 11 ইনটু 10 ইনটু 9 ফ্যাক্টোরিয়াল, এভাবে দেখা যায় কিন্তু এটাকে। ঠিক আছে? এইটাকে এভাবে দেখা যায়। আর নিচে তো 3 ফ্যাক্টোরিয়াল 6 আছেই, আর এই 9 ফ্যাক্টোরিয়াল ছিল। তাহলে এই উপরে নিচে 9 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, আলটিমেটলি এইটুকু থাকে, যেটাকে কাটাকাটি করলে যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে আপনার 220। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, 4 জন যদি সর্বদা না থাকতো, সুন্দর করে আমি আপনার 16C7 নিতাম, 16 জন থেকে 7 জনকে নিয়ে নিতাম। এটা ভাই আসলে না বোঝার মতো খুব কঠিন ম্যাথ ছিল না। আপনি 4 জনের ক্ষেত্রে 12C7 কেন বলছেন? 12C7 তো হওয়ার কোশ্চেনই আসে না। 4 জনকে ফিক্স করার পরে আমার 4 জন কমে গেছে, দ্যাটস ওয়াই 16 থেকে 4 জনকে বিয়োগ দিয়ে 12 পরিণত করেছি। সেখান থেকে আমি অবশিষ্ট যে 3টা ব্লক ফাঁকা আছে, সেই 3 জনকে আমি বাছাই করব এই 12 জন থেকে, সেটা হচ্ছে আমার অ্যানসার। আর যদি 4 জনের কথা বলাই না থাকতো, আমার তো কোনো কনফিউশন নেই, আমি টোটাল 16 থেকে 7 জনকে বাছাই করে ফেলতাম এই উপায়ে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আরেকটা প্রশ্ন দেখি, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়? খেয়াল করেন, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটা দলের কথা বলেছে। তো 6 জনের সমান সংখ্যক হচ্ছে 6/2 সমান সমান 3। তার মানে টিম এ তেও 3 জন থাকবে, টিম বি তেও 3 জন থাকবে। এটাই হচ্ছে আমার উপায়। তাহলে কতভাবে বিভক্ত করা যাবে? তার মানে যেহেতু আমি একটা দল গঠন করতেছি বা শ্রেণী গঠন করতেছি, তো সেক্ষেত্রে এটা অবশ্যই আমার সমাবেশের অঙ্ক। তো এখন কথা হচ্ছে আপনার, আপনি যদি এই এ টিমে যেহেতু 3 জন থাকবে, বি টিমেও 3 জন থাকবে, এইটুকু ক্লিয়ার? একটু রেসপন্স করবেন প্লিজ, রেসপন্স না করলে সমস্যা হয়। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার হয়েছে যে দুইটা টিমে আমার 3 জন 3 জন করে থাকবে। সো আমার এখন দেখেন কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। আমার এই দুইটা টিমকে আলাদা আলাদা করে সাজানোর দরকার নাই। আমি কি করব, আমি মনে করেন এই টিমের ক্যাপ্টেন, আমি 3 জনকে আমার দলে নিয়ে আসলাম 6 জন থেকে। তাহলে বাকি 3 জন তো অবশ্যই ওই টিমে চলে যাবে, সে তো আর আমার টিমে আসতে পারবে না। সো বি টিমের চিন্তা আমার করতে হচ্ছে না। আমার বি টিমের চিন্তা কোনো কারণেই করার দরকার নাই, কারণ আমি যদি কোনোভাবে 3 জনকে আমার টিমে নিয়ে আসতে পারি, অবশ্যই 3 জন অবশ্যই অন্য টিমে চলে যাচ্ছে। সো এটার অ্যানসার হবে শুধুমাত্র 6C3। ঠিক আছে? এটার অ্যানসার শুধুমাত্র 6C3 বা 20। ক্লিয়ার? এটাও কিন্তু সহজ ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য একটা পোল কোশ্চেন আমি লঞ্চ করে দিচ্ছি। পোল কোশ্চেনটা এক মিনিট। হ্যাঁ, এটার জন্য সময় দিব পাক্কা 1 মিনিট, কোনো সমস্যা নেই, মাথা ঠান্ডা করে অ্যান্সার করেন। 1 মিনিটের উপর সময় পাবেন। 10টি জিনিসের মধ্যে 2টি হচ্ছে এক জাতীয়, খেয়াল করেন, 10টা জিনিসের মধ্যে আপনার 2টা হচ্ছে এক জাতীয়, বাকি বাকিগুলো হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন। তো জিনিসগুলো থেকে প্রতিবারে 5টা নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে? এটা কিন্তু গতানুগতিক ম্যাথের মতো না, এটা একটু আলাদা, আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে।
খেয়াল করেন 10টা জিনিস আছে, আমাকে নিতে হবে হচ্ছে প্রতিবারে 5টা নিয়ে, তাই না? তার মানে 5টা ব্লক নিয়ে আমার কাজ করতে হবে। এর মধ্যে 2টা আবার এক জাতীয় দিয়ে দিয়েছে। ওকে, আমি বেশ কিছু অ্যান্সার পেয়েছি। আচ্ছা, আমি আর সময় না আগেই যারা অ্যান্সার দিয়েছে 50% কারেক্ট অ্যান্সার এসেছে, আমি আসলে করে দিই। এটা না করে দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে কিন্তু দুইটা কন্ডিশন হবে। কেন দুইটা কন্ডিশন হবে একটু বলি। এই যে একটা লেজুর লাগিয়ে দিয়েছে, দুইটা এক জাতীয়, এই এক জাতীয় কারণে আসলে আমাদের কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এদেরকে কি করব, তাই না? আচ্ছা, এখন আপনাদেরকে একটু বলি, মনে করেন হচ্ছে আমেরিকা, এই বর্ণনার দিকে একটু তাকান। এখানে এ কয়টা আছে? দুইটা আছে, তাই না? তো এইরকম একটা কন্ডিশন যে 10টা জিনিস আছে, সাপোজ মনে করেন আপনার 10টা বই আছে, মানে দুইটা বই একরকম, এরকম একটা উদাহরণ দেওয়া আছে ধরে নেন। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, সেখান থেকে 5টা জিনিস বা 5টা বই আমার বাছাই করতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি তো ওই যে একরকম যে দুইটা বই আছে বা একরকম যে দুইটা বস্তু আছে, আপনার সেই জিনিস যে 5টা নিলেন একবারে, সেই 5টার মধ্যে তো এই দুইটা থাকতে পারে, তাই না? এক নাম্বার কন্ডিশন। আবার এই 5টার মধ্যে ওই দুইটা থাকবে না, এটাও হতে পারে। আবার আরেকটা কন্ডিশন হতে পারে হচ্ছে আপনার 5টার মধ্যে ওই জিনিস একটা আছে, এরকম হতে পারে, তাই না? তো এখানে কয়েকটা কন্ডিশন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই কারণে আমাকে একটু কন্ডিশন বাই কন্ডিশন যেতে হচ্ছে। তো আসেন আমরা প্রথম কন্ডিশনটা নিয়ে চিন্তা করি, যে দুইটা এক জাতীয় আছে। এখন দুইটা এক জাতীয় বলতে হচ্ছে ধরেন দুইটাই এ বা দুইটাই ফিজিক্সের বই বা দুইটাই বায়োলজির বই, এরকম ধরে নিতে পারি আমি। সো দুইটা এক জাতীয় জিনিসকে আপনি কয় ভাবে বাছাই করতে পারেন বলেন তো? মনে করেন আপনার সামনে দুইটা ফিজিক্সের বই আছে, আপনি দুইটা ফিজিক্সের বই কয় ভাবে নিতে পারেন বা কয় ভাবে বাছাই করতে পারেন? এক দুই এক দুই এভাবে বলেন না, নিয়মটা হচ্ছে 2C2 বা 1 উপায়, ঠিক আছে? দুইটা থেকে আপনি দুইটাই নিয়ে যাচ্ছেন, সো আপনি অবশ্যই এক উপায়ে বাছাই করতে পারতেছেন। অর্থাৎ আপনি একবারে দুইটা বই নিয়ে নিলেন, বা দুইটা আপেল আছে আপনি একবারে দুইটা আপেল নিয়ে নিলেন, বা আপনার কাছে দুইটা এ আছে আপনি দুইটা এ একবারে নিয়ে নিলেন, ঠিক আছে? সো আমার দুইটা থাকতেছে হচ্ছে ওই এক জাতীয় যারা, তাদেরকে আমি বাছাই করতে পারতেছি এক উপায়ে। ইনটু ইনটু কেন? কারণ হচ্ছে এর উপর নির্ভরশীল হচ্ছে বাকি তিনটা আমি কি করছি। এখন দেখেন, দুইটা এক জাতীয় আমি নিয়ে ফেলছি, আমার এখন জিনিস আছে কয়টা? ছিল 10টা, দুইটা বিয়োগ হয়ে গেছে, আমার এখন জিনিস আছে হচ্ছে 8টা। তাহলে বাকি যে তিনটা বাকি আছে, সেই বাকি তিনটার জন্য আমি এখন বাছাই করবো ওই 8টা থেকে। আমি ওই বাকি যে তিনটা বাকি ছিল, সেই তিনটাকে বাছাই করবো ওই 8টা থেকে। এইটুকু ক্লিয়ার হয়েছে? একটু বলেন প্লিজ। দুইটা আমি সাজিয়ে ফেলেছি, বা সরি বাছাই করে ফেলেছি হচ্ছে এক উপায়, কারণ ওই দুইটা তো আমার হাতের সামনে আছে, নিয়ে নিলেই হলো, তাই না? আমার একবারে নিতে হবে। দেখেন খেয়াল করে, জিনিসগুলো থেকে প্রতিবারে 5টা নিয়ে, প্রতিবারে আমাকে 5টা নিয়ে কিন্তু সাজাইতে হবে বা বাছাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আরেকবার বলছি প্লিজ, এটা খেয়াল করেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রতিবারে হচ্ছে আমার 5টা নিতে হচ্ছে একবারে। এখন এই 5টার মধ্যে এক জাতীয় জিনিস দুইটা আছে, এটা ধরে নিয়ে আমি প্রথম কন্ডিশন আমি ফিল আপ করার চেষ্টা করতেছি। তো ওই দুইটাকে আমি বাছাই করে ফেলতেছি এক উপায়, 2C2 দিয়ে। এখন দুইটা বাছাই হয়ে গেল, আমার তো দুইটা করতে বলে না, আমাকে করতে বলছে 5টা, তাহলে বাকি থাকে কয়টা? বাকি থাকে 3টা। এখন ওই 3টাকে আমি বাছাই করবো কার মাধ্যমে? ওই যে দুইটাতে এক জাতীয় নিয়ে ফেলছি ভাইয়া, এই দুইটা একটু নিয়ে ফেলছি না, তাহলে আমার জিনিস থাকে কয়টা? 10 - 2 = 8টা থাকে। তাহলে 8টা হচ্ছে জিনিস আছে, আর আমার জিনিস নেওয়া বাকি আছে 3টা। তার মানে আমি তখন কি করব? বাকি 8টা থেকে ওই 3টাকে আমি নিয়ে নিব। কত উপায় নিব? 8C3 উপায় নিব। এবার ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের কন্ডিশনে যাই। এখন দেখেন, পরের কন্ডিশনটা আমি নিব হচ্ছে এমন ভাবে যে দুইটা এক জাতীয় জিনিস থাকবে না, ঠিক আছে? দুইটা এক জাতীয় জিনিস থাকবে না, দুইটা এক জাতীয় জিনিস, এক মিনিট, রুম্পা আপনি আসলে কথা হয়তো খেয়াল করছেন না, 8C5 এখানে হবে না কোনোভাবেই। আমাকে 5টা একবার নিতে বলছে, তো আমি দুইটা নিয়ে ফেলছি না এখানে, 2C2 উপায়, এক উপায়। তাহলে আমার জিনিস নেওয়া থাকে কয়টা? বাকি বাকি থাকে 3টা। এই জন্য 8C3 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি আমাদের 2 নম্বর কন্ডিশনে। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে, এবার হচ্ছে আমি কোনো এক জাতীয় জিনিস নিব না, সবগুলা হচ্ছে আমার ভিন্ন ভিন্ন জিনিস, ঠিক আছে? সবগুলা হচ্ছে আমার ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে হচ্ছে দুইটা এক জাতীয় থেকে মনে করেন একটা বাদ দিয়ে দিলাম, নাই? তাহলে কয়টা থাকে বলেন? আমার মোট জিনিস থাকে তাহলে কয়টা হয়? এক জাতীয় একটাকে আমি আলাদা করে রাখলাম যে নাই, 9টা থাকে। তাহলে এখন আমি করবো কি, 9টা যেহেতু, এই 9টা কিন্তু আমার কি বলেন তো, এক জাতীয় না ভিন্ন ভিন্ন? এই 9টা কিন্তু পুরোটাই ভিন্ন ভিন্ন। এই 9টা কিন্তু এখন পুরোটাই ভিন্ন ভিন্ন, এর মধ্যে কিন্তু কোনো এক জাতীয় নাই, কারণ আমি একটা আউট করে দিছি। ওই একটা বই যেটা ফিজিক্স বই, সেটা আউট করে দিছি। এখন ফিজিক্স বই আছে দুইটা থেকে একটা, তার মানে এখন সবগুলোই হচ্ছে ভিন্ন ভিন্ন। সো আমার এখানে তো কোনো কনফিউশনের কারণ নাই, আমি 9টা থেকে 5টাকে ইজিলি 9C5 দিয়ে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তাহলে উপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে 8C3 করলে হয় 56, আর নিচে করলে হয় মনে হয় 9C5, তো কাটাকাটি করে 126 হবে। সো এই দুইটাকে আমার এখন যোগ করে দিতে হবে। কেন যোগ করবো? কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে দুইটা আলাদা আলাদা কন্ডিশন, এদের মধ্যে কোনো গুণ সম্পর্ক হবে না, অর্থাৎ একটার উপর আরেকটা নির্ভরশীল না, ঠিক আছে? ওকে, এই জন্য জাস্ট এই দুইটাকে যোগ করে দিতে হবে। 56 + 126 = 182। এটা মনে হয় 38তম বিসিএস এসেছিল, মোস্ট প্রবাবলি 38 বা 37 এরকম কিছু একটা, আমার খেয়াল নেই, ঠিক আছে? আচ্ছা, থার্ড কন্ডিশনটা হচ্ছে ওই দুইটা এক জাতীয় আর নাই, ঠিক আছে? ওই দুইটা এক জাতীয় আর নাই, সেখান থেকে কি হচ্ছে আপনার 10C5 এই অপশনটা চলে আসে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আপনার এইখানে সেই 10C5 যদি আমি ধরে নেই, তাহলে দেখবেন যে অপশনে অ্যান্সার কোনটার সাথে মিলে না। ওকে, এখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে। যিনি প্রশ্নটা করেছেন খুবই ভালো খেয়াল করেছেন আশা করি। এখানে হচ্ছে আপনার এই দুইটা এক জাতীয়কে বাদ দিয়ে দিলে আপনার থাকে কয়টা? থাকে হচ্ছে আপনার 8টা। তাহলে 8টা থেকে আপনি 8C5 নিতে পারবেন, ওকে? তাহলে দুইটাকে বাদ দিয়েও আপনি চলে নিতে পারেন 8টা থেকে 8C5, কিন্তু ওইটা করলে এখানে অপশনে অ্যান্সার মিলে না। এই অঙ্কটা একটু প্রবলেম আছে। সো আমার অ্যান্সারটা হচ্ছে 182। এটা মিলানোর জন্যই আসলে হচ্ছে আমার এই দুইটা অপশন নেওয়া হয়েছে। 3 নম্বর অপশনটা আমরা ট্রাই করিনি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এটা আসলে একটু কঠিন আছে। এই টাইপের ম্যাথগুলো আসলে খুব একটা আসে না, খুব র্যান্ডমলি হয়তো কোনো একবার এসে যায় একটা। সো আমি আপনাদের এক্ষেত্রে একটু রিকোয়েস্ট করবো, এই টাইপের ম্যাথ যদি পরীক্ষার হলে মিলাতে একটু কঠিন লাগে বা কষ্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে স্কিপ করেন। কারণ একটা নাম্বারই তো, একটা নাম্বারের জন্য যদি দেখেন যে সময় নষ্ট হচ্ছে, তাহলে আপনার এরপর তো অনেক প্রশ্ন পড়ে থাকবে, সেগুলোর জন্য টাইম দিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কঠিন থেকে একটু সহজের দিকে আসি, যেগুলো বেশিরভাগ সময় এসে থাকে সেগুলোর দিকে একটু আমরা দৃষ্টিপাত করি। যেমন কমিটি গঠন।
কমিটি গঠনটা দিয়ে একটু খেয়াল করি কি বলেছে, 4 জন মহিলা সহ 10 জন ব্যক্তির মধ্য থেকে। তাহলে আমার টোটাল ব্যক্তি হচ্ছে 10 জন, যার মধ্যে 4 জন হচ্ছে আপনার মহিলা আর আপনার 6 জন হচ্ছে পুরুষ ধরে নেওয়া যায়, তাই না, যেহেতু 4 জন মহিলা বলছে। আচ্ছা, এখন বলেছে হচ্ছে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। তো কত উপায়ে কমিটি গঠন করা যাবে, যার মধ্যে 2 জন মহিলা অবশ্যই থাকবেন। 2 জন মহিলা অফকোর্স আমাকে নিতে হচ্ছে, তা না হলে আমার শর্ত ফিল আপ হবে না। তাহলে দেখেন অঙ্কটা আসলে খুবই সহজ, আপনি আগে চিন্তা করেন মহিলা কয়জন আর পুরুষ কয়জন। মহিলা হচ্ছে আপনার 4 জন, পুরুষ হচ্ছে আপনার 6 জন। এখন বলে দিয়েছে শর্তে 2 জন মহিলাকে অবশ্যই রাখতে হবে এবং টোটাল কমিটি মেম্বার হবে হচ্ছে 5 জন। তাহলে 2 জন মহিলা অফকোর্স রাখতে হবে, তাই না? তাহলে 2 জন মহিলা যেহেতু বলে দিয়েছে রাখতে হবে, তাহলে আমি আগে 4 জন মহিলা থেকে 2 জনকে বাছাই করে নিই। উপায়টা কি, 4C2, যেহেতু 2 জন মহিলাকে রাখতেই হচ্ছে, সো এই 4 জনের মধ্যে থেকে আমি 2 জনকে নিয়ে নিচ্ছি। ইনটু, এখন কথা হচ্ছে আমার কমিটির মেম্বার তো টোটাল 5 জন, আমার তো 2 জন নিয়ে হবে না, আরো 3 জন বাকি আছে। তাহলে বাকি 3 জনকে কাদের মধ্যে থেকে নিব একটু বলেন তো দেখি। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছেন অবশ্যই। হ্যাঁ, মেল যে পার্টিসিপেন্টরা আছে বা পুরুষ যারা আছে তাদের মধ্যে থেকে নিব। সো 6 জন যেহেতু পুরুষ আছে, সো আমি বাকি 3 জনকে 6 জনের মধ্যে থেকে নিব। এইটাই হবে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু কিন্তু কথা আছে, দেখেন খেয়াল করে, যেখানে শুধুমাত্র 2 জন মহিলার কথা উল্লেখ করা আছে। যদি আপনার প্রশ্নে বলা থাকতো যে ন্যূনতম 2 জন মহিলা থাকবে, তাহলে কিন্তু অঙ্কটা আবার পেঁচিয়ে যেত, ঠিক আছে? ন্যূনতম 2 জন বলতে কিন্তু তখন কন্ডিশন 3টা আসতো। এক হচ্ছে 4 জন মহিলা থাকবে, 2 নাম্বার কন্ডিশন 3 জন মহিলা থাকবে, 3 নাম্বার কন্ডিশন 2 জন মহিলা থাকবে। সো এরকম 3টা কন্ডিশন আমাকে যাচাই বাছাই করে নিতে হতো, এরপর 3টাকে যোগ করতে হতো। কি এটা কি বুঝতে পারছেন যে লাইনটা বললাম? যদি ন্যূনতম 2 জন মহিলার কথা বলে, তার মানে কি মিনিমাম 2 জন মহিলা থাকবে, ঊর্ধ্বে 4 জন পর্যন্ত থাকতে পারে। সো আমার কিন্তু 2 জন 3 জন 4 জন 3টা অপশনই নিতে হচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে ন্যূনতম কথা কোথাও উল্লেখ করা আছে কিনা, বা অন্তত কথাটা উল্লেখ করা আছে কিনা। হ্যাঁ, মাল্টিপ্লাই কেন করেছি, কারণ হচ্ছে 2 জন মহিলা নেওয়ার উপরে ডিপেন্ড করতেছে আমি বাকি 3 জনকে কিভাবে নিচ্ছি। সো এটার উপর নির্ভরশীল, এই জন্য গুণ দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে আপনাদের জন্য একটা পোল আছে, পোলটা সবাই একটু লঞ্চ অ্যানসার করবেন, এটা আশা করি পারা উচিত। ঠান্ডা মাথায় অ্যানসার করেন, 1 মিনিটের মতো সময় পাবেন। প্রতি গ্রুপে 5টি প্রশ্ন আছে, এমন 2টা গ্রুপ থেকে, তাই না? মানে 2টা গ্রুপ আছে আমার, ধরলাম 2টা গ্রুপ আমার এ এবং বি। সেই 2টা গ্রুপে প্রতিটাতেই 5টা করে প্রশ্ন আছে, এ এবং বি। এখানেও আছে 5টা, এখানেও আছে 5টা। টোটাল 10টা থেকে 6টা অ্যান্সার করতে হবে। কিন্তু কোন গ্রুপ থেকে 4টার বেশি দেওয়া যাবে না। তার মানে আপনি এ গ্রুপ থেকে 1টা দিতে পারেন, 2টা দিতে পারেন, 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন, কিন্তু 5টা দিতে পারবেন না। সিমিলারলি আপনি বি গ্রুপ থেকে 1টা দিতে পারেন, 2টা দিতে পারেন, 3টা দিতে পারবেন, 4টা দিতে পারবেন ম্যাক্সিমাম, কিন্তু 5টাই অ্যান্সার করতে পারবেন না। এরকম করে টোটাল 6টা প্রশ্নের অ্যান্সার আপনাকে করতে হবে। তো কত ভাবে এগুলো বাছাই করা যায়? খুবই মজার একটা প্রশ্ন। আচ্ছা, অনেকগুলো অ্যান্সার এসেছে, কারেক্ট অ্যান্সারও কিছু এসেছে, ভুলও কিছু এসেছে। সো এটা একটু করে দেই, আসলে শিখতে হবে, সো বোঝানো দরকার আছে। আচ্ছা, এই মনে করেন হচ্ছে আপনার গ্রুপ এ, এই মনে করেন হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ এ তে আপনার টোটাল প্রশ্ন কয়টা? 5টা। গ্রুপ বি তে কয়টা? এখানেও 5টা। এখন আমি খালি বিভিন্ন জায়গা থেকে বাছাই করব। তো কি বলেছে, টোটাল হতে হবে আমার 6টা প্রশ্নের অ্যান্সার করা লাগবে। টোটাল হবে হচ্ছে আমার 6টা। দুই জায়গা থেকে আমি যে কয়টাই বাছাই করি না কেন, সম্মিলিত হবে 6। এখন কি হতে পারে, দুইটা থেকেই আমি 3 আর 3 বাছাই করতে পারি, পারি কিনা বলেন? অবশ্যই পারি, এটা একটা অপশন হতে পারে আমার জন্য। দেখি আরেকটা কোন অপশন আছে কিনা। আবার মনে করেন আমি এ গ্রুপ থেকে একটা বাড়াই দিলাম, 4টা করলাম, কিন্তু তাহলে বি গ্রুপ থেকে অবশ্যই এটা কমাতে হবে, কারণ টোটাল তো আমার হচ্ছে 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। সো এটা একটা অপশন হলো। দেখি এই গ্রুপ থেকে একটা বাড়ানো যায় কিনা। না, এই গ্রুপ থেকে বাড়ানো যাবে না ভাইয়া, কারণ বলে দিয়েছে ম্যাক্সিমাম 4টার অ্যান্সার করা যাবে, বেশি না যাবে না। তার মানে এই গ্রুপে আর বাড়ানো সম্ভব না। আমি এখন করব কি, বি গ্রুপে একটা বাড়াই দিব। সো বি গ্রুপে এখন 4টা অ্যান্সার করব, তাহলে এই গ্রুপে হবে 2টা। এই যে আমি 3টা কন্ডিশন পেয়েছি, এর বাইরে একটা কন্ডিশন পসিবল না। দেখেন খেয়াল করে, আমার কাছে এই 3টা কন্ডিশনই আছে। সো এই 3টা কন্ডিশনের জন্য আমি এখন মনে করেন এই প্রথম কন্ডিশনের জন্য, এটার জন্য কি হবে, 5টা থেকে 3টা বাছাই করতেছি, তার মানে 5C3 ইনটু 5C3 সমান সমান যেটা আসবে সেটা একটা অ্যান্সার দিলো। কেন গুণ দিয়েছি ভাইয়া, বলাই হচ্ছে যে একটার উপর নির্ভরশীল, এর জন্য গুণ হবে। এরপরে দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে খেয়াল করি, 5টা থেকে 4টা নিয়েছি 5C4, এখানেও 5টা থেকে 2টা নিয়েছি 5C2, এটা একটা অ্যান্সার। লাস্টের অপশনটা খেয়াল করি, 5টা থেকে 2টা নিয়েছি, আর বি থেকে হচ্ছে 5টা থেকে 4টা নিয়েছি। সো এই 3টা যে অ্যান্সার বের হবে, এই 3টা অ্যান্সারকে পরে আমি সাম করে দিব, সেটাই হবে হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ভাইয়া? জলদি চটপট রিপ্লাই হবে ভাইয়া, আমি পরের স্লাইডে চলে যাবো, সময় বেশি নাই। আচ্ছা, ওকে, সহজ ছিল। তো এবার আমরা কিছু কমিটি গঠন, টিম গঠন, সংখ্যা গঠন এগুলো দেখে ফেললাম। আমরা এবার দেখব কিছু জ্যামিতিক সমস্যা। এই জ্যামিতিক সমস্যা নিয়ে কোনো বাছাই করা বা বিন্যাসের কোনো প্রশ্ন আসলে ধরেই নিবেন, সেটা অবশ্যই কম্বিনেশন বা সমাবেশের ম্যাথ। জ্যামিতিক সমস্যা বলতে আসলে ত্রিভুজ গঠন, চতুর্ভুজ গঠন, এই টাইপের প্রশ্নগুলাই আপনার আসবে, ঠিক আছে? আচ্ছা, বাকি প্রশ্ন করেছেন লাস্ট 2টা কন্ডিশন সেম কিনা। না ভাইয়া সেম না, আসলে একটা থেকে 4টা আর একটা থেকে 2টা, আবার পরের ক্ষেত্রে উল্টাই গেছে, অন্যটা থেকে 2টা আর থেকে 4টা। আলটিমেটলি গুণ করলে 2টা অ্যান্সারই সেম আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করি, কর্ণ গঠন করা বলেন। কর্ণ গঠন করতে কি লাগে, মনে করেন এটা একটা সামান্তরিক। সামান্তরিক কয়টা কর্ণ আছে ভাইয়া বলেন তো? 2টা কর্ণ আছে, তাই না? এই একটা কর্ণ, এই একটা কর্ণ। আচ্ছা, এবার মনে করেন একটা সরল রেখা গঠন করবেন, এই একটা সরল রেখা। তো সরল রেখা কয়টা পয়েন্ট থাকে? একটা থাকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা থাকে এন্ডিং পয়েন্ট। তার মানে এটা হচ্ছে আপনার শুরুর পয়েন্ট, এটা হচ্ছে লাস্টের পয়েন্ট। সিমিলারলি এই যে মনে করেন এই যে সামান্তরিকটা আছে এ বি সি ডি, দেখেন তো কয়টা শীর্ষবিন্দু হয়েছে? 4টা শীর্ষবিন্দু হয়েছে। কিন্তু প্রতিটা সরল রেখা আঁকতে গেলে আমার কয়টা শীর্ষবিন্দু দরকার হচ্ছে একটু বলেন তো?
এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, যে কোনো একটা সরলরেখা থাকতে গেলে আমার কয়টা বিন্দু দরকার হচ্ছে? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাকে দুইটা বিন্দু দরকার হচ্ছে। এখন সেটা সরলরেখা হোক বা কর্ণ হোক, আই ডোন্ট কেয়ার, আমার কেয়ার করারই দরকার হবে না। আমাকে কোথাও যদি উল্লেখ করা থাকে যে কতগুলো কর্ণ হবে, কতগুলো বাহু হবে, কতগুলো ত্রিভুজ হবে বা কি হবে, আমি সবার আগে চিন্তা করবো যে সরলরেখার জন্য আমার বিন্দু লাগে দুইটা, ঠিক আছে? আর ত্রিভুজ গঠন করতে গেলে কয়টা বিন্দু লাগবে একটু চিন্তা করে বলেন তো দেখি। ইয়েস, তিনটা লাগবে। কারণ কি ভাইয়া, ত্রিভুজে হচ্ছে তিনটা সরলরেখা আছে, এখানে এই যে তিনটা শীর্ষবিন্দু হয়, তো তিনটা শীর্ষবিন্দুকে পরস্পর যোগ করলেই হচ্ছে আমি একটা ত্রিভুজ পাই। কোনো কারণে আপনি একটা যোগ না করলে এটা কিন্তু ত্রিভুজ হবে না। দ্যাটস ওয়াই আমার তিনটা বিন্দুই কিন্তু অবশ্যই কাজে লাগাতে হচ্ছে। আচ্ছা, এখন যেহেতু আমাকে এই প্রশ্নে কর্ণের কথা বলা হয়েছে, সো কর্ণ কি ওয়ান টাইপ অফ আপনার স্ট্রেট লাইন, তাই না, অর্থাৎ সরলরেখা। তো সরলরেখার জন্য কিন্তু আমার অনলি দুইটা বিন্দু বা দুইটা শীর্ষবিন্দু হলেই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে 12 বাহু বিশিষ্ট বলে দিয়েছে। তো 12 বাহু বিশিষ্ট মানে কি, এখানে কয়টা শীর্ষবিন্দু আছে একটু বলেন তো? একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটা, তার বাহু কয়টা? চারটা। এখন বলা হয়েছে 12 বাহু বিশিষ্ট, তাহলে তার শীর্ষবিন্দু কয়টা? তার শীর্ষবিন্দু হবে 12টা। আপনারা 24 কেন লিখতেছেন? দুই একজন দেখলাম লিখলেন। আপনারা চতুর্ভুজের কথা চিন্তা করেন, মনে করেন এই চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা, মানে এর বাহু কয়টা সেটা বলেন। বাহু হচ্ছে চারটা, এই কারণে শীর্ষবিন্দু চারটা। ত্রিভুজের বাহু তিনটা, শীর্ষবিন্দু তিনটা, তার মানে n সংখ্যক বাহু বিশিষ্ট কোন ক্ষেত্রের, যে কোনো ক্ষেত্র হতে পারে, ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, আপনার পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ হতে পারে, যা হোক কোনো সমস্যা নাই। n সংখ্যক বাহু বিশিষ্ট ক্ষেত্রের শীর্ষবিন্দু কয়টা হবে? n সংখ্যক হবে। সো আমার শীর্ষবিন্দু দেওয়া আছে এই প্রশ্নে 12টা। আমার কর্ণ গঠনের জন্য বিন্দু লাগবে কয়টা? দুইটা। তাহলে আমি খুব ইজিলি 12C2 এটা দিয়ে দুইটা আপনার কর্ণগুলা বাছাই করে নিতে পারি বা কর্ণগুলা এঁকে নিতে পারি। তাহলে 12C2 এটার মান হচ্ছে 66। কি এটাই आंसर নাকি? কি বলেন আপনারা, সহমত আমার সাথে? না? আচ্ছা ঠিক আছে, একজন না বলছেন। আচ্ছা, কয়েকজনই বলতেছেন যে না সহমত না। আচ্ছা ঠিক আছে, সহমত ভাই হতে পারছেন না এখানে। আচ্ছা, কেন হতে পারছেন না সেটা একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন, 12টা শীর্ষ, মনে করেন আপনার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, সরি চারটা কথা চিন্তা করি, চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই যে খেয়াল করেন একটু। তো চারটা শীর্ষবিন্দু আপনি পরস্পরের সাথে যোগ করবেন। এই যে মনে করেন আমি যোগ করে দিচ্ছি, খেয়াল করেন কিন্তু যা আসতেছে তা দিয়ে খেয়াল করেন। একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? আবার এই বিন্দু এই বিন্দুর সাথে যোগ হতে পারে, এই বিন্দু এই বিন্দুর সাথে যোগ হতে পারে। তার মানে চারটা শীর্ষবিন্দু দিয়ে আমি কয়টা সরলরেখা গঠন করতে পারি? 6টা সরলরেখা গঠন করতে পারি, ঠিক কি না? 1 2 3 4 5 এবং 6। কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে আপনার কর্ণ কয়টা হয়েছে সেটা বলেন তো? কর্ণ কিন্তু হয়েছে দুইটা, আর তার জন্য যে চারটা এই যে শীর্ষবিন্দু ছিল, সেই চারটা শীর্ষবিন্দুর জন্য চারটা বাহু ক্রিয়েট হয়েছে। চারটা বাহু ক্রিয়েট হয়, ঠিক আছে? চারটা শীর্ষবিন্দু থেকে যদি আপনি সরল রেখা টানেন, দেখবেন চারটা বাহু ক্রিয়েট হচ্ছে। সো এইখানে আমার প্রশ্নে বলা হয়েছিল 12 বাহু বিশিষ্ট, তার মানে 12টা বাহু তো অলরেডি ক্রিয়েট করাই আছে, তাই না, বা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমার চেয়েছে প্রশ্নে কয়টা কর্ণ হবে। সো এই কারণে আমার টোটাল সমষ্টি যেটা 66, সেখান থেকে বাহুর সংখ্যাটা বাদ দিতে হবে, কারণ এরা তো কর্ণ না, এরা হচ্ছে বাহু ওই সমতল ক্ষেত্রে। সো অ্যানসারটা হবে হচ্ছে 66 - 12 = 54। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। এইটা একটু আপনারা সলভ করেন দেখি ভাইয়া। 7টা সরলরেখা দৈর্ঘ্য দেওয়া আছে, একটা চতুর্ভুজ গঠনের জন্য আপনার বাছাই করতে হবে কত প্রকারের রেখাগুলো বাছাই করা যায়। তো আমি এটা বুঝতে পারেন না, কোনো সমস্যা নেই ভাই, রিপিট দেখতে পারবেন, আর না হলে এটা বুঝলে ওটা বুঝে ফেলবেন, আমি এটা বুঝাই দিচ্ছি। আচ্ছা দেখেন কি বলেছে, 7টা সরলরেখা দৈর্ঘ্য দেওয়া আছে। আমার দৈর্ঘ্যের দিক তাকানোর দরকার নাই, আমার সরলরেখা কয়টা ভাইয়া? 7টা সরলরেখা, তাই না? আচ্ছা, তো চতুর্ভুজ গঠনের জন্য কত প্রকারের রেখাগুলোকে বাছাই করা যাবে। এখন চতুর্ভুজের জন্য ভাই আমার রেখা লাগে কয়টা একটু বলেন তো? আমার কথার অ্যানসার দিবেন জাস্ট। চতুর্ভুজ গঠনের জন্য কয়টা রেখা লাগে? 4টা রেখা লাগে, ভেরি ইজি। আর আমার সরলরেখা দিয়ে দিয়েছে কয়টা? 7টা। তাহলে আমার তো এখানে কোনো কমপ্লিকেশন নাই, আমি তো ডিরেক্টলি লিখে দিতে পারি। তাহলে 7টা সরলরেখা থেকে আমার উদ্দিষ্ট চতুর্ভুজ গঠনের জন্য আমার বাহু লাগবে কয়টা? 4টা বাহু লাগবে, সরি, বা 4টা সরলরেখা লাগবে। তার মানে 7C4 সমান সমান করলে যেটা আসবে সেটা হচ্ছে 35। দিস ইজ মাই আনসার, তাই না? ওকে, রিয়া বলছেন, ঠিক আছে রিয়া আপু, আপনি চুপ থাকেন না, বলতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি একটু খেয়াল করেন, এইটা অ্যানসার না। কারণ কি, এই যে দৈর্ঘ্যগুলো দিয়ে আমাকে একটা লেজুর লাগিয়ে দিয়েছে। খুবই সহজ ছিল আপাতত দৃষ্টিতে, বাট এটা আসলে এতটা সহজ না যতটা দেখা যাচ্ছে। এই লেজুরগুলো আমাকে একটু ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করবো খেয়াল করেন। ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো চতুর্ভুজের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন আছে যে তিনটা বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহৎ হতে হবে, সমান বা ছোট হলে সেটা চতুর্ভুজ গঠন করে না, ঠিক আছে? সো এই যে উদ্দিষ্ট অংশে 7টা রেখা দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এই 7টা রেখা দৈর্ঘ্য যদি একটু অ্যাড করি, দেখেন কয়েকটা কন্ডিশন ক্রিয়েট হবে যেখানে আপনার চতুর্ভুজ গঠন হতে পারে না। যেমন আমি যদি 1 2 3 6 এগুলো নেই, তাহলে কি হয় দেখেন তো, এই 4টা বাহু নিয়ে যদি আমি সরলরেখা বা চতুর্ভুজ গঠন করতে যাই, তাহলে কি হচ্ছে দেখেন, 1 + 2 + 3, তিনটা সমষ্টি সমান সমান 6, যেটা 4 নাম্বারটা সমষ্টি সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো বৃহৎ হতে হবে, তাহলে এই কন্ডিশনে চতুর্ভুজ হবে না। এরকম আরো দুইটা কন্ডিশন আছে, যেমন মনে করেন 1 2 3 7, এই 4টার ক্ষেত্রেও সেম, আপনি 1 2 3 যোগ করেন 6, 4 নাম্বারটা থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এখানেও আমার চতুর্ভুজ গঠন হবে না। আরেকটা কন্ডিশন আছে ভাইয়া, 1 2 4 7, এখানেও সেম, 1 2 + 4 সমান সমান হচ্ছে 7, যেটা 7 এর সমান। সো এখানেও চতুর্ভুজ গঠন হচ্ছে না। সো আমার তিনটা ক্ষেত্রে চতুর্ভুজ আমি গঠন করতে পারছি না। সো আমার টোটাল অ্যানসার থেকে এই তিনটা বিয়োগ দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে 32। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া যে এই তিনটা আপনি তো শর্টকাট করে ফেললেন, এই পরীক্ষা হলে কেমনে বুঝবো? ভাই পরীক্ষা হলে একটু এগুলোর দিকে তাকাইতে হবে, একটু অ্যানালিসিস করতে হবে যে কোনটার ক্ষেত্রে ত্রিভুজ হবে বা চতুর্ভুজ হবে, কোনটার ক্ষেত্রে হবে না। এই টাইমটা আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ ওটা একদমই ছোট, করতে বেশি 5 সেকেন্ড লাগে, বা 7টা থেকে 4টা বাছাই করতে 7C4 বের করতে আসলে 5 সেকেন্ডের বেশি লাগে না। সো আপনি বাকি সময়টা দিবেন হচ্ছে এইগুলোকে একটু যাচাই বাছাই করার জন্য, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, এটা আপনাদের জন্য একটা পোল কোশ্চেন, খুবই মজার একটা পোল কোশ্চেন। আপনি একজন মানুষ, আপনার মনে করেন অনেকগুলো বন্ধু আছে, 6টা বন্ধু আছে। তো আপনি করলেন কি, যে একদিন দাওয়াত দিবেন, ঠিক করলেন যে সবাইকে আমি দাওয়াত দিব,
তো সবাইকে দাওয়াত দিব আসলে বলা ঠিক হবে না। আপনি চিন্তা করলেন যে আজকে আমি দাওয়াত দিব, কিন্তু সবাইকে না, আমি বিভিন্ন উপায়ে দাওয়াত দিতে পারি। যেমন একজনকে দিতে পারি, দুজনকে দিতে পারি, আবার 6 জনকে দিতে পারি। সো আমার প্রশ্নটা হচ্ছে আপনি এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারেন? এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারেন? ওকে ওকে ওকে, আমি টাইম দিব না ভাইয়া, আপনারা আশা করি করতে পারছেন অলরেডি, অনেকেই করে ফেলছেন, আমি করে দিচ্ছি। খেয়াল করেন, এখানে কিন্তু ওই n টু দি পাওয়ার r যেটা আপনি বিন্যাসের ক্ষেত্রে করে এসেছিলেন সেই জিনিসটা কিন্তু এখানে খাটবে। কে বেশি পাওয়ারফুল, কে বেশি পাওয়ারফুল না, ওই থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আসেন দেখি, আপনার বন্ধু হচ্ছে 6 জন আর আপনি দাওয়াত দিবেন, তাই না? এই দাওয়াত হচ্ছে একটা কন্ডিশন। আপনি হয় দাওয়াত দিচ্ছেন, মানে সে হয় দাওয়াত পাবে অথবা কি পাবে না, তাই না? কন্ডিশন কয়টা আপনার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে? বলেন কন্ডিশন কয়টা? কন্ডিশন দুইটা, অর্থাৎ হয় সে দাওয়াত পাবে না হলে সে আজকে দাওয়াত পাচ্ছে না। এই হচ্ছে আমার দুইটা কন্ডিশন। সো বন্ধু কি এখানে ইম্পর্টেন্ট নাকি দাওয়াত পাওয়া না পাওয়া ইম্পর্টেন্ট, সেটা একটু আমি চিন্তা করতে হবে আগে। কোনটা বেশি পাওয়ারফুল? আপনি তো এই বন্ধুকে দাওয়াত দিতেও পারেন, এই মনে করেন 6 জনের মধ্যে একজন আছে, সে তাকে দাওয়াত দিতে পারে। মনে করেন করিম নামে একজন আছে, রাসেল নামে একজন আছে, তো রাসেল দাওয়াত পেতেও পারে নাও পেতে পারে, তাই না? তো এইখানে চিন্তা করেন যে কোনটার ইম্পর্টেন্সটা বেশি, দাওয়াত পেতেও পারে নাও পেতে পারে, তাই না? সো দাওয়াত করাটাই হচ্ছে আমার এখানে গুরুত্বপূর্ণ বা মেইন উপাদান বা সবথেকে পাওয়ারফুল এলিমেন্ট। ঠিক আছে? ফ্রেন্ড তো আপনি বলেই দিয়েছে এক বা একাধিক, তার মানে আপনি একজনকেও দিতে পারেন আবার 6 জনকেও দিতে পারেন, কিন্তু দাওয়াত দিচ্ছেন কি না দিচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বন্ধু তো বলে দিচ্ছে না যে সবাইকে দিতে হবে, সো বন্ধুর ইম্পর্টেন্সটা এখানে কম। এখানে ইম্পর্টেন্সটা বেশি হচ্ছে দাওয়াত পাচ্ছে নাকি পাচ্ছে না। তো কন্ডিশনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার কার সাথে সম্পর্ক ভালো তার উপর ডিপেন্ড করে আপনি দাওয়াত দিচ্ছেন। সো বন্ধু ম্যাটার করতেছে না, আপনার সম্পর্কের উপর ডিপেন্ড করতেছে, এবং সম্পর্কের উপর ডিপেন্ড করেই হচ্ছে কন্ডিশন দুইটা আসতেছে, হয় সে দাওয়াত পাবে না হলে সে দাওয়াত পাবে না। সো আমার এখানে বেস হবে বা পাওয়ারফুল হবে হচ্ছে 2, আর মানে n এর মান হবে হচ্ছে 2 আর r এর মান হবে হচ্ছে 6, মানে 6 জন বন্ধু, যেটা চলে যাবে উপরে। 2 টু দি পাওয়ার 6 উপায়ে আপনি এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারেন। 2 টু দি পাওয়ার 6 হচ্ছে আপনার কত, যেটা অ্যানসার আসে, যাই হোক আমার দরকার নাই এখন, কিন্তু এইটাই আমার ফাইনাল অ্যানসার না। এখানে একটা কাহিনী আছে। এই যে 2 টু দি পাওয়ার 6 উপায় আছে, এখানে অবশ্যই একটা উপায় আছে যেখানে 6 জন বন্ধুই আমার দাওয়াত পাইছে, আছে কিনা বলেন? 6 জন বন্ধুই দাওয়াত পাইছে, এরকম একটা উপায় অবশ্যই আছে। আবার আরেকটা উপায় আছে যেখানে কোনো বন্ধুকেই দাওয়াত দেওয়া হয় নাই, এরকম একটা উপায় রয়ে গেছিল। যেহেতু আপনি 6 জন বন্ধুকে দাওয়াত দিচ্ছেন 2 টু দি পাওয়ার 6, এরকম একটা কন্ডিশন হবে যেখানে কোনো বন্ধুকে দাওয়াত দেওয়া হচ্ছে না, কিন্তু আমাকে প্রশ্ন বলে দিয়েছে মিনিমাম এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে হবে। তাহলে কি হচ্ছে, আমার ওই যে অপশনটা ছিল যেখানে কোনো বন্ধুকে দাওয়াত দেওয়া হয়নি, সেই অপশনটা আমার বাদ দিতে হচ্ছে। তার মানে অ্যানসারটা হবে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইড হচ্ছে আপনাদের সেট। মোটামুটি সমাবেশের প্রশ্ন বা সমস্যাগুলো মোটামুটি এইরকম, এর বেশি খুব একটা প্রশ্ন আসলে দেখা যায় না। তো সেট আমরা করব। তো সেট করার আগে জাস্ট ছোট্ট একটা ভাইয়া আধা মিনিটের একটা ব্রেক, 1 মিনিট একটা ব্রেক দিব, তারপরে আমরা করব। আমাদের খুব বেশি 15 মিনিট সময় লাগবে, এর মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট পরে আবার কথা হবে। ওকে, আমরা ব্রেকের পর আবারও ফিরে আসলাম। আশিক ভাইরা প্রশ্ন করেছেন যে কম্বিনেশনের কোনো শর্টকাট ক্যালকুলেশনের কোনো উপায় আছে কিনা বা কোনো টেকনিক আছে কিনা। আসলে ভাই এগুলোর এর থেকে তো ভাই এখন শর্টকাট নাই। এনপিআর এনসিআর এই সূত্রগুলো এভাবে ইউজ করতে হবে। বড় কোনো ফ্যাক্টরিয়াল থাকলে নিচে তো আবার একটা ভাগ অংশ অংশ থাকে, তাই না? এনপিআর এর ক্ষেত্রে আমরা যেটা রেখেছি, এনসিআর এর ক্ষেত্রে জাস্ট এ মিনিট, একটু প্লিজ। আচ্ছা, যেটা বলছিলাম, তো এনপিআর এবং এনসিআর এর ক্ষেত্রে কি ছিল, নিচে একটা ডিভাইড করা থাকতো, তাই না? আর ফ্যাক্টরিয়াল অথবা এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। সো ওইভাবেই আসলে ভাগ গুণ যেটাই করে হোক বলি না কেন, সেভাবে আপনি ক্যালকুলেশন করতে হবে। যেহেতু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারছেন না, তো সেক্ষেত্রে আসলে এছাড়া আর কোনো শর্টকাট আমার জানা নাই। আর এখানে খুব বেশি বড় ক্যালকুলেশনের ম্যাথও দেওয়া হয় না পিটি পরীক্ষার জন্য। সো আশা করি টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তো আমরা সেটে আসবো। সেট হচ্ছে কি জিনিস? সেট হচ্ছে আপনার সেই ছোটবেলার জিনিস যেটা আমরা মোটামুটি সবাই কম বেশি করে এসেছি। তো কম বেশি করি বা না করি সেটা কথা না, যেহেতু অনেকদিন আগে করেছি অনেকেই, সো আমরা হয়তো ভুলে গিয়েছি। সো ভুলে যাওয়ার জন্য আমরা সেট নিয়ে ডিটেইলস আলোচনা করবো। আসেন শুরু করি। সেট জিনিসটা কি? সেট জিনিসটা হচ্ছে আপনার কাছে মনে করেন 5টা বই আছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, মনে করেন 5টা বই আছে। সো আপনার কাছে একটা 5টা বইয়ের একটা সেট আছে, তাই না? বা আপনি মনে করেন নীলক্ষেতে গিয়েছেন, গিয়ে আপনি প্রিলিমিনারি পরীক্ষার জন্য এমপি3 বা প্রফেসর বা সামথিং বা আমাদের উত্তরের প্রিপারেশন বুকের কথাই বলি না কেন, আপনি এখানে ভর্তি হওয়ার পর যেটা পেয়েছেন, তো এটা আপনি কিনতে গিয়েছেন ধরেন। তো আপনাকে কি বলা হয়, যেখানে আপনি এক সেট বই পাবেন। এক সেট বইয়ের মধ্যে কি আছে, যতগুলো টপিক আছে সেই সবগুলো টপিকের বই থাকতেছে। সো এইটাই সেট। আবার মনে করেন আপনার কাছে আপনি একজন ইনস্ট্রাক্টর বা লেকচারার, আপনি গিয়েছেন কোনো একটা ক্লাসে, আপনার ক্লাসে গিয়ে দেখছেন সেখানে 20 জন স্টুডেন্ট আছে। সো আপনার কাছে 20 জন স্টুডেন্টের সেট দেওয়া হয়েছে, একটা রুম দেওয়া হয়েছে, যেটাকে আমরা সেটের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সেটের ঘটনা। আমাদের চারপাশে যা যা আছে সবগুলোকে সেটের মধ্যে ফেলানো যায়। তো সেট গঠনের জন্য দুইটা পদ্ধতি আছে, যেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। দুইটা পদ্ধতি একটু কথা বলি। যেমন মনে করেন আপনার কাছে কয়েকটা সংখ্যা দেওয়া হয়েছে, সাপোজ 1 3 5 7 9 11 এরকম কয়েকটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তো তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড, ট্যাবুলার মেথডে যেটা করব সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে মনে করেন সেটের একটা নাম দিতে হয়। মনে করেন যেহেতু বইয়ের সংখ্যা, তো আমি n দিয়ে প্রকাশ করলাম। সাপোজ সেটটা n সমান সমান, সেটকে প্রকাশ করতে হয় এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার n ক্লোজ করে দিতে হয়।
তো আপনার যে উপাদানগুলো আছে কি আছে 1 3 5 7 9 11 6টা উপাদান আছে। তাহলে আপনি কি করবেন? টেবিলের পদ্ধতিতে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট 6টা উপাদানকে আপনি একটার পর একটা মিলে লিখে দিবেন। এটাই হচ্ছে আপনার টেবিলের পদ্ধতি বা তালিকা পদ্ধতি। এখানে এদের কোনো কমন আপনার ফিচার আছে কিনা, কোনো সাধারণ ধর্ম আছে কিনা, এগুলো আপনার কোনো কিছু যাচাই বাছাই করার দরকার নাই। কিন্তু এই জিনিসটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে বা বিল্ডার মেথডে প্রকাশ করতে যেতাম, তাহলে কি হতো একটু দেখি। তাহলে হয়তো কি এখন আমার একটা কমন ধর্ম বা অন্যভাবে এটাকে প্রকাশ করতে হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে যে সংখ্যাগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? এবং এগুলো কিন্তু সব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে হচ্ছে পজিটিভ নাম্বার একের থেকে বড়, মানে শূন্য থেকে বড়। সো আমি কি করতে পারি? আমি করতে পারি হচ্ছে এই সেটটাকে বা এই যে সংখ্যাগুলো আছে তাদেরকে x দ্বারা প্রকাশ করব, মানে প্রতিটাই হবে x এর একটা মান। তো কিভাবে হবে? x such that, ওকে আমি আবার বলতেছি, x such that বা যেন, যেটাই বলি না কেন, x যেন, মানে x এমন হবে যে x হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এটা লেখা যায়, কিন্তু পুরোপুরি লেখা যায় না। এখানে কাহিনী আছে, এখানে কাহিনী আছে। কি কাহিনী আছে ভাই একটু বলেন তো দেখি। আমি বিজোড় স্বাভাবিক সংখ্যা বললে কিন্তু যাবতীয় বিজোড় স্বাভাবিক সংখ্যা এই সেটের মধ্যে চলে আসে। 1 3 5 7 9 11 13 15 সবাই চলে আসে, তাই না? কিন্তু আমার তো শর্ত বলে দিয়েছে আমার শুধুমাত্র 11 পর্যন্ত। তাহলে এখানে ফিনিশ দেওয়া যাবে না। আপনি এখানে কমা দিয়ে লিখতে পারেন যে x লেস দ্যান অর ইকুয়াল 11 অথবা x লেস দ্যান 30, এটা বললেও হয়, যেটাই করেন না কেন। তাহলে আপনাকে বুঝে নিতে হচ্ছে যে x হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং সেটা হচ্ছে 13 এর থেকে ছোট। সো 13 এর থেকে ছোট যাবতীয় বিজোড় স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে আমার এই সেটের উপাদান। ও সেগুলো কোনগুলো? আর কেউ নয়, এই অংশগুলো। ঠিক আছে, দুইটা মেথড কি ভাই ক্লিয়ার হইছে? আচ্ছা, তাহলে আমি আর এখানে পেঁচাবো না কিছু ভাইয়া। আমি আপনাকে কয়েকটা সেটের আসলে উপাদান দেখাবো। আমি এখানে এই স্লাইডটা ফাঁকা রেখেছি। আমি কয়েকটা সেটের নাম বলবো। যেমন হচ্ছে প্রথম হচ্ছে আপনার সসীম সেট বা ফাইনাইট সেট। ফাইনাইট সেট বা সসীম সেট। সসীম সেট তাদেরকে বলা হয় যাদের হচ্ছে সেটের উপাদান সংখ্যা হচ্ছে আপনার কি সসীম ধারা পড়ছেন না, অনন্ত ধারা বা অসীম ধারা, সসীম ধারা, তাই না? তো ফাইনাইট সেটের ক্ষেত্রে সসীম সংখ্যা থাকবে। যেমন মনে করেন a সমান সমান হচ্ছে 1 3 5, এটা একটা সেট সাপোজ। তার মানে হচ্ছে এটার উপাদান সংখ্যাগুলো হচ্ছে অল, মানে মানে ইনফিনিটি হবে না বা অসীম হবে না, একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট থাকবে। সেটাই হচ্ছে আপনার সসীম সেট বা ফাইনাইট সেট। সিমিলারলি ইনফাইনাইট সেট আছে যেটা অসীম সেট, সেটা কি হবে? ইনফাইনাইট সেটটা কেমন হবে দেখি একটু বলেন। একটা উদাহরণ দেন তো দেখি। যে কোনো ধরনের হতে পারে, যেমন 1 2 3 ডট 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 ডট। আমি আর শেষ করলাম না। এইভাবে লিখে দিলেই বুঝতে হচ্ছে যে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সবগুলা উপাদান হচ্ছে আপনার এই সেটের মধ্যে আছে। ঠিক আছে, এই দুটো মোটামুটি সহজ আছে। আমরা এবার একটু সাবসেট দেখি। সাবসেট কাকে বলে? সাবসেট হচ্ছে আপনার উপসেট। আচ্ছা, সাবসেটের দিকে তাকাই। সাবসেটের জন্য একটা সেট নিলে কাজ হবে না। সাবসেটের জন্য আমার দুইটা সেট লাগে, যেমন a এবং b, কারণ একটাকে আরেকটা সাবসেট বলা হয়, হয় a সাবসেট b অথবা b সাবসেট a। তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে একটু বুঝাই। মনে করেন উদাহরণস্বরূপ আপনার কাছে একটা সেট দেওয়া আছে 2 4 6 8, a সেট। আবার মনে করেন b সেটে দেওয়া আছে 1 থেকে শুরু করে আপনার মনে করেন 5 6 7 8 9 10 সবই দেওয়া আছে, মনে করেন 1 থেকে 10 পর্যন্ত। এখন খেয়াল করে দেখেন, এই a সেটের যে চারটি উপাদান আছে সেই চারটি উপাদান কিন্তু b সেটের মধ্যে আছে, কিন্তু b সেটের সকল উপাদান a সেটে নাই। তো এই যে কন্ডিশনটা ক্রিয়েট হচ্ছে, সেই কন্ডিশনেই বলা হয় হচ্ছে যেহেতু a সেটের সকল উপাদান b সেটের মধ্যে আছে, তার মানে a হচ্ছে সাবসেট অফ b বা a সাবসেট b, এইভাবে লেখা হয়। মোটামুটি এগুলো আপনারা অনেকেই জানেন, তারপর একটু রিমাইন্ডার দিচ্ছি আমি। তো সাবসেট আমরা দেখলাম, এরপর থেকে একটু ফাঁকা সেট দেখি বা এমটি সেট। ফাঁকা সেট কিভাবে লেখে একটু বলেন তো। সাইনটা দিতে পারবেন কেউ চ্যাট বক্সে? ওকে, একজন বলেছেন। হ্যাঁ ঠিক আছে, সাইনটা দেওয়া আসলে কঠিন, সাইন এখানে দেওয়া যাবে না। ইংলিশ আমরা ফোনেটিক্স করে লিখতে পারি। ফাই, ফাই কে ফাঁকা সেট বলে, অথবা ফাই নাকি একটু বাঁকা হয় চিন্তা করে বলেন তো। এটা কিন্তু একটু বাঁকা হয়, হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখবেন। এটা হচ্ছে একটু বাঁকা হবে। আর আরেকটা ফাই সাইন আছে, এটা হচ্ছে এরকম। সেই দুইটার সাথে কনফিউজ হয়ে যাবেন না, একটু বাঁকা হবে, অথবা এই সেটের যে দুইটা ব্র্যাকেট দিব মাঝে ফাঁকা রাখবো, এটা দিয়ে ফাঁকা সেট প্রকাশ করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সেটের কোনো উপাদান নাই সেই সেট হচ্ছে আপনার ফাঁকা সেট। মনে করেন এই একটা সেট দিলাম, এখানে কোনো উপাদান নাই, তাহলে কি হলো? এই যে ফাঁকা সেট অথবা ফাই। আচ্ছা, এরপরে দেখি আর কি কি আছে। সার্বিক সেট আছে। সার্বিক সেট হচ্ছে আপনার ইউ দিয়ে প্রকাশ করা হয় বা ইউনিভার্সাল সেট বলা হয়, অর্থাৎ যাবতীয় বা একটা আপনার নমুনা ক্ষেত্রে যতগুলো উপাদান ধরে নেওয়া যায় যে আছে, সবগুলো উপাদান যে সেটের মধ্যে আছে সেটাই হচ্ছে আপনার সার্বিক সেট। সেটাই হচ্ছে আপনার সার্বিক সেট। ওকে, আচ্ছা এরপর আর কি আছে? সংযোগ আছে, যেমন এ সেট এবং বি সেট ইউনিয়ন আছে, এ ইউনিয়ন বি। এ সেটের যা উপাদান আছে এবং বি সেটের সকল উপাদান মিলে এ ইউনিয়ন বি তৈরি হয়। আরেকটা আছে ছেদ সেট বা ইন্টারসেকশন, সেটা কি? এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুইটার মধ্যে যে কমন জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটা সেট গঠন করা হয়। এরকম কিছু আছে। আবার একটা আছে পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। পূরক সেটের নাম শুনছেন তো মনে হয় নাকি? পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট, যেটাকে এ প্রাইম বা সামথিং বি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা এরকম কিছু সেট আছে, এগুলো মোটামুটি জানলেই হবে, এগুলো খুব বেশি দরকার হয় না, এগুলোই এনাফ আই থিংক। তো এবার দেখি আমরা কিছু প্রবলেম ফেস করবো যেগুলো আসলে বিগত বছরে এসেছিল। আসেন প্রথম প্রশ্নটা খেয়াল করি। ভাই আমি আবার বলছি, সেট কিন্তু খুবই সহজ আসে। এই সেট থেকে আপনি একটা এমসিকিউ অবশ্যই পাবেন, এবং এই একটা এমসিকিউ যারা ভুল করবেন তারা সবথেকে বড় বোকামিটা করে আসবেন। এই সেট ভুল করা যাবে না, এটা অবশ্যই আমাকে অ্যান্সার করতে হবে। আসেন খেয়াল করি কিভাবে করতে হবে। প্রথমে বলে দিয়েছে পি একটা সেট, এক্স যেন, এক্স হচ্ছে 12 এর কি গুণনীয়ক সমূহ। আচ্ছা যাই হোক, ভালো কথা। সো 12 এর গুণনীয়ক কতগুলো আছে? আপনারা তো লসাগু সমূহ করেছেন, আমার ক্লাসে মনে হয় করেছিলেন। সো 12 এর গুণনীয়ক কি বের করতে পারবেন না? একটু জলদি বের করে দেখান তো ভাইয়া। কেমনে বের করে 12 গুণনীয়ক? বুঝে গেছেন? বুঝলে তো হবে না। এটা একটু উপায় আছে, আরেকটা আছে কিরকম? 12 ইনটু 1, 1 ইনটু 12, 2 ইনটু 6, 3 ইনটু 4। তো কয়টা হইলো? 6টা। তার মানে 1 2 3 4 6 12, এটা হচ্ছে সেটের নাম্বার। তার মানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমাকে সেট বিল্ডার পদ্ধতিতে বা সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, সেটাকে আমি সরলীকৃত করে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথডে নিয়ে আসছি। ওকে, পি এর কাহিনী শেষ, এবার হচ্ছে কিউ এর কাহিনী। কিউ বলছে কি? x হচ্ছে 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট।
তাহলে 3 এর গুণিতক 12 থেকে সমান অথবা ছোট। তার মানে কারা কারা আছে? 3 এর গুণিতক কে কে? 3, 6, 9, 12, 15। ওয়েট ওয়েট ওয়েট, আর যাওয়া যাবে না। 15 কেন লিখলাম? 15 লেখা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে ওই যে ভাই একটা শর্ত দেওয়া আছে না, x লেস দেন অর ইকুয়াল 12, এই কারণে আর যাওয়া যাবে না, এখানেই ফিনিশ করে দিতে হবে। সো আমি দুইটা সেট পেয়ে গেছি। আমাকে বলেছে হচ্ছে p মাইনাস q। আচ্ছা, এই p মাইনাস q টা বলা হয় নাই, এটা হচ্ছে p বাদ q অথবা p মাইনাস q, এই দুইটার মিনিং হচ্ছে এক, এবং এটা হচ্ছে p সেট থেকে q সেটের যে কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ p সেটে কি ছিল 1 থেকে 12 পর্যন্ত, আর q সেটে আছে 3, 6, 9, 12। এখন এর মধ্যে কিন্তু খেয়াল করেন 3, 6, 12 এই তিনটা কমন আছে এই p সেটের মধ্যে। সো p মাইনাস q যখন আমরা লিখবো, সো ওই কমন জিনিসগুলো কিন্তু বাদ চলে যাবে। বাদ চলে গিয়ে কারা কারা থাকবে? 1 থাকবে, 2 থাকবে, 4 থাকবে। এখন আপনি বলতে পারেন ভাইয়া এই 6, 3, 6, 12 এই তিনটা না হয় কমন ছিল, এই 9 কি দোষ করলো? 9 কে আমরা দিয়ে দিতাম p এর মধ্যে। কেন দিবেন ভাইয়া? 9 তো q এর অংশ, p থেকে q কে সম্পূর্ণরূপে বাদ করে দেওয়া হচ্ছে। মানে যে কমন নাই সে তো আলটিমেটলি বাদ আগে থেকে, আর যারা কমন থাকবে তাদেরকেও বুঝে বুঝে আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে? বুঝতে পারছেন এটা? জোরসে হ্যাঁ বলেন, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা মনে হয় আপনার এটা বিসিএস এর 38 নম্বর এসেছিল। প্রতিবারই একটা আসে কিন্তু। দেখেন কি বলেছে, এ হচ্ছে x হচ্ছে ফিবোনাচি সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 64, দুইটা কন্ডিশন দিয়েছে। নাম্বার 1 হচ্ছে ফিবোনাচি সংখ্যা এবং 2 নাম্বার কন্ডিশন হচ্ছে x স্কয়ার বা সংখ্যার স্কয়ার হবে 64 থেকে ছোট। এখন আপনারা একটু আমাকে ফিবোনাচি ধারাটা যদি কেউ জানেন একটু প্লিজ লিখে দেখান তো। ফিবোনাচি ধারাটা প্লিজ পারলে লিখে দেখান। ফিবোনাচি শর্তটা কি? ফিবোনাচি শর্তটা হচ্ছে আপনার প্রিভিয়াস দুইটা এলিমেন্টের যোগফল হবে হচ্ছে ওই ধারার পরবর্তী এলিমেন্টটা। ঠিক আছে? যেমন ফিবোনাচি ধারাটা আপনার শুরু হয় এইভাবে, আমি দেখাই দিচ্ছি। প্রথমে শুরু হয় হচ্ছে 0 দিয়ে, এরপরে 1, এই দুইটা বাই ডিফল্ট থাকে। এরপরে হচ্ছে আপনার কি থাকে বলেন তো? এরপরে 0 এবং 1 এর সম্মিলিত যোগফল হচ্ছে 1, এরপরে 1 আর 1 এর যোগফল হচ্ছে আপনার 2, এরপর 2 আর 1 এর যোগফল হচ্ছে 3, 3 আর 2 যোগফল হচ্ছে আপনার 5, এরকম করে এগোতে থাকে। 5 আর 3 পরেরটা 8, 8 আর 5 পরেরটা 13, 13 আর 8 পরেরটা 21, 21 আর 13 হচ্ছে পরেরটা 34, এরকম করে আগের দুইটা যোগফল হয় হচ্ছে পরেরটা, এরকম করে এগোতেই থাকে। এটা হচ্ছে আপনার ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচি ধারা। এখন কথা হচ্ছে আমার সবাইকে নেওয়া যাবে না, আমার লিমিটেশন দিয়ে দিয়েছে। কি লিমিটেশন? x স্কয়ার লেস দ্যান 64। সো লেস দ্যান যেহেতু বলে দিয়েছে, তার মানে আমাকে কাদের স্কয়ার 64 এর ভিতরে থাকে? খেয়াল করেন 8 স্কয়ার হচ্ছে 64, কিন্তু 8 কি নেওয়া যাবে? দেখেন তো, আমার তো কোথাও এখানে ইকুয়াল সাইন দেওয়া নাই, আছে না? নেওয়া যাবে না। তার মানে 8 এর 8 পর্যন্ত নেওয়া যাবে, 8 বাদ চলে যাবে। ঠিক আছে? 8 হচ্ছে বাদ চলে যাবে, 8 এর আগে যে সংখ্যাগুলো আছে 0, 1, 1, 2, 3, 5 এইগুলাকে নেওয়া যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনার এখানে এখন সেটের উপাদান তাহলে কয়টা হবে? এ সেটের উপাদান কয়টা হলো? এই 6টাই কি উপাদান হবে? একটু চিন্তা করে বলেন তো। তুষার ভাইয়া ঠিক আছে, আসিফ ভাইয়া যা বলেছেন, রিয়া আপু হয় নাই, 6টা উপাদান হবে না। ঠিক আছে? 6টা উপাদান হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ খেয়াল করেন এই 1 2টা আছে, একই জিনিস সেটের মধ্যে আসলে ধরা হয় না। সো সেটের উপাদানটা হবে হচ্ছে 0, 1, 2, 3, 5, 5টা উপাদান আসবে। আচ্ছা তাহলে আমি সেটটা বের করে ফেলেছি টেবিলের মেথডে। এখন আমার কাজ হচ্ছে পাওয়ার সেট বের করা। পাওয়ার সেট বা শক্তি সেট হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার হচ্ছে আপনার এই সেটে যতগুলো উপাদান আছে, যদি n সংখ্যক উপাদান থাকে 2 টু দি পাওয়ার n হচ্ছে আপনার পাওয়ার সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে? তার মানে আমার সেটের উপাদান কয়টা আছে? 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান সমান কত হবে? অ্যানসার হবে হচ্ছে 32। আশা করি ক্লিয়ার হয়েছে এটাও। এটাও কিন্তু মজার একটা ম্যাথ ছিল। ঠিক আছে? আচ্ছা এবার আপনাদের জন্য একটা পোল কোশ্চেন, এবার একটা আপনারা প্লিজ সলভ করেন দেখি। আমি তো অনেকক্ষণ করলাম, এবার আপনাদের পালা চলে এসেছে। একটু দেখেন যে আপনাদের পোলটা যে লঞ্চ হলো এই পোলের ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। না বোঝা গেলেও কোনো সমস্যা নাই, আমি করিয়ে দিব। একটা মজার একটা কথা বলি, মজার কথা আসলে ঠিক না, এটা আসলে এরকম একটা ছিল যে চাচা চৌধুরী এবং সাবু বা রাকা এই টাইপের সিরিজ আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই করছি না? কমিক্স প্রাণ চৌধুরী বা প্রাণ রায়ের লেখা, হ্যাঁ পড়েছিলাম। তো ওখানে একটা ছোট একটা গল্প ছিল এরকম যে জাহাজ চৌধুরীর কথা কি বলা হতো? জাহাজ চৌধুরীর বুদ্ধি হচ্ছে মগজের চেয়েও প্রখর, এই কম্পিউটারের চেয়েও প্রখর মগজের বুদ্ধি যেটা বলা হতো। তো ওখানে হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান, সে কি করলো? একটা বিশাল অঙ্ক তৈরি করছে, একটা বড় ব্ল্যাকবোর্ড জুড়ে অঙ্ক লেখা, এবং সে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছে, এটার অ্যান্সার যে বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, আর না পারলে তাকে শাস্তি দেওয়া হবে, এরকম আর কি। ঠিক আছে? তো পরবর্তীতে গেল কি অনেকেই সেটা অ্যান্সার করতে গেছে এবং না পেরে জরিমানা বা সামথিং কিছু একটা দিয়ে ফেরত চলে আসছে। তো একজন সর্বস্ব বা এরকম কিছু একটা হারিয়ে ফেলার কারণে জাহাজ চৌধুরীর কাছে এসে বলছে যে আমি তো এটা এরকম একজন এরকম করতেছে, আমার কাছ থেকে নিয়ে গেছে সবকিছু। তো জাহাজ চৌধুরী সাবুকে নিয়ে তারপর গেল, যাওয়ার পরে দেখলো যে বিশাল ব্ল্যাকবোর্ড জুড়ে একটা অঙ্ক। ঠিক আছে? এখন লাস্টে গিয়ে অ্যান্সার লিখতে হবে জাস্ট। এখন এত বড় অঙ্ক তো সে করতে পারবে না, সে কি করলো? নিজে গিয়ে শূন্য লিখে দিল অ্যান্সারটা। এখন ওই লোক যে ম্যাথমেটিশিয়ান সে পুরো অবাক, সে হা হয়ে গেছে, কি হইলো? জাহাজ চৌধুরী এটা পারলো কেমনে? তো সে পুরস্কার দিল যেটা দেওয়ার কথা ছিল, দেওয়ার পর জিজ্ঞাসা করলো জাহাজ চৌধুরী আপনি কিভাবে পারলেন? সে বললো যে অঙ্ক কখনোই আমার পছন্দের সাবজেক্ট ছিল না, অঙ্ক আমি সবসময় ভয় পেতাম, তো এত বড় অঙ্ক দেখার পরে আমার মাথায় শূন্য ছাড়া কিছু আসে না, আমি যেন শূন্য দিয়ে দিচ্ছি। আমি জানতাম না যে অ্যান্সার শূন্য হবে। ঠিক আছে? তো এই কথাটা আসলে কেন বললাম? কথাটা এই জন্য বলেছি যে এইটার অ্যান্সার হবে হচ্ছে ফাঁকা সেট। একদম পোলটা লঞ্চ করার সাথে সাথেই একজন সবার আগে ফাঁকা সেট লাগিয়ে দিয়েছেন উইদিন 1 সেকেন্ড। সো তাকে দেখার পরে আসলে আমার এই কথাটা মনে আসছে, এই জন্য বললাম। আচ্ছা তো এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। আমি পোলটা ক্লোজ করে দিচ্ছি। এখানে প্রতিটা প্রতিটা যে সেট আছে প্রত্যেকটা সেটের জন্য আপনি এখানে কিন্তু বিল্ডার পদ্ধতি দেওয়া আছে। সেই বিল্ডার পদ্ধতি বাদ দিয়ে আমাকে সবগুলোকে তালিকা পদ্ধতি নিতে হবে। নেওয়ার পরে তিনটার কমন অংশ নেবেন, দিয়ে দেখবেন যে মিলে না, কোনো কিছু কমন পড়ে না, ইন্টারসেক্ট করা যায় না। ঠিক আছে? সো এই জন্যই হচ্ছে এটা আপনার ফাঁকা সেট। আচ্ছা এটার করে দিচ্ছি না ভাইয়া, এটা আপনার একটু বাসার কাছে থাকলো, আমি তো অনেকগুলো করে দিলাম, বাসায় মিলিয়ে নিন। আচ্ছা পরের সেটে চলে আসি। a সমান সমান 1,2, b সমান সমান 2,5, তাহলে পাওয়ার অফ a এবং পাওয়ার অফ b ইন্টারসেকশন সমান সমান কত হবে? আচ্ছা a সমান সমান 1,2, তাহলে পাওয়ার অফ a সমান সমান কি হবে? আপনারা অনেকেই জানেন, কিরকম হয় বলেন তো? পাওয়ার অফ a কিভাবে লিখতে হয়? 1 এবং 2 দুইটা আছে, তার মানে প্রথমে 1 কে নিব, এরপরে 2 কে নিব,
1 এবং 2 সবাইকে নিব এবং একটা থাকবে ফাঁকা সেট। সো পাওয়ার অফ এর উপাদান হবে হচ্ছে 4টা। সিমিলার ওয়েতে b সমান সমান কি দেওয়া আছে 2,5, তাহলে পাওয়ার অফ b এর সেট সংখ্যা কয়টা হবে 2 এবং 5 দুইটাই থাকবে আলাদা করে, 2 এবং 5 একসাথেও থাকবে এবং ফাঁকা সেট থাকবে। এখন দেখেন এদের মধ্যে কমন কোনটা আছে, বলছে p অফ a এবং p অফ b এদের ইন্টারসেক্ট করতে হবে, p অফ a এবং p অফ a এবং p অফ b। খেয়াল করে দেখেন এদের মধ্যে 1 মিলে না, 2 মিলে, আর কি মিলে বলেন তো, ফাঁকা সেট মিলে। তাহলে এই দুইটা মিলতেছে, তার মানে এটার অ্যানসার হবে হচ্ছে 2, ফাঁকা সেট। এটাই হচ্ছে আপনার অ্যানসার। আশা করি সবাই পারছেন। হ্যাঁ, অনেকেই অ্যানসার দিয়েছেন, ভেরি ভেরি থ্যাংক ইউ। সো এটার অ্যানসার হচ্ছে অপশন 3, ফাঁকা সেট, 2। এবং কিভাবে লিখতে হচ্ছে খেয়াল করবেন, বাইরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, ভিতরেও কিন্তু এই 2 সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। এটাই হচ্ছে পাওয়ার সেট লেখার নিয়ম। আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে আপনাদের জন্য আরেকটা পোল কোশ্চেন আছে, এটা আপনাদের মোটামুটি আজকে লাস্ট পোল কোশ্চেন বলা যায় মোস্ট প্রবাবলি। একটু দেখেন, অন্যয় বা সম্পর্ক নিয়ে আসলে আমরা একটা সেটটা দিচ্ছি। ঠান্ডা মাথায় সলভ করেন ভাইয়া, প্রেশার নেওয়া যাবে না। ম্যাথমেটিক্স আপনার বেশিরভাগ সময় বা যারা আমরা পড়ি ম্যাক্সিমাম টাইমে ভুলটা হয় হচ্ছে মাথা গরম থাকে, আর বিশেষ পরীক্ষা ফিরে দেওয়ার সময় মাথা গরম থাকবে না, এটা আসলে আশা করা কঠিন, ম্যাক্সিমামই থাকবে। তো তার মধ্যে যতটা ঠান্ডা রেখে করা যায় আর কি। আচ্ছা, এখানে আসলে প্রশ্নটা এসেছে অন্যয় বা ক্রোমোজোরের যে ব্যাপারটা আছে, অর্থাৎ এ এবং বি দুইটা সেট গুণ করলে কি হয়, সেই জিনিসটা আমি আসলে এখানে রেখে দিয়েছি। আপনারা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন, আমি এটা কেটে দিচ্ছি, পোলটা এখন শেষ করে দিলাম। আমি একটু করিয়ে দিই যারা করতে পারেন না তাদের জন্য। খেয়াল করেন, এ এবং বি দুইটা সেট যদি থাকে এবং তাদের মধ্যে যদি গুণ সম্পর্ক থাকে, তাহলে হচ্ছে কি, মনে করেন এটা লেখার একটা নিয়ম আছে, এ এবং বি এর যতগুলো উপাদান আছে তারাও একে অন্যের সাথে গুণ আকারে বা জোর জোর বা ক্রোমোজোর আকারে থাকবে। কথা খেয়াল করবেন, ক্রোমোজোর তার মানে ক্রমিক সংখ্যা বা কে আগে আছে ক্রম অনুসারে, সেই জিনিসটা আমাকে আগে বসাতে হবে, এরপরে পরেরটা বসাতে হবে। খেয়াল করেন এখানে এ এর মধ্যে আছে 2,3 আর বি এর মধ্যে আছে হচ্ছে 1,2। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করি, এ ক্রস বি যখন আমি দিব, এটা নরমাল যে গুণ করেন না, মনে করেন হচ্ছে গুণটা একটু দেখাই। সাপোজ হচ্ছে আপনার x প্লাস y আর যদি x প্লাস z গুণ করতেন, তাহলে কি করতেন, এই x দিয়ে x কে একবার গুণ করতেন, z কে একবার গুণ করতেন, y দিয়ে x কে একবার গুণ করতেন, z কে একবার গুণ করতেন, এরকম করতেন না ভাই? এইখানেও সেম জিনিস, এখানেও একদম সেম জিনিস। এটা হচ্ছে আপনার ক্রোমোজোরের গুণন বা কার্টেসীয় গুণন বলা হয় এটাকে, ঠিক আছে? সো আমি কি করব, এই 2 এর সাথে একবার 1 নিব আর একবার 2 নিব, তার মানে এখানে দুইটা সেট তৈরি হবে, 2,1 2,2। এখন বলেন তো ভাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর আগের বার সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন? কারণ এটা নিয়ম, অন্যয়ের ক্ষেত্রে বা দুইটা সেটের গুণের ক্ষেত্রে আপনার এরকম ভিতরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট, বাট পাওয়ার সেটের ক্ষেত্রে ভিতরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, এটা যেন ভুল না হয় আমাদের। আচ্ছা, তাহলে একটা মোটামুটি কমপ্লিট হলো। এবার কে বাকি আছে? 3 বাকি আছে। 3 আর 1 একসাথে চলে যাবে, 3 আর 1, আবার 3 আর 2 এই দুইটাও একসাথে চলে যাবে। তাহলে আমার একটা অন্যয় বা সম্পর্ক বা একটা ফাংশন বের হয়ে গেল, ঠিক আছে? কিন্তু ক্রোমোজোর কথাটা কেন এসেছিল? কারণ হচ্ছে ক্রোমোজোর কথাটা এই জন্য এসেছিল যে এ সেট যেহেতু আগে আছে গুণের ক্ষেত্রে, এই জন্য এ সেটের উপাদানকে সবসময় এই প্রতিটা জোড়ে আগে রাখতে হবে। দেখেন আমি কিন্তু তা রেখেছি, ঠিক কিনা? রেখেছি কিনা দেখেন, এ সেটের উপাদানগুলো কিন্তু আগে রাখতে হবে, ক্রোমোজোর গুণ এটা কিন্তু কার্টেসীয় গুণ। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন আশা করি। এখন কথা হচ্ছে একটা শর্ত আমাদেরকে এখন ফিল আপ করা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে x গ্রেটার দ্যান y, এই সম্পর্কটা রয়ে গেছে। এটা x গ্রেটার দ্যান y, তার মানে হচ্ছে প্রথম সেটের উপাদানকে যদি x দিয়ে চিহ্নিত করি, দ্বিতীয়টাকে y দিয়ে চিহ্নিত করি, তাহলে প্রথম সেটটা হবে হচ্ছে দ্বিতীয় সেটের উপাদানের থেকে বড়, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন তো, প্রতিটা ক্রোমোজোরে কোথায় প্রথম উপাদানটা বড় আছে, সেটাই হবে হচ্ছে আমার অ্যানসার। কোথায় প্রথম উপাদানটা বড় আছে, কোনটায় বড় আছে বলেন তো? 2,1 এ 2 বড়, 3,1 এ 3 বড়, 3,2 তে বড়। 2,2 এর ক্ষেত্রে দেখেন দুইটাই সমান, ঠিক আছে? দুইটাই সমান হয়ে গেছে। তার মানে এইটা আমার অ্যানসারে আসবে না, অ্যানসার আসবে হচ্ছে তিনটা, 2,1, 3,1 এবং 3,2। এটাই হচ্ছে আপনার অ্যানসার, এবং এটা অ্যানসার হচ্ছে আপনার অপশন বি। ক্লিয়ার হয়েছে ভাইয়া? জলদি জলদি ওয়াই রেসপন্স চাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে পরের সেটে চলে আসি। পরের সেট হচ্ছে আমাদের ভেন চিত্র, ঠিক আছে? ম্যাথমেটিশিয়ান ভেন ডায়াগ্রাম আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এটাকে ভেন চিত্র বলা হয়। ভেন চিত্র হচ্ছে আমার প্রতিটা সেটকে একটা করে বৃত্তের মাধ্যমে প্রকাশ করি আমরা। মানে এটা এ সেট, এটা বি সেট। তো এইটা হচ্ছে আপনার এ ইন্টারসেকশন বি বা এর কমন অংশ। এগুলো মোটামুটি কমন কথাবার্তা, আপনারা জানেন, এটা দেখে নিতে পারবেন, এটা কোনো কিছু না। বাট সূত্রটা আমাদের জানতে হবে যে এই দেখেন টোটাল যে এ ইউনিয়ন বি, এ সেট এবং বি সেট টোটালটাতে যা আছে, খেয়াল করে দেখেন, এন অফ এ পুরোটা যদি নেই, এন অফ বি পুরোটা যদি নেই, তাহলে কি হচ্ছে, এই মাঝের অংশটা দেখেন দুইবার নেওয়া হয়ে গেছে বা বেশি নেওয়া হয়ে গেছে, কমন অংশ দুই জায়গাতেই আছে, তাই না? তো তখন কি করতে হয়, দুই জায়গার এই কমন অংশটা বাদ দিতে হয়, তাইলেই হচ্ছে এই দুইটা সেটের যোগফল পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারছেন? তো সিমিলারলি তিনটা সেটের জন্য এরকম হতে হয়, এখানে কমন অংশ চলে আসে অনেকগুলা। তো এটা একটু দেখে নিয়ে, এটা আসলে খুব বোঝানোর কিছু নাই, সূত্রটা আমাদের জানতে হবে। আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন খেয়াল করেন, এটা 25 নম্বর বিসিএস ছিল। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি কথা বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই বলতে পারে, এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে বাংলায় কতজন কথা বলতে পারে সেটা জিজ্ঞাসা করেছে। তার মানে আমি একটা জিনিস চিন্তা করি, মনে করি হচ্ছে এইটা একটা এ সেট, এইটা একটা সেট, এইটা হচ্ছে আপনার ইংলিশের সেট সাপোজ, আর এটা হচ্ছে বাংলার সেট। তাহলে 35 জন ইংলিশে কথা বলতে পারে, তার মানে নাম্বার অফ ই সমান সমান হচ্ছে 35। 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই বলতে পারে, উভয়ই বলতে পারে মানে কোন অংশটা বলেন তো? এই ভেন চিত্র যে আঁকলাম ভাইয়া, এই ভেন চিত্র ডায়াগ্রামের কোন অংশটা হচ্ছে উভয় অংশ বা কমন অংশ, দেখি একটু বলেন তো। এই অংশটা, এই অংশটা না এই অংশটা, কোনটা? প্রথমটা দ্বিতীয়টা না হচ্ছে সেটা? হ্যাঁ, ওভারল্যাপ বা মাঝের অংশটা, এইটাই হচ্ছে কমন অংশ, যেটা হচ্ছে ই ইন্টারসেকশন বি। তার মানে উভয়ই বলতে পারে হচ্ছে নাম্বার অফ ই ইন্টারসেকশন বি সমান সমান 25। আমার কাছে জানতে চেয়েছে হচ্ছে বাংলায় কতজন কথা বলতে পারে, তার মানে এন অফ বি সমান সমান কত। আচ্ছা, আমরা সূত্রটা কি জানি দেখি তো। সূত্রটা হচ্ছে ই ইউনিয়ন বি সমান সমান এন অফ ই প্লাস এন অফ বি, তারপর কি প্লাস হবে? না, প্লাস হবে না, মাইনাস হচ্ছে ওই যে কমন অংশটা, সেটা বাদ দিয়ে দিতে হয়। এখন আমরা এন অফ ই মান জানি,
এন অফ বি জানি না, এটাই বের করতে হবে। এইটার মান জানি এবং টোটালটার মান জানি। টোটালটার মান কত বলুন তো? ই সেট এবং বি সেটের ইউনিয়ন বা এন অফ ই ইউনিয়ন বি, এই টোটাল মানটা কত সেটা আমাকে বলবেন। ইয়েস রিয়া, থ্যাংক ইউ। আর অনেকে বলেছেন, সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে 50 জন, যেহেতু পুরো লোক আমার 50 জন, তার মানে 50 হচ্ছে এটার মান, সমান সমান 35 প্লাস এন অফ বি মাইনাস 25। এখান থেকে কাটাকাটি করে যেটা আসে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। কত আসে বলেন? আসে হচ্ছে 40, অ্যান্সার হচ্ছে আপনার 40। ঠিক আছে, ভেঞ্চিট্রো একে নেবেন, আপনি সুবিধা হবে হিসেবে ম্যাথের জন্য, খুব বেশি কঠিন আসলে আসে না ভেঞ্চিট্রো থেকে। সো এটা হচ্ছে আপনাদের জন্য লাস্ট একটা ফুল কোশ্চেন, আর একটু কষ্ট দিই আপনাদেরকে। লাস্ট ফুল কোশ্চেনটা লঞ্চ করে দিলাম, আপনাকে অ্যান্সার করতে লাগে, এটার জন্য সময় আছে 1 মিনিট। আচ্ছা, কি বলেছে এখানে একটু আমরা খেয়াল করি। একটি ক্লাসে 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে, ভালো কথা, 14 জন ক্রিকেট খেলে, আর 5 জন কিছুই খেলে না। 5 জন কোনো কিছুই খেলে না, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন, আমি আর সময় দিব না, তাইলে আমি এটা করে দেই যারা পারছেন না তাদের জন্য। আচ্ছা, কি ছিল প্রশ্নে? আমার 30 জন ছাত্র আছে। আচ্ছা, ভালো কথা, তার মানে আমি একটা বক্স আঁকি আগে। এই বক্সটা হচ্ছে আমার টোটাল 30 জন এই বক্সের মধ্যে আছে। এর মধ্যে ফুটবলকে আমরা এফ দিয়ে লিখি, এটা মনে করি এফ এর সেট, আর ক্রিকেটকে সি দিয়ে লিখি, এটা মনে করি সি এর সেট। ঠিক আছে, তো 18 জন ফুটবল খেলে, তার মানে এন অফ এফ সমান সমান 18। 14 জন কি করে? 14 জনের ক্রিকেট খেলে, এটা বলে দিয়েছে। এন অফ সি হচ্ছে 14 জন। আচ্ছা, এবং 5 জন কিছুই খেলে না বলছে, আর কতজন উভয় খেলে সেটা বের করতে হবে। তার মানে আমার হচ্ছে ওভারল্যাপ করা অংশটা বের করতে হচ্ছে। তার মানে এন অফ এফ ইন্টারসেকশন সি, এটা আমার বের করতে হবে। এখন কথা হচ্ছে, কোথাও কি এন অফ এফ ইউনিয়ন সি বা টোটাল সেটের ভ্যালুটা কি দেওয়া আছে? দেখেন তো একটু বলুন তো, টোটাল সেটের ভ্যালুটা কত হবে? আচ্ছা, দুই একজন 30 দিয়েছেন, দুই একজন 25 দিয়েছেন। আচ্ছা, একটু চিন্তা করে বলেন। খেয়াল করবেন, টোটাল সেট হয়তো 30 হতে পারে, কিন্তু এই ভিতরে 5 জন আছে যারা এই দুইটা সেটের মধ্যে পড়ে না, তারা কোনো কিছুই খেলে না ভাই, তারা এক্সট্রাঅর্ডিনারি, তারা হচ্ছে বিলিয়ন বেশি, সব পারে, এজন্য এদের মধ্যে তারা থাকে না। ঠিক আছে, তাহলে এই 5 জন তো আপনার এই অংশের মধ্যে নাই। এই যে দুইটা সেট আমি এঁকেছি, এই অংশের মধ্যে কিন্তু এই 5 জন নাই। তার মানে 30 থেকে 5 বিয়োগ করলে 25 যেটা হয়, সেটাই হচ্ছে এন অফ এফ ইউনিয়ন সি, সেটার ভ্যালু। তাহলে আমি এখন অ্যাজ ইউজুয়াল সূত্র বসাই দিব, 25 সমান সমান 18 প্লাস 14 মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। এখান থেকে আমি খুব ইজিলি এফ ইন্টারসেকশন সিটা বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে 7 জন। সো 7 জন আছে যারা ক্রিকেট এবং ফুটবল উভয়ই খেলে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? আমরা জলদি রেসপন্স করে দেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি আপনার সেট থেকে এই টাইপের ডায়াগ্রামের ম্যাথ আসে, বা এই টাইপের যে কতজন ছাত্র আছে, কতজন বাংলা পত্রিকা পড়ে, কতজন ইংরেজি পত্রিকা পড়ে। সো আমি একটু আপনাদেরকে লাস্টে সাজেশন দিয়ে দিই, সেটা হচ্ছে, মানে আজকে আমাদের স্লাইড এই পর্যন্তই, আমাদের আর কিছু বলার নাই, মোটামুটি সবই কভার করেছি। তো আমি একটু লাস্টে আপনাদের সাজেশন দিয়ে দিব কিছু, যে কি কি অংশটা আমরা ফলো করব। সেটের জন্য আপনারা অবশ্যই ক্লাস 9 10 এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা পার্টি দেখবেন। চ্যাপ্টার 1 বা 2 তে মানে সেট আছে, ওখান থেকে কার্টেসীয় গুণন যা যা আছে সবকিছু মোটামুটি দেখে নেবেন। ঠিক আছে, কোনো কিছুই বাদ দিবেন না। ওকে, আচ্ছা, আর আপনার ইসের জন্য যেটা বলছিলাম, ওই বিন্যাস সমাবেশের জন্য একটু ঝামেলা আছে, সেখানে কিন্তু আপনি 9 10 এর বই দিয়ে করলে হচ্ছে না। সেটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এইচএসসি এর বইটা একটু ফলো করবেন। এইচএসসি এর যে 11 12 এর যে বইটা আছে, সেই বইটা ফলো করবেন। সেখানে আপনার বিন্যাস এবং সমাবেশের দুইটা অধ্যায় আছে, একটা অধ্যায়ের মধ্যে দুইটা আছে, সেখান থেকে একটু আমরা এগুলো অ্যানসার করার চেষ্টা করবো বা সলভ করার চেষ্টা করবো। এর থেকে আর বাইরে কিছু লাগবে না। এবং অফকোর্স আমাদের উত্তরের প্রিপারেশন বুকটা অবশ্যই দেখবেন, আমরা সবগুলো ম্যাথ ওখানে কম্বাইন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকার হবে। সো অনেক কথা বললাম, অনেক রাত হয়ে গিয়েছে, আর বেশি সময় নিব না, আপনারা অনেকটা মানে বিরক্তই হয়ে গেছেন হয়তো। তো যাই হোক, এই পর্যন্তই আজকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। মামুন ভাই যদি কিছু বলেন। ধন্যবাদ ভাই, ম্যাডাম কিছু বলার নাই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আগামী 4 তারিখ থেকে আপনাদের ব্যাচে কিন্তু রেগুলার, মানে সপ্তাহে 5 দিন ক্লাস, তো রুটিন আপলোড হয়ে গেছে, রুটিনটা ভালো করে দেখে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। শেষ মাস, এরপরে তো আর ক্লাস হবে না, এই জন্য আমরা আগানোর চিন্তা ভাবনা করছি না। ধন্যবাদ। যদি কেউ লাইভ কথা বলতে চান, হ্যান্ড রেজ করতে পারেন। শামিমা, আপনি কোশ্চেন করতে পারেন। শামিমা, শামিমা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শামিমা শুনতে পাচ্ছেন না ভাই, আমরা মনে হয় তাহলে শুরু করে দিই। হ্যাঁ ভাই, আমি শুরু করলে মনে হয় ভালো। জাস্ট আমাকে স্পষ্ট শুনতে হবে কিনা একটু জানেন, আর স্লাইডটা ঠিক মতো শেয়ার হয়েছে কিনা এটা একটু জানেন। যারা participant আছেন, অনেকদিন পর আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আশা করতেছি সবাই ভালো আছেন। তার আগে একটা প্রশ্ন আমি করবো, প্রশ্নের উত্তর একটু দেন। যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অলরেডি একটা ডেট জানেন, 29 অক্টোবর, এবং এটা কখনো চেক পিছাবে না আর কি, 29 অক্টোবর এই পরীক্ষা হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা তো থাকবে, পরবর্তীতে এই বিষয়ে আর কথা হবে, পরীক্ষার আগে কি করা যেতে পারে। তো আমাদের ক্লাসগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এই সময়টাতে আমি একটু জিজ্ঞেস করি, যারা রেগুলার ক্লাসগুলো করেছেন, আই মিন আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করেছেন, সবার সিলেবাস কি একদম শেষ পর্যায়ে কিনা? কারণ আমরা আসলে এভাবে প্ল্যান করেছিলাম যে মাস দেড়েক আগে যেন আপনার সিলেবাসটা শেষ হয়ে যায়, দেন আপনি নিজের মতো করে একটা প্রিপারেশন নিতে পারবেন, এবং ফাইনালি মডেল টেস্ট গুলো যখন দিবেন তখন একদম সলিড প্রিপারেশন হয়ে যাবে, একটা সার্টেন মার্কস যেন আপনি পেয়ে যায়। তো
তো এই জন্য আমি যা জিজ্ঞেস করতেছি যে আপনাদের মোটামুটি একবার করে সবগুলো টপিক পড়া হয়ে গেছে কিনা, বা আমরা যতটুকু পর্যন্ত এগিয়েছি, যেহেতু অল্প কিছু ক্লাসই বাকি। তো এটা একটু যদি আমাদের চ্যাট বক্সে জানান যে মোটামুটি যে টপিকগুলো আমরা পড়িয়েছি বা সব বিসিএস সিলেবাস যেটা আছে সবগুলো মোটামুটি আপনারা একবার শেষ করেছেন কিনা। রেসপন্স করেন, আপনার জন্য সুবিধা হবে। ওকে, আমি মোটামুটি যে রেসপন্সটা পাচ্ছি সেটা হলো আপনাদের অনেকেরই মোটামুটি ক্লাসের সাথে লাগানো হয়েছে, ভেরি গুড। একবার করে পিস পড়া হয়েছে, মোটামুটি পড়া হয়েছে, ভেরি গুড। ওকে, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করবো, যেগুলো মনে আছে কিনা বা মনে থাকতেছে কিনা। আপনি যদি এখন চিন্তা করেন, রিকল করার চিন্তা করেন যে আপনি ওই ক্লাসে কি পড়ছিলেন, বাংলাতে কি পড়ছিলেন, ইংলিশে কি পড়ছিলেন, এগুলো কি মনে থাকে কিনা। আমি একজন দুজন পেয়েছি যারা বলতেছেন 30% 40% মনে থাকে।